রেকর্ড হচ্ছে। আচ্ছা, হুম। ফার্স্ট অফ অল যেটা হচ্ছে যে আমি এখানে আহ, আপনাদের যেটা হচ্ছে যে টিম ফরমেশন যেটা, হ্যাঁ, এই প্রজেক্টের জন্য এখানে বেশ কিছু স্টুডেন্ট বাকি ছিল। যারা হয়তো অনেকে দেখছি যে একজন সিঙ্গেল একজনের জাস্ট নিজের রোল দিয়ে রাখছে। এখন এটা আসলে আপনাদের কমিউনিকেশন অভাব বা হয়তো ডেডিকেশনের অভাব, অনেকেই কমিউনিকেট করেন নাই আপনাদের টিমমেটের সাথে বা যা পার্টনার যারা আছে ক্লাসমেটদের সাথে। এনিওয়ে, আমি এখানে এই জন্য এরপরে যারা বাকি ছিল তাদেরকে আমি এখানে একটা টিম ফর্ম করে দিছি। যেহেতু আমাদের 59 স্টুডেন্ট, তো আমাদেরকে একটা একটা টিমে 3 জনকে দিতে হচ্ছে। ঠিক আছে? তো আপনারা এখান থেকে আপনাদের টিমমেটদেরকে দেখে নেবেন, দেখে তাদের সাথে কন্ট্যাক্ট করে কাজগুলো বুঝে নেবেন, যেটা আমাদের ভাগ করে নেবেন যে কি কাজ করতে হবে একজন একজনের। তো এই জিনিসটা দেখানোর ছিল যে এখানে আমাদের 29টা টিম হয়েছে, কারণ হচ্ছে 29 × 2 = 58, আরেকজন আছে 59, আমাদের টোটাল 59 জন স্টুডেন্ট আছে এখানে। ঠিক আছে? আর যদি প্রবলেম থাকে বা কোনো ভুল থাকতেও পারে, তো সেক্ষেত্রে আমার সাথে কন্ট্যাক্ট করতে হবে যে এখানে ভুল আছে। আচ্ছা, এটা গেল একটা জিনিস। আর এখানে যেটা হচ্ছে যে অনেকেই আমাকে কন্ট্যাক্ট করতেছে যে সিলভাকো টিকেটের এই এই সমস্যা সেই সমস্যা। আসলে সিলভাকো টিকেটের জিনিসটা হচ্ছে যে একটা জিনিস র্যান্ডমলি কোড দেখে অনেক কিছু বোঝা পসিবল না। তো এখানে এই জন্য একটা ইউজার ম্যানুয়াল আমি আপলোড করে দিছি, যে এখানে ইউজার ম্যানুয়ালে আসলে প্রত্যেকটা লাইন কেন ইউজ করা হচ্ছে, কি কারণে এটা কিভাবে ফরম্যাটিং ইউজ করা হচ্ছে, এই এক্সপ্লেনেশন গুলো ইউজার ম্যানুয়ালে আছে। যেমন আমরা যদি সোলার সেলের দিকে যাই, এখানে সোলার সেলের এই যে এইখানে 453 নাম্বার যদি দেখি পিডিএফ পেজটা, বা এখানে অপটো ইলেকট্রনিক রেসপন্সের এই চ্যাপ্টারটা বা অন্যান্য চ্যাপ্টার পড়া লাগতে পারে, তবে এখানে এই চ্যাপ্টারটা হয়তো মোর রিলেভেন্ট হতে পারে। এখান থেকে আমরা একটু দেখতে পারি যে কিভাবে বিম ডিফাইন করতে হচ্ছে, কিভাবে স্পেকট্রাল রেসপন্স ইয়ে করতে হয়, ডিফাইন করতে হয়। এই এই জিনিসগুলো তো যেখানে বিমের অ্যাঙ্গেলের ব্যাপার আছে, ইয়ে, অনেক সময় বিমটাকে আস্তে আস্তে বাড়াতে হয়, আহ, নালে হয়তো কনভার্স করে না। তো এই জিনিসগুলো আমরা একটু এখানে দেখতে পারি। ঠিক আছে? এখানে আছে বা আরো হয়তো রিলেটেড আছে, এটা একটা গেল। আর সোলার সেলের যে সিমুলেশনের জন্য ইয়ের ভিতরেই সিলভাকো টিকেটের ভিতরেই কিন্তু একটা টিউটোরিয়াল নামে একটা ফোল্ডার থাকে। যখন আপনি সিলভাকো টিকেট সফটওয়্যারটি ইনস্টল করবেন, তখন দেখবেন যে ওটার ভিতরে টিউটোরিয়াল নামে একটা ফোল্ডার আছে। সেই ফোল্ডারের ভিতরে সোলার সেল রিলেটেড অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে। ঠিক আছে? তো এক্সাম্পল গুলা দেখেও আপনি হয়তো বুঝতে পারছেন যে এখানে কি কি কাজ করা হচ্ছে। ঠিক আছে? তো এটা ছিল এই দুইটা জিনিস। আর এখানে আরেকটা গাইড আছে। এই গাইডটা হয়তো টিকিট কিভাবে ইউজ করতে হয় ফার্স্ট হ্যান্ড, মানে জাস্ট একটা বিগিনারদের জন্য কিছু জিনিস এখানে দেওয়া আছে। ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে এখানে টিকিট থেকে আমাদের যে রেজাল্ট গুলো টনিক প্লটে জেনারেট হচ্ছে, সেগুলো হচ্ছে ডেট ফাইল বা এরকম একটা কিছু। তো আমাদেরকে এখান থেকে ডেট ফাইল থেকে ম্যাথ ল্যাবে কনভার্ট করতে হবে। হ্যাঁ, কারণ আমাদের প্লট গুলো ম্যাথ ল্যাবে আমরা দেখবো। তো ওটা সম্ভবত দেখিয়ে দিদি, আমার কাছে কোড আছে বোধহয় একটা ডেট টু ম্যাথ, ম্যাথ ফাইল মানে ম্যাথ ল্যাবে কিভাবে প্লট করতে হয় সেটা আমি হয়তো দিয়ে দিই। আচ্ছা। স্যার, আচ্ছা। হ্যাঁ। একটা প্রশ্ন। তো লাস্ট ক্লাসে তো দেখাইছিলেন যে আপনার ওই যে পেপারের অনেকগুলো ম্যাটেরিয়াল দেখাইছিলেন, এখন ওগুলা সব ছিল পেরোক্সাইডের ম্যাটেরিয়াল। তো হুম। এখানে কি কোনো রেস্ট্রিকশন আছে যে শুধু 3টা জাংশনে আমার পেরোক্সাইডই হতে হবে, নাকি আমি যে না কোনো না না না, 3টা জাংশন প্রেসক্রাইব হতে হবে না। নর্মালি যেটা হতে হবে সেটা হচ্ছে যে ইউজুয়ালি যেটা হয় যে এই তো আমাদের সোলার স্পেকট্রামটা থাকে এরকম। সোলার স্পেকট্রামটা কিরকম থাকে, সে ফর এক্সাম্পল এরকম যে একটা, তো আমরা যদি এটা অ্যাবজর্পশনের রিলেটিভে দেখি যে আমাদের অ্যাবজর্পশন গুলা হতে হবে এরকম। ঠিক আছে? মানে তিনটা তিনটা ম্যাটেরিয়াল যেন এভাবে কাভার করে ফুল স্পেকট্রামটা বা কাছাকাছি। হ্যাঁ, এরকম। আচ্ছা আচ্ছা। so এটা একটা ব্যান্ড গ্যাপের একটা অর্ডার থাকতে হবে তাদের। ঠিক আছে? নট নেসেসারি এবং সব স্পেকট্রামটা হয়তো অ্যাবজর্পশন কনস্ট্যান্ট কিরকম এটা যায় না, তবে সিলভাকোতে একটা জিনিস ট্রাই করে দেখতে পারেন যে এখানে অ্যাবজর্পশন আর রিফ্লেক্টেন্স স্পেকটা প্লট করা যায় কিনা। ঠিক আছে? এটা আমি শিওর না এটা করা যায় কিনা, এটা লুমেরিক্যালে করা যায়। অ্যাবজর্পশন আর রিফ্লেকশন স্পেকটা দেখলে আপনি বুঝতে পারবেন যে একটা মেটেরিয়াল কতটুকু ভালো। যদি অ্যাবজর্পশনটা অনেক হাই হয়, ক্লোজ টু 1 হয়, আর রিফ্লেকটেন্সটা খুব লো হয়, দ্যাট মিনস এই মেটেরিয়ালটা
সোলার স্পেকট্রাম অ্যাবজর্ব করতে পারে যে রেঞ্জে দেখেন এজ এ ফাংশন অফ ওয়েভলেন্থ বা এনার্জি। আচ্ছা, তো এটা একটা ক্রাইটেরিয়া হুম, হতে পারে। ঠিক আছে, thank you. আমি এই পেপার গুলা, এবং আমি আবারও বলতেছি যে এই পেপার গুলা কিন্তু নট নেসেসারিলি এই পেপারই আপনাদেরকে, এটা জাস্ট একটা রেফারেন্স হিসেবে দিই, ঠিক আছে। এখানে আমি সম্ভবত আরো একটা পেপারও অ্যাড করে দিছি লেটার, আমি আরেকটা সম্ভবত, হ্যাঁ 4 নম্বর আরেকটা পেপার আমি add করছিলাম, কোন একটা বোধহয় এটা সম্ভবত বা কিছু একটা ছিল। আহ, এটা কি, ও না, এটা এটা তো নিউমেরিক্যাল, মানে এখান থেকে জাস্ট রেজাল্ট গুলো দেখানোর জন্য যে টিকেট থেকে কি কি টাইপের। আচ্ছা, এরপরে যদি আরো কোনো ব্যাপার থাকে আমি অ্যাড করে দিব, ঠিক আছে। মানে এগুলো জাস্ট হচ্ছে আপনাদের আইডিয়া দেওয়ার জন্য কি কি ম্যাটেরিয়াল ইউজ করা হবে। একটু হেল্পফুল ছিল আমার। সফটওয়্যার নিয়ে একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলেন, সফটওয়্যার নিয়ে কি কোশ্চেন? আর সেটা হচ্ছে যে আমরা তো মানে এই পেপারটা আপনি যে 4 নাম্বারটা দিয়েছেন, তো এটাকে বেশ ধরে কাজ করার চেষ্টা করেছি। তো এই যে কি বলে এম কি মিথাইল অ্যামোনিয়াম আয়োডাইড যেটা, রেড হুম আয়োডাইড যেটা, তো স্যার এই এই সব ম্যাটেরিয়ালটা মানে এরকম কিছু ম্যাটেরিয়াল আছে যেটা কিনা টিকেটে ইয়া না, বিল্ট হুম ইন। হুম। তো দেখা যাচ্ছে হ্যাঁ যে হ্যাঁ হ্যাঁ ইউজার ডিফাইন্ড, এগুলো ইউজার ডিফাইন করে নিতে হয়। তো তখন হ্যাঁ। স্যার একটু মানে সমস্যায় ফেস করতে হচ্ছে, মানে এই জিনিসগুলা হয়তো মানে সিনট্যাক্স না জানার কারণে দেখা এই যাচ্ছে। জন্যই তো ওই যে সিলভাকো টিকেটের ম্যানুয়ালটা দিলাম, এখান থেকে কিছু এনকে ফাইল আপলোড করতে হতে পারে, ঠিক আছে। জি 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 এনকে ফাইল, এবং সম্ভবত আমি যে টিউটোরিয়াল, এখানে অনেক হিউজ অ্যামাউন্ট অফ টিউটোরিয়াল দেওয়া আছে, তো এগুলোতে ওই টিউটোরিয়াল গুলো ভালো মতো দেখতে হবে, ভিডিও গুলো দেখতে হবে, ঠিক আছে। জি এই ভিডিও গুলো দেখলে অনেক কিছু হয়তো ক্লিয়ার হবে, ঠিক আছে। এখানে সফটওয়্যার ডাটা কিছু আপলোড করতে হয়, তো এনকে ভ্যালু গুলো এখানে কিভাবে দিতে হয় এই জিনিসগুলা দেখতে হবে। তো এরকম অনেক কিছু আসলে অনেক ইয়াতেও আছে, এক্সাম্পল আছে, টিকেটের তো ফাইল এগুলা অ্যাভেলেবল। জি স্যার। টিকেটটা অনেক বেশি টিউটোরিয়াল অ্যাভেলেবল, এবং অনেক কিছু ওপেন সোর্স মানে সফটওয়্যারের সাথে কোডও পাওয়া যায়, এই জন্য আমি এই সফটওয়্যারটা আপনাদেরকে ইউজ করতে বলছি। কারণ নাহলে লুমিরিকালের সমস্যা হচ্ছে, লুমিরিকালে এত অ্যাভেলেবল মানে এই টিউটোরিয়াল গুলো এরকম। আচ্ছা যাই হোক, তাহলে আমরা মনে হয় আজকে ক্লাস শুরু করতে পারি। আমরা অ্যাটেন্ডেন্সটা লাস্টে নিব, কারণ অনেকে হয়তো জয়েন করতেছে এটা। আর অ্যাটেন্ডেন্স নেওয়ার একটা উদ্দেশ্য হচ্ছে, কারণ আছে, সেটা হচ্ছে আসলে ক্লাসে অ্যাটেন্টিভলি জয়েন না করলে শুধু রেকর্ডিং দেখে আসলে অনেক কিছু আমরা বলি যেগুলো যেহেতু রেকর্ডিং এ থাকে, কিন্তু আরো কিছু জিনিস আছে যেটা হচ্ছে যে অ্যাটেন্টিভলি জয়েন করা উচিত। হ্যাঁ, কারণ এই যে জাস্ট পরে রেকর্ডিং দেখে নিব দেখলে এরকম আসলে তারা তো ক্লাস করার কোনো উদ্দেশ্য থাকে। আর আমাদের হয়তো 2টা বা 3টা ক্লাস অফলাইনে করতে হবে, কারণ হচ্ছে যেহেতু আমাদের প্রজেক্ট প্রেজেন্টেশন আছে, তো ওগুলো তো আর অনলাইনে পসিবল না, ওগুলা অফলাইনে। আর আপনাদের ক্লাস মেটেরিয়াল গুলা এখানে সব আপলোড করে দেওয়া হচ্ছে নর্মালি, ইউজুয়ালি এখানে প্রত্যেকদিনই যখন ক্লাস হয়ে যায় তারপর আপলোড করে দেওয়া হয়, ঠিক আছে। এবং এটা যে বই থেকে পড়ানো হচ্ছে এটা তো আগে বলছিলাম, জিমি নেলসনের বই, এবং সেই সাথে আরো একটা বই আছে, তো আপনারা যদি এগুলা থেকে আরো ডিটেল পড়তে চান তাহলে ওই বইটা দেখতে পারেন। আচ্ছা, আমার মনে হয় আমরা আজকে ক্লাসটা শুরু করি, কারণ অনেকক্ষণ হয়ে গেছে। আচ্ছা, আজকে আমরা যেটা মেইনলি দেখবো সেটা হচ্ছে যে সোলার সেলের ট্রান্সপোর্ট ইকুয়েশন বলতে একটা সোলার সেলকে আমরা কিভাবে সলভ করবো, হ্যাঁ এটা কারেন্ট মানে পার্টিকেল কন্টিনিউটি ইকুয়েশনটা আমরা কিভাবে সলভ করবো, এটা হচ্ছে আমাদের আজকে উদ্দেশ্য। এবং আমরা আজকে বেসিক্যালি সেমিকন্ডাক্টরের কিছু জেনারেশন কি কি হতে পারে, রিকম্বিনেশনটা কি, এই জিনিসগুলো একটু দেখবো যে কি কি টাইপের রিকম্বিনেশন সেমিকন্ডাক্টরে হয়। আচ্ছা, তো এইটার জন্য যে কোনো ম্যাটেরিয়ালের জন্য আসলে হিট বলো, যে আমরা যদি যে কোনো একটা পার্টিকেল ফ্লাক্স দেখি এটাকে বলে পার্টিকেল কন্টিনিউটি ইকুয়েশন। তো পার্টিকেল ফ্লাক্সের ব্যাপারটা এরকম যে এখানে আসলে যেটা হচ্ছে যে কনজারভেশন অফ পার্টিকেল, ঠিক আছে। কনজারভেশন অফ পার্টিকেল বলতে যেটা হচ্ছে যে আহ, প্রত্যেকটা টাইপ অফ কেরিয়ার, যেমন আমরা জানি সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে আসলে 2 টাইপের কেরিয়ার আছে, একটা হচ্ছে ইলেকট্রন আর একটা হচ্ছে হোল। তো এই প্রত্যেকটা টাইপ অফ কেরিয়ার কি হবে, মাস্ট বি কনজার্ভ, তারা কনজার্ভ হবে। আরেকটা হচ্ছে যে এই যে ক্যারিয়ার গুলার কারণে যে এই তাদের যে চার্জ আছে, চার্জের কারণে যে ইলেকট্রোস্ট্যাটিক একটা পটেনশিয়াল ক্রিয়েট হবে এই সেমিকন্ডাক্টরের ভিতরে, এটা কি হবে, এটা পয়জনস ইকুয়েশন বা পসানস ইকুয়েশন বলে অনেক সময়। এই পসানস ইকুয়েশনটা এখানে তাদেরকে ইয়ে করতে হবে, সেটা হচ্ছে মানে মানতে হবে। আচ্ছা, তাহলে আমরা যদি দেখি যে আমরা যদি একটা এখানে একটা এরকম একটা কিউব, বা কিউব ঠিক না, এটা একটা রেক্টাঙ্গুলার বক্সের মতো চিন্তা করি একটা সেমিকন্ডাক্টরের ভিতরে, যেটা এরিয়া হচ্ছে ডিএ, এরকম একটা ডি এর সারফেস এরিয়া। আচ্ছা, আর ডিএক্স হচ্ছে তার থিকনেস। আচ্ছা, এখন আমরা ধরলাম এখানে একটা পার্টিকেল ফ্লাক্স বা কেরিয়ার ফ্লাক্স বা কারেন্ট যাচ্ছে।
কারেন্টটা এখানে কি হচ্ছে, এই সারফেস দিয়ে যে কারেন্টটা ইনকামিং কারেন্ট সেটা হচ্ছে জে এক্স, মানে আমরা শুধু এক্স ডিরেকশনটাই দেখতেছি, আর আউটগোয়িং কারেন্টটা হচ্ছে জে এক্স প্লাস ডিএক্স। আচ্ছা, তাহলে দ্যাট মিনস এখানে একটা অ্যামাউন্ট অফ ফ্লাক্স অফ ক্যারিয়ার আসতেছে এবং এখান থেকে একটা ফ্লাক্স অফ ক্যারিয়ার বের হয়ে যাচ্ছে। আর তাহলে এই যে ভলিউমটা আছে, এই ভলিউমের ভিতরে কি হচ্ছে, এটার ভিতরে আরো দুইটা অ্যাডিশনাল কাজ হতে পারে। একটা হচ্ছে এখানে কিছু ক্যারিয়ার জেনারেট হতে পারে, আবার এখান থেকে ক্যারিয়ার রিকম্বাইন হতে পারে। তাহলে আমরা যদি দেখি যে এখানে রেট অফ চেঞ্জ অফ ক্যারিয়ার উইথ রেসপেক্ট টু টাইম, মানে ডেল এন বাই ডেল টি, তাহলে সেটা কি হবে? সেটা হচ্ছে যে এই যে ওয়ান বাই কিউ নেওয়া হচ্ছে, কারণ কিউ যেটা তো আসলে কারেন্ট, তো পার্টিকেল নাম্বার অফ ক্যারিয়ার হবে আসলে ওয়ান বাই কিউ অফ জে। সো এখানে হচ্ছে গ্রেডিয়েন্ট অফ জে এন, মানে ডিডিএক্স অফ জে এন যেটাকে বলা হয় এরকম। হ্যাঁ, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট অফ জে এন। তার মানে হচ্ছে এটা এটা দুটা, এটা এই যে নাম্বার অফ চেঞ্জটা কি হবে, তাহলে এখানে যেটা হচ্ছে যে এখানে কতটুকু ইনকামিং মাইনাস কতটুকু আউটগোয়িং, এই দুটো ডিফারেন্স বাই কিউ, প্লাস আমার যদি এখানে কোনো রকম জেনারেশন হয় তাহলে সেটা, মাইনাস যদি কোনো রকম রিকম্বিনেশন। তাহলে এই তিনটার যে রেজাল্টেন্ট, এটাই হচ্ছে আমার ডেল এন বাই ডেল টি, মানে এখানে টাইমের সাথে চেঞ্জ, যে কেরিয়ারটা কতটুকু চেঞ্জ হচ্ছে, এটা ইলেকট্রনের জন্য, আর হোলের জন্য হচ্ছে এটা। এবং হোলের জন্য কারেন্টের ডিরেকশনটা নেগেটিভ দেখে এখানে একটা নেগেটিভ আছে। আচ্ছা, মানে অপোজিট ডিরেকশন দেখে। আচ্ছা, এখানে এই যে জিএন আর পি, মানে ইলেকট্রন বা হোলের জেনারেশন রেট, এটা হচ্ছে আমরা বলতেছি কি বলতেছি এটাকে, এটাকে বলা হচ্ছে ভলিউম জেনারেশন, কারণ এখানে একটা ভলিউম চিন্তা করতেছি আমরা, আর এটা হচ্ছে ভলিউম রিকম্বিনেশন রেট। আচ্ছা, আরেকটা হচ্ছে যে এই যে চার্জ গুলোর কারণে যে এখানে যে এই এটার ভিতরে যে ইলেকট্রোস্ট্যাটিক পটেনশিয়ালটা হবে, এটা পোসন্স ইকুয়েশন থেকে আমরা ডিফাইন করতে পারি, যেটা হচ্ছে যে ডাইভারজেন্স স্কয়ার ফাই, গ্রেডিয়েন্ট স্কয়ার ফাই, কিউ বাই এপসাইলন এস। এপসাইলন এস হচ্ছে সেমিকন্ডাক্টরের ডাইলেকট্রিক পারমিটিভিটি, এটা হচ্ছে ফিক্সড চার্জ প্লাস নাম্বার অফ ইলেকট্রন মাইনাস নাম্বার অফ হোল। ঠিক আছে, এখন এটাও টাইম ডিপেন্ডেন্ট হবে, যদি এটা টাইম ডিপেন্ডেন্ট হয়, তার মানে এটা এই এই পটেনশিয়ালটা একটা একটা সার্টেন ইনস্ট্যান্টের জন্য দেখা। ঠিক আছে, মানে এই এনআরপি যদি এরাও যদি টি হয়, এরা যদি মানে ফাংশন অফ টাইম হয়, তাহলে এটাও ফাইও ফাংশন অফ টাইম হবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা আসলে এখানে এই জিনিসটাই বোঝানো হয়েছে, এটাকে একটু অন্যভাবে, যে ধরে নিলাম যে আমাদের এই যে ভলিউমটা যেটা হচ্ছে ডেল্টা এ ইন্টু ডেল্টা এক্স, বা এখানে আমরা যদি বলি ডি এ ইন্টু ডিএক্স, তাহলে এই ভলিউমের ভিতরে আমার জিএন যদি হয় আমার জেনারেশন রেট অফ পার ইউনিট ভলিউম, তাহলে ডেল্টা ভি হচ্ছে এটা এরিয়া, তাহলে ডেল্টা ভি ইন্টু জিএন এটা হচ্ছে তার জেনারেশন আর এই ভলিউমের ভিতরে, আর ডেল্টা ভি ইন্টু ইউএন হচ্ছে তার রিকম্বিনেশন এই ভলিউমের ভিতরে, এটা হচ্ছে ইলেকট্রনের জন্য আমরা চিন্তা করতেছি। আচ্ছা, তাহলে এখানে পার ইউনিট টাইমে আমরা দেখতেছি যে ইনকামিং ফ্লাক্সটা ছিল ওয়ান বাই কিউ জে এন এক্স। এটা যেহেতু ফ্লাক্স, এটা যদি কারেন্ট, কারেন্ট যেহেতু এটা কারেন্ট ডেন্সিটি, সো এটা আসলে এরিয়া দিয়ে গুণ হবে। সো এটাকে ওয়ান বাই কিউ করা হচ্ছে কারণ কেরিয়ার ডেন্সিটি বের করার জন্য, মানে কেরিয়ার ফ্লাক্স, আসলে কেরিয়ার ফ্লাক্সটা বের করার জন্য। আর এখান থেকে বের হয়ে যাচ্ছে যেটা, সেটা হচ্ছে জে এন এক্স প্লাস ডেল এক্স ইন্টু ডেল্টা এ। তাহলে এই দুইটার ডিফারেন্সটা যেটা যেটা হচ্ছে ওয়ান বাই কিউ ডেল্টা জে এন বাই ডেল্টা এক্স, এটা আসলে রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স উইথ রেসপেক্ট টু ডিস্টেন্স, যেটা আসলে এখানে যেহেতু আমরা একটা জিনিস যদি দেখি যে এটা কিন্তু ভলিউম জেনারেশন রেট ছিল। ঠিক আছে, সো এটাকে আমরা যদি ভলিউমে কনভার্ট করতে চাই, এটাকে আমাদের স্পেসের রেসপেক্টে বা ডিস্টেন্সের রেসপেক্টে গ্রেডিয়েন্ট নিয়ে তারপর এটাকে কি করতে হবে, আবার ভলিউম দিয়ে গুণ করতে হবে, তাহলে টোটাল পাবো। ঠিক আছে, তাহলে নেট চেঞ্জ অফ চার্জ যদি আমরা দেখি, মানে ইনকামিং আর আউটগোয়িং এর ভিতরে, তাহলে সেটা হচ্ছে এটা ওয়ান বাই কিউ ডেল্টা জে এন বাই ডেল্টা এক্স ইন্টু ডেল্টা। তো আলটিমেটলি এই যে এটা, তাহলে এই যে এই জিনিসটা প্লাস জিএন মাইনাস ইউএন, এটাই হচ্ছে আবার চেঞ্জ অফ রেট অফ চেঞ্জ অফ নাম্বার অফ ক্যারিয়ার উইথ রেসপেক্ট টু টাইম ইলেকট্রন। আচ্ছা, তো এটা আসলে স্টেডি স্টেট এটা জিরো হবে, তার মানে স্টেডি স্টেটে কোনো চেঞ্জ হবে না, এই ডেল্টা এন বাই ডেল্টা টিটা জিরো হবে। ঠিক আছে, এটা যেহেতু স্টেডি স্টেট বলতে আমরা টাইমের সাথে এখানে ক্যারিয়ারের কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে, এটা আমরা দেখবো একটু পরে, যখন স্টেডি স্টেট অ্যানালাইসিস আমরা করবো। আচ্ছা, আচ্ছা, এখন আমরা আসি জেনারেশন রিকম্বিনেশন। আচ্ছা, জেনারেশন আর রিকম্বিনেশন যদি আমরা বলি, যে আমরা যদি দেখি যে আমরা আসলে সোলার সেলের রেসপেক্টে আমরা যেটা দেখতেছিলাম, যে এখানে একটা ফোটন আসতেছে,
তো এখানে আমরা দেখেছিলাম যে এখান থেকে একটা ইলেকট্রন এখানে চলে যাচ্ছে আর এখানে একটা হোল ক্রিয়েট হচ্ছে। এটা হচ্ছে ওয়ান টাইপ অফ জেনারেশন, এটাকে আমরা বলতেছি ব্যান্ড টু ব্যান্ড জেনারেশন। আচ্ছা, এছাড়াও আরো কিছু জেনারেশন হতে পারে, যেটা হতে পারে যে এখানে আমাদের যদি একটা মানে প্র্যাকটিক্যাল ম্যাটেরিয়ালের ভিতরে যেহেতু ডিফেক্ট থাকে, তো আমাদের এখানে মিড গ্যাপে অনেক রকম স্টেট থাকতে পারে, ট্র্যাপ স্টেট। ঠিক আছে, তাহলে আরেকটা জেনারেশন হতে পারে এরকম যে এখানে এখানে কিন্তু কি হচ্ছে, একটা পেয়ার জেনারেট হচ্ছে, ইলেকট্রন হোল পেয়ার ইএইচপি, আর শুধুমাত্র ইলেকট্রন বা শুধুমাত্র হোলও জেনারেট হচ্ছে। সেই ধরনের জেনারেশনটা কিরকম হতে পারে, যে এখানে একটা ট্র্যাপ স্টেটে একটা ইলেকট্রন আছে, সেই ইলেকট্রনটা কি করলো, এখানে একটা স্মল ফোটনের একটা স্মল এনার্জির একটা ফোটন আসতেছে, তো সে এখান থেকে শুধুমাত্র ইলেকট্রনটাকে এক্সাইট করে কন্ডাকশন ব্যান্ডে নিয়ে গেল। তাহলে এখানে কিন্তু কোনো হোল জেনারেট হলো না। ঠিক আছে, মানে ইলেকট্রনটাই শুধু জেনারেট হলো, ভ্যালেন্স ব্যান্ডে কোনো চেঞ্জ হলো না। ঠিক আছে, এটা হচ্ছে এক ধরনের হতে পারে। আরেকটা হতে পারে যে না, আমার এখানে ভ্যালেন্স ব্যান্ড থেকে একটা ইলেকট্রন আসলো এখানে, মানে ফোটন আসলো, সেটা আবার কি করলো, এই ভ্যালেন্স ব্যান্ডের কাছে যে ট্র্যাপ স্টেট ছিল এখান থেকে একটা ইলেকট্রনকে এক্সাইট করেছে, এই ট্র্যাপ স্টেটে নিয়ে চলে গেল, তাহলে এখানে একটা হোল ক্রিয়েট। তাহলে এই ক্ষেত্রে কিন্তু কোনো ইলেকট্রন ক্রিয়েট হলো। ঠিক আছে, তাহলে এগুলো হতে পারে যে এই যে এরকম যে শুধুমাত্র ওয়ান টাইপ অফ ক্যারিয়ার জেনারেট হতে পারে, এটা একটা সিচুয়েশন, অথবা বোথ টাইপ অফ ক্যারিয়ার, যেটা আসলে বোথ টাইপ অফ ক্যারিয়ারটাই মোর আমাদের জন্য মানে কনসার্ন। কারণ হচ্ছে এখানে আমরা আসলে ইলেকট্রন হোল পেয়ার, ফটো জেনারেশন ইলেকট্রন হোল পেয়ার তাই আমরা চাচ্ছি। আচ্ছা, তাহলে এটা গেল এক ধরনের, আর এটা হচ্ছে ব্যান্ড। আচ্ছা, আরেকটা জিনিস হতে পারে যে এটার অপোজিট প্রসেসটা হতে পারে, যে এখানে আমরা যে প্রত্যেকটা প্রসেস যেখানে দেখালাম যে এখানে ইলেকট্রনটা আবার এই ট্যাপ স্টেটে চলে আসতে পারে, এই ইলেকট্রনটা এই ভ্যালেন্স ব্যান্ডে চলে আসতে পারে, বা ইলেকট্রনটা হোলের সাথে রিকম্বাইন হতে পারে, মানে প্রত্যেকটা জেনারেশন প্রসেসেরই একটা রিভার্স প্রসেস আছে, যেটাকে আমরা বলতেছি রিকম্বিনেশন। এবং আমরা সম্ভবত এর আগে দিন বলছিলাম যখন আমরা ফান্ডামেন্টাল বা থার্মোডিনামিক লিমিটস পড়ছিলাম, যে থার্মোডিনামিক লিমিটস অফ সোলার সেল, তখন বলছিলাম যে আসলে আমি যখন ডিটেল ব্যালেন্স লিমিট করছিলাম, তখন আমরা বলছিলাম যে সোলার সেলের দুই ধরনের রিকম্বিনেশন হতে পারে। একটাকে আমরা, বা যে কোনো সেমি কন্ডাক্টরের ডিভাইসের ক্ষেত্রে দুই ধরনের রিকম্বিনেশন, একটাকে বলতেছিলাম আমরা আনএভয়েডেবল। আনএভয়েডেবল বলতে যেটা আসলে অ্যাভয়েড করা পসিবল না, এটা হবেই। একটা হচ্ছে রেডিয়েটিভ, এটাকে আমরা বলতেছি রেডিয়েটিভ। আর অ্যাভয়েডেবল যেগুলো বলে, যেগুলো কম মানে অ্যাভয়েড করা পসিবল, এগুলো হচ্ছে ও যে এগুলোকে বলতেছি আমরা নন রেডিয়েটিভ। নন রেডিয়েটিভ বলতে যেটা বোঝাচ্ছি যে এখানে এই রিকম্বিনেশনের কারণে, কারণ কোন একটা ইলেকট্রন হোল পেয়ার যখন রিকম্বাইন হবে তাদের এনার্জিটা রিল্যাক্স করতে হবে। তো সেই রিল্যাক্সটা কিভাবে হবে, সেটা কি ম্যাটেরিয়ালি থেকে যাবে নাকি এটা ফোটন হিসাবে বের হয়ে আসবে, এটার উপর ডিপেন্ড করে। তো রেডিয়েটিভ এর ক্ষেত্রে যেটা হচ্ছে যে ইলেকট্রন হোলের রিকম্বিনেশনের কারণে যে এনার্জিটা রিলিজ হচ্ছে সেটা ফোটন হিসাবে বের হয়ে আসছে। আর যেটা হচ্ছে আমার নন রেডিয়েটিভ, ইন দ্যাট কেস এটা আসলে ও যে শক রিড হল, এই দুইটা প্রসেস আছে, এটা আমরা ডিটেল পড়বো কিছুক্ষণ পরে। যে এই ও যে আর শক রিড হলের ক্ষেত্রে আমার এই এনার্জিটা ম্যাটেরিয়ালে থেকে যাবে। ঠিক আছে, তার মানে এটা হিট করবে ম্যাটেরিয়ালটা। আচ্ছা, তাহলে আমরা আহ ও, আচ্ছা, তাহলে আমরা এখান থেকে দেখতে পারলাম যে আমাদের দুই ধরনের রিকম্বিনেশন হতে পারে, রেডিয়েটিভ আর নন রেডিয়েটিভ। আচ্ছা, এছাড়া এখন আমরা দুইটা কেস দেখি, একটা হচ্ছে থার্মাল ইকুইলিব্রিয়াম বা ডার্ক কন্ডিশন যেটা বলি আমরা, থার্মাল ইকুইলিব্রিয়াম জেনারেশন এবং রিকম্বিনেশন। তো আমরা জানি যে থার্মাল ইকুইলিব্রিয়াম ডিসকাস করার জন্য আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে যে আমরা যদি অ্যাবসলিউট জিরোতে দেখি বা জিরো কেলভিন, কোনো ধরনের এক্সটার্নাল বায়াস নেই। তো এখানে আসলে আমরা বলছিলাম যে অ্যাবসলিউট জিরোতে আমরা একটা ম্যাটেরিয়ালের ফার্মি এনার্জি ডিফাইন করে থাকি। তো ফার্মি এনার্জি হচ্ছে জিরো কেলভিনে ইলেকট্রন থাকার প্রবাবিলিটিটাকে, মানে যে লেভেল পর্যন্ত ইলেকট্রন থাকে। আমরা যদি ফার্মি ডিরাক স্ট্যাটিস্টিক্সটা দেখি, তো আমরা যখন জিরো কেলভিনে দেখি ফার্মি ডিরাক স্ট্যাটিস্টিক্স এরকম। আমরা যদি একটু হায়ার টেম্পারেচারে যাই, তখন মানে নন জিরো কেলভিনে যাই, তখন এই স্ট্যাটিস্টিক্সটা আস্তে আস্তে কি হবে, এরকম হবে। ঠিক আছে, মানে আস্তে আস্তে বাড়তে থাকে। তো জিরো কেলভিনে আসলে ম্যাটেরিয়াল কি হবে, আপ টু এই পর্যন্ত ইলেকট্রন থাকবে, এরপরে কোনো ইলেকট্রন নাই। ঠিক আছে, এই এই স্টেট পর্যন্ত ইলেকট্রন ফিল্ড, তারপরে ইলেকট্রন নাই। মানে বেসিক্যালি যদি আমরা বলি, ভ্যালেন্স ব্যান্ড পুরোপুরি ফিল থাকে আর কন্ডাকশন ব্যান্ড এমটি থাকে। ঠিক আছে, এখানে কোনো কিছু থাকবে না। এটা হচ্ছে জিরো কেলভিনে। এখন আমরা যদি নন জিরো কেলভিনে যাই বা ফাইনাইট টেম্পারেচারে যাই, আচ্ছা ফাইনাইট টেম্পারেচারে গেলে যেটা হবে যে তখন আমার এখানে কি হবে, ল্যাটিস ভাইব্রেশন হবে। ল্যাটিস ভাইব্রেশন হওয়ার মানে কি, যে এখানে টেম্পারেচার রেজ করা হয়েছে, তো আমার এখানে এই ল্যাটিসটা একটা ভাইব্রেশনাল কাইনেটিক এনার্জি গেইন করতে পারে।
এবং এই যে ভাইব্রেশনাল কাইনেটিক এনার্জি সে গেইন করবে, এটা কিছু অ্যামাউন্ট সে কি করতে পারে, একটা ইলেকট্রনকে দিতে পারে। তো ইলেকট্রনটা কি করবে তখন, সে ওই এনার্জিটা নিয়ে আহ, সে ইলেকট্রনটা ভ্যালেন্স ব্যান্ড থেকে যদি সে ব্যান্ড গ্যাপ অ্যামাউন্ট অফ এনার্জি সে পায়, তাহলে সে কন্ডাকশন ব্যান্ডে চলে যেতে পারে। তার মানে এখানে কি হচ্ছে, তার থার্মাল জেনারেশন হচ্ছে, যে এখানে ফোননিক এক্সাইটেশন প্রসেসে সে ইলেকট্রনটা ব্যান্ড গ্যাপ ক্রস করতে পারতেছে। ঠিক আছে। আবার এভাবেও সিমিলারলি উল্টাটাও হতে পারে, যে ইলেকট্রন কি করতে পারে, তার যে এনার্জিটা সে যেটা ব্যান্ড গ্যাপ ক্রস করে চলে গেল ইলেকট্রনটা, সেই ইলেকট্রনটা চাইলে আবার উল্টা ভাবে চলে আসতে পারে। সে তার এনার্জিটা ফোননকে দিয়ে দিতে পারে, বা অন্য কাউকে দিয়ে দিতে পারে, রিল্যাক্স করে সে আবার কি করতে পারে, রিল্যাক্স ডাউন করে সে লোয়ার্স্ট এনার্জি স্টেট, যেটা হচ্ছে তার ভ্যালেন্স ব্যান্ড, সেখানে চলে আসতে পারে। ঠিক আছে। তাহলে এই প্রসেস গুলাকে আমরা বলতেছি, এগুলো জেনারেশন এবং রিকম্বিনেশন, কিন্তু এটা হচ্ছে থার্মাল এক্সাইটেশনের কারণে হচ্ছে। তো এটাকে আমরা বলতেছি যে থার্মাল জেনারেশন এবং থার্মাল রিকম্বিনেশন। এবং এগুলোও আসলে ব্যান্ড টু ব্যান্ড হতে পারে, বা লোকালাইজ স্টেট হতে পারে, যেটা আমি কিছুক্ষণ আগে দেখালাম, যে হয়তো ট্র্যাপ থেকে কন্ডাকশন ব্যান্ডে বা ভ্যালেন্স ব্যান্ড থেকে ট্র্যাপ স্টেট, এরকম হতে পারে। ঠিক আছে। এবং টেম্পারেচারের সাথে কি হবে, এগুলো যত টেম্পারেচার বাড়বে তাদের এই জেনারেশন প্রসেসটা বাড়বে। ঠিক আছে। স্যার হুম। এখানে হ্যাঁ, বলো। এই যে ফোনন যেটা বললেন, এটা কি অলওয়েজ ভাইব্রেশন আর থার্মালটাকে কি বোঝানো হচ্ছে? ওই যে আমরা ব্যান্ড গ্যাপের, হ্যাঁ হ্যাঁ বলো। ফোননটা হচ্ছে, হ্যাঁ, মানে ল্যাটিস ভাইব্রেশনটাকে আমরা যদি বলি যে ফোননটা আসলে একটা, ফোটনের যেমন একটা কোয়ান্টাইজেশন অফ এনার্জি আছে, সিমিলারলি ফোননেরও একই অবস্থা, যে ফোনন গুলাকেও আমরা কি করতে পারি, যে এভাবে একটা স্পেসিফিক এনার্জি দিয়ে আমরা এটাকে এক্সপ্রেস করতে পারি। ফোননটা হচ্ছে ল্যাটিস ভাইব্রেশন। হ্যাঁ, ম্যাটেরিয়াল ল্যাটিস হুম হুম। ভাইব্রেশনকে আমরা ফোনন বলি, ফোনন ফোনন স্ক্যাটারিং বলা হয় আচ্ছা আচ্ছা। এদেরকে। না আমি হ্যাঁ, মানে সোর্স ধরলে হলো ফটন জানি হচ্ছে লাইট, বা লাইট সোর্স থেকে মেইনলি হ্যাঁ, আসে, হ্যাঁ, আর এটা হচ্ছে হ্যাঁ। তাহলে আমার এনভায়রনমেন্টাল টেম্পারেচার বা অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার থেকে এটা হচ্ছে। ফোননটা হচ্ছে আমার ম্যাটেরিয়ালের ভিতরে যে অ্যাটমিক ভাইব্রেশন আছে, তার হুম কারণে হুম। যে এনার্জিটা হচ্ছে সেটা। হ্যাঁ, এটাকে বলে ফোনন। হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, ফোনন হয়তো আপনাদেরকে একটু হালকা পাতলা একটু পড়ানো হয়েও থাকতে পারে, বা যদি না থাকে আপনি একটু ফোননটা কি জিনিস এটা দেখুন। হ্যাঁ। শিওর। এটা- আচ্ছা। আচ্ছা, পরে যেটা বলতেছিলাম, যে তাহলে থার্মাল জেনারেশনের ক্ষেত্রে যেটা হতে পারে, যে আমরা যে প্রসেস গুলো দেখাইছিলাম, ব্যান্ড টু ব্যান্ড, ট্র্যাপ স্টেট টু কন্ডাকশন ব্যান্ড, বা ভ্যালেন্স ব্যান্ড টু ট্র্যাপ স্টেট, এই প্রসেস গুলা থার্মালের ক্ষেত্রে হতে পারে। এবং রিকম্বিনেশন গুলো এরকম হতে পারে। এখানে জাস্ট যেটা হচ্ছে যে এনার্জি সোর্সটা ডিফারেন্ট। এটা হচ্ছে থার্মাল প্রসেসে বা থার্মাল ফোননের যে এনার্জি, সেটার মাধ্যমে এটা হচ্ছে। আচ্ছা, তাহলে এখন যদি আমরা থার্মাল ইকুইলিব্রিয়ামে বলি, থার্মাল ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে কি হবে, যে থার্মাল ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে আমার এই যে এই জেনারেশন এন্ড রিকম্বিনেশন, এরা কি হবে, একটা একটাকে মানে ব্যালেন্স করবে। কারণ এটা আমরা এখন একটা ইকুইলিব্রিয়াম স্টেটে আছি, তো সো এখানে কোনো মানে টাইমের সাথেই বলি বা যেভাবে বলি, এটার সাথে কোনো কি হবে না, চেঞ্জ হবে না। যতটুকু কেরিয়ার জেনারেট হচ্ছে, আবার ঠিক ততটুকু কেরিয়ার রিকম্বাইন হচ্ছে। ঠিক আছে। এটা হচ্ছে থার্মাল ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে। এখন যদি আমরা এখানে একটা ডিস্টারবেন্স আনি, ডিস্টারবেন্স পপুলেশন থেকে কিভাবে হতে পারে, এটা দুই ভাবে হতে পারে, মানে বিভিন্ন ভাবে হতে পারে। এটাকে আমরা যদি কোনো কারণে কেরিয়ার ইনজেক্ট করি ম্যাটেরিয়ালে, বা বায়াস অ্যাপ্লাই করি, বা বাইরে থেকে লাইট ফেলি, বা ফোটন মানে ফোটনের থ্রোতে যদি আমরা এনার্জি প্রোভাইড করি, তো যেভাবেই করি না কেন, তাহলে এই ক্ষেত্রে আসলে কি হবে, আমার টোটাল জেনারেশনটা আগের চেয়ে বাড়বে। ঠিক আছে, আমার টোটাল জেনারেশন আগের চেয়ে বাড়বে, টোটাল রিকম্বিনেশনও আগের চেয়ে বাড়তে পারে। তো আমরা এখানে যখন এই ট্রান্সপোর্ট ইকুয়েশন সলভ করব, আলটিমেটলি আমরা আসলে এখানে কোনটা কনসিডার করব, আমরা এখানে এক্সেস যে রেটটা, যে আসলে থার্মাল ইকুইলিব্রিয়ামের দুটা রেট একটা একটা ব্যালেন্স করতেছে, কিন্তু থার্মাল ইকুইলিব্রিয়াম থেকে যেটা নন ইকুইলিব্রিয়ামে ড্রাইভ করতেছে, সেটার জন্য আমার যে এক্সেস জেনারেশনটা হবে বা এক্সেস রিকম্বিনেশনটা হবে, তার মানে টোটাল থেকে আমরা যদি থার্মাল কন্ট্রিবিউশনটা বাদ দিই, তাহলে যেটা থাকতেছে সেটা হচ্ছে আমার এক্সটার্নাল সোর্সের কারণে যে কন্ট্রিবিউশনটা। ঠিক হ্যাঁ, আছে। হ্যাঁ, বলেন। আপনি ফোটন নিয়ে যে কথাটা বলতেছেন ওখানে একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলো। আহ, আপনি স্যার বলছিলেন যে ফোটন হচ্ছে, মানে আগের ক্লাসেও বলছিলেন যে ফোটন হচ্ছে মোমেন্টাম ট্রান্সফার করতে পারে না, কিন্তু ওটা হচ্ছে এনার্জি ট্রান্সফার করতে পারে। তো বেসিক্যালি ফোটনের কারণে যে জেনারেশনটা, মানে ইলেকট্রনের যে জেনারেশনটা হচ্ছে, মানে ওটা কি ধরে নিব যে ওই এনার্জি যেটা, মানে এনার্জি থেকে যে মোমেন্টাম কনভার্সন যেটা ওই প্রসেসে হচ্ছে? হ্যাঁ, আমি যেটা বলছিলাম, যে হ্যাঁ, ফোটন ইজ এ মাসলেস পার্টিকেল। সো ফোটন যেটা করতে পারে সেটা হচ্ছে সে শুধু এনার্জি প্রোভাইড করতে পারে। হ্যাঁ,
এখন আমার এখানে কন্টেক্সটটা ছিল দুই দুই টাইপের ম্যাটেরিয়ালের কথা আমরা বলছিলাম, একটা হচ্ছে ডিরেক্ট ব্যান্ড গ্যাপ আর একটা হচ্ছে ইনডিরেক্ট ব্যান্ড। জি জি বলছিলাম যে ডিরেক্ট ব্যান্ড গ্যাপের ক্ষেত্রে কোনো ধরনের মোমেন্টাম চেঞ্জ করার দরকার হয় না, কারণ এখানে তারা ইকে স্পেসে যদি আমরা দেখি তারা একই মোমেন্টামে থাকে, ঠিক আছে, কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ডের মিনিমা। আর যদি ইনডিরেক্ট ব্যান্ড গ্যাপ হয় সেক্ষেত্রে কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ডের মিনিমা কিন্তু সেম কে স্পেসে থাকে না, সেম কে ভ্যালুতে থাকে না, মানে মোমেন্টামে থাকে না। তো সেক্ষেত্রে তাকে আসলে কনজারভেশন অফ এনার্জি এবং মোমেন্টাম এই দুটাই যদি তাকে স্যাটিসফাই করতে হয়, তখন তাকে আসলে মোমেন্টামও চেঞ্জ করতে হবে, এটাই বলছি। এই মোমেন্টাম চেঞ্জ করতে গেলে তাকে অন্য একটা এমন একটা ইয়া লাগবে যে মোমেন্টামটা সে প্রোভাইড করতে পারবে বা মোমেন্টামটা সে অ্যাবজর্ব করতে পারবে, এর যেটা ফোননের থ্রোতে করতে হবে। এটা একটা এডিশনাল কনসিডারেশন, এটাই বলা হয়েছিল। আচ্ছা, যাই হোক। আচ্ছা, তাহলে এখানে আমরা যেটা বলতেছিলাম যে ব্যান্ড টু ব্যান্ড, আচ্ছা তাহলে এটা হচ্ছে এক্সেস যে কন্ট্রিবিউশনটা আসতেছে ইলেকট্রন আর হোলের জন্য সেটা, সরি মানে এখানে হচ্ছে রিকম্বিনেশনের জন্য আর এটা হচ্ছে জেনারেশনের জন্য। আচ্ছা, ব্যান্ড টু ব্যান্ড জেনারেশন এবং রিকম্বিনেশন প্রসেস যদি আমরা চিন্তা করি, যেখানে আসলে একই সাথে দুইটা জিনিস ক্রিয়েট হবে, ইলেকট্রন এবং হোল, তাহলে ইলেকট্রনের রিকম্বিনেশন সরি রিকম্বিনেশনের এক্ষেত্রে ইলেকট্রনের এবং হোলের যে নাম্বার অফ জেনারেশন এটা সেম হবে, কারণ একটা কারণে দুইটা পেয়ার ক্রিয়েট হচ্ছে এবং একটা প্রসেসে দুইটা জিনিস ক্রিয়েট হচ্ছে। এবং এখানে রিকম্বিনেশন যদি চিন্তা করি ব্যান্ড টু ব্যান্ড, তাহলে এখানে একই প্রসেসে হচ্ছে। সো এখানে নাম্বার অফ ইলেকট্রন এবং হোল পেয়ার যদি একটা একটা রিকম্বিনেশন প্রসেস হয়, একটা রিকম্বিনেশন ইভেন্টে একটা কি হবে, অ্যানিহিলেশন হবে ইলেকট্রন এবং হোলে। সো একই সাথে দুইটা জিনিসই লস হবে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে আমরা এখন যদি দেখি ফটো জেনারেশন রেট। আচ্ছা, ফটো জেনারেশন রেটটা যেটা, এটা হচ্ছে যে আসলে আমরা যদি দেখি যে কোন একটা ম্যাটেরিয়ালের ভিতর দিয়ে লাইট কিভাবে পাস করে, সেটা আসলে তার ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারাকশন যদি আমরা দেখি ম্যাটেরিয়ালের সাথে, এটাকে মোর ডিটেলে যদি আমরা করি, তাহলে কি দিয়ে করা যায়, মানে আসলে ম্যাক্সওয়েল ইকুয়েশন দিয়ে তো করতে হবে যে এটার ভিতরে কিভাবে অ্যাবজর্ব হচ্ছে। কিন্তু আমরা যদি আমাদের মানে ম্যাক্রোস্কোপিক একটা এফেক্ট দেখি যে আসলে একটা ম্যাটেরিয়ালের ভিতরে কিভাবে লাইটটা কালেকটিভলি কিভাবে তার এফেক্টটা হচ্ছে, এটার জন্য আমরা যেটা দেখি এটা হচ্ছে একটা টার্ম বলে, এটাকে অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট বলা হয়। এই অ্যাবজর্পশন কোএফিসিয়েন্টটা হচ্ছে যে এটা ডিটারমাইন করে একটা ম্যাক্রোস্কোপিক একটা এফেক্ট, যেটা হচ্ছে বা কোয়ান্টিটি, যেটা কিভাবে লাইটটা একটা ম্যাটেরিয়ালের ভিতর দিয়ে অ্যাটেনুয়েট হচ্ছে। একটা ম্যাটেরিয়ালের ভিতর দিয়ে যখন সে পাস করবে তখন সে কিভাবে অ্যাটেনুয়েট হয়ে যাবে, ঠিক আছে, পাসিং থ্রু দ্য ম্যাটেরিয়াল। এবং এটা এজ এ ফাংশন অফ কি এনার্জি, ঠিক আছে। এটা হচ্ছে আমরা এখানে কোনো আলাদাভাবে কোনো কন্ট্রিবিউশন দেখবো না যে কোন প্রসেসের কারণে কি হচ্ছে, এটা ভেরিয়াস অপটিক্যাল প্রসেসের কারণে হতে পারে। তার মানে বিভিন্ন কালেকটিভ এফেক্ট অফ মেটেরিয়ালের ভিতর দিয়ে, মানে বিভিন্ন প্রসেসে যে যে প্রসেস গুলাতে আমার এই লাইটটা অ্যাবজর্ব হতে পারে মেটেরিয়ালের ভিতরে, সেই সব প্রসেসের কালেকটিভ এফেক্টটাকে আমরা এখানে এই অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট দিয়ে ডিফাইন করি, ঠিক আছে। তো যেটা হচ্ছে যে আমরা যদি চিন্তা করি যে একটা বিম অফ ফোটন, যেটার এনার্জি হচ্ছে ই এবং ইনিশিয়াল ইন্টেন্সিটি হচ্ছে I0, এটাকে যদি আমরা নর্মালি একটা স্ল্যাবের উপর ফেলি, নর্মালি যদি একটা, মানে এটা হচ্ছে আমার একটা স্ল্যাব। আচ্ছা, এই যে এখানে একটা স্ল্যাব আছে, এখান থেকে I0 আসছে, ঠিক আছে, এই বিম অফ এনার্জি, তাহলে এখান থেকে অবশ্যই কিছু অ্যামাউন্ট অফ রিফ্লেক্ট হয়ে যাবে, 1 - R, অ্যাকচুয়ালি I0টা এখান থেকে রিফ্লেক্ট হয়ে যাবে তার রিফ্লেক্টিভিটির কারণে, আর বাকিটা এখন এই মেটেরিয়ালের ভিতরে ঢুকবে, ঠিক আছে, ইন্টেন্সিটি। আহ আচ্ছা, তাহলে এই যে I0টা চলে গেল, তাহলে আমরা যদি এখানে দেখি যে DI/dx, তার মানে আমরা যদি দেখি যে এই যে ম্যাটেরিয়ালের ভিতর দিয়ে যখন সে লাইটটা প্রপাগেট করবে তখন তার ইন্টেন্সিটিটা কিভাবে চেঞ্জ হবে, গ্রেডিয়েন্ট অফ ইন্টেন্সিটি বা টেম্পারেচার, সরি, পজিশনের সাথে এই ইন্টেন্সিটির চেঞ্জটা। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এবং এটা নেগেটিভ কেন, কারণ নেগেটিভ বলতে বোঝাচ্ছে যে আসলে ইন্টেন্সিটিটা আসলে কি হবে, আস্তে আস্তে কমতে থাকবে। এটা যদি আমার ম্যাটেরিয়াল হয়, ইন্টেন্সিটি আস্তে আস্তে কমতে থাকবে। সো এখানে এটা স্লোপটা হবে -α/I, ঠিক আছে, -α/I। আর এটা কি বারবার আসছে। আচ্ছা, -α/I, এই -α/I কি, এই আইটা হচ্ছে যে পজিশন ডিপেন্ডেন্ট যে ইন্টেন্সিটিটা, এটা যদি আমরা দেখি যে কোনো একটা পজিশনে বা একটা ম্যাটেরিয়ালের ভিতরে যে কোনো একটা ডেপথে যদি আমরা দেখি IX, এটাকে আমরা লিখতে পারি I0 এবং এক্সপোনেনশিয়াল, এটা এক্সপোনেনশিয়ালি ডিকে করে, এটার ভ্যালুটা হচ্ছে এক্সপোনেনশিয়াল মাইনাস আলফা EX' DX', এবং এর ইন্ডিকেশনটা হবে 0 থেকে X। ইউজুয়ালি আমার এই জিনিসটা এক্স প্রাইমটা আমরা ধরি না, আমরা যেটা ধরে নিই যেটা পজিশন ইন্ডিপেন্ডেন্ট, বাট যদি এটা পজিশন ডিপেন্ডেন্ট হয়, যে আলফা তো এজ এ ফাংশন অফ এনার্জি এবং এট দ্য সেম টাইম যদি এটা পজিশনের সাথেও চেঞ্জ হয়,
তাহলে এটাকে অবশ্যই ইন্টিগ্রেট করতে হবে আলফা ই এক্স প্রাইম ডিএক্স। ঠিক আছে, যেটা হচ্ছে যে আই জিরোটা হচ্ছে at the ইন্টেন্সিটি জাস্ট ইনসাইড দ্য সার্ফেস। এখানে এখানে একটা জিনিস বলা হয় নাই, এটা এটা আমরা আসলে এখানে এরা যেভাবে আই জিরো ডিফাইন করছে, এই আই জিরোটা হচ্ছে যে রিফ্লেকশন হয়ে যাওয়ার পরে অ্যাকচুয়ালি ম্যাটেরিয়ালের ভিতরে যতটুকু ঢুকতেছে সেটা। ঠিক আছে, এটা হচ্ছে রিফ্লেক্টেড হয়ে যাওয়ার পরে বাকি যেটুকু ম্যাটেরিয়াল ঢুকতেছে সেটা হচ্ছে আই। আচ্ছা, মানে আফটার অ্যাকাউন্টিং ফর দ্য রিফ্লেকশন, মানে এটা হচ্ছে অ্যাবজর্ব এট দ্য সারফেস এট দ্য ভেরি বিগিনিং অফ দ্য মানে ম্যাটেরিয়াল। আচ্ছা, এখানে যেটা আছে যেটাকে বলে বিয়ার ল্যাম্বার্ট ল, একটা টার্ম আছে, একটা বিয়ার ল্যাম্বার্ট ল আছে, যেটা হচ্ছে যদি আমার ইউনিফর্ম আলফা হয় তাহলে ম্যাটেরিয়ালের ভিতরে এই যে আই জিরো ইটু দি পাওয়ার মাইনাস আলফা এক্স এই টার্মটা ইউজ করা হয়। ঠিক আছে, এবং কিছু সোলার সিমুলেটর আছে যেমন স্ক্যাপস 1D বা আরো হয়তো কিছু থাকতে পারে, এরা হচ্ছে এই ধরনের একটা সিম্পলিস্টিক অনেক সময় এই ধরনের একটা মডেল ইউজ করে তাদের অ্যাবজর্পশনের জন্য। এটা হচ্ছে সিম্পল একটা মডেল। এছাড়া আরো মোর ডিটেল এফডিটিডি অ্যাপ্রোচ যেমন হচ্ছে ইউজ করে হচ্ছে লুমেরিক্যাল, সিলভাকোটিকের বেশ কিছু অ্যাপ্রোচ আছে, ট্রান্সফর ম্যাট্রিক্স অ্যাপ্রোচ আছে, আরো কিছু অ্যাপ্রোচ আছে হয়তো। এগুলো বিভিন্ন অ্যাপ্রোচে আমরা দেখতে পারি যে ম্যাটেরিয়াল অ্যাবজর্পশনটা কেমন হয়। ঠিক আছে, এবং এই যে আলফাটা এটা রিলেটেড টু ইমাজিনারি পার্ট অফ দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স দ্য ম্যাটেরিয়াল। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের যে ইমাজিনারি পার্টটা যেটা রিলেটেড টু অ্যাবজর্পশন বা লস ফর ম্যাটেরিয়াল, তাহলে এটার সাথে আলফার একটা রিলেশন আছে 4 পাই ইমাজিনারি পার্ট অফ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বাই ল্যামডা। ল্যামডাটা হচ্ছে যেটা ওয়েভ। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এটা গেল তাহলে আমার আলফার রিলেশন। স্যার, স্যার এই একটু হারাই গেছে স্যার, এইখানে অ্যালফাটাকে ইয়ে করতেছে, মানে এটাকে অ্যাটেনুয়েশনটা বুঝাইতেছে আমার নাকি, মানে আলফাটা ইন্টেন্সিটি থেকে অ্যাটেনিউশন না, আমার আলফাটা হচ্ছে অ্যাবজর্পশন, মানে so- ও ও সরি, আচ্ছা আচ্ছা অ্যাবজর্পশন, মানে অ্যাবজর্পশনের রেট, মানে পার, সরি, মানে পার, এটা ইউনিটটা হচ্ছে নাম্বার পার মিটার এরকম একটা কিছু। আচ্ছা আচ্ছা। যে যতটুকু থেকে আমার হোল পেয়ার জেনারেট হচ্ছে আর কি, এটাই তো। আলফাটা এই তো রিলেশন দেখেন, দেখা যায় এটা একটা কাইন্ড অফ আহ, অ্যাটেনিউশন ফ্যাক্টরের মতো চিন্তা করা যায়। মানে এটা হচ্ছে এটা ডিপেন্ড করতেছে যে এটার কোন এনার্জিতে কতটুকু অ্যাবজর্ব হবে, এটা একটা হুম, পার্সেন্টেজ চিন্তা করা যায়। যেমন ওকে, এই যে এখানে যে ডিআই বাই ডিএক্স টা দেখি, এই ডিআই বাই ডিএক্স টা আসলে কি, এটা হচ্ছে আলফা ইন্টু আই, তার মানে কতটুকু পার্সেন্ট অফ ইনপুট ইন্টেন্সিটি, ফোটন বা ইনসেন্ট, এটা কত পার্সেন্ট এটা হ্যাঁ, ইয়া হবে, আচ্ছা এরকম আচ্ছা একটা ঠিক আছে। রিলেশন। হ্যাঁ, আচ্ছা, তো এখন আমরা আসলে এখানে যেটা দেখলাম, তাহলে আমরা যদি এখন অ্যাজিউম করি যে একটা ম্যাটেরিয়ালের ভিতরে, তাহলে এটাকে আমরা একটু অন্যভাবে লিখি, যে আমরা এখানে আসলে লাইট ইন্টেন্সিটি চিন্তা করতেছি, আমরা এখানে লাইট ইন্টেন্সিটি না করে আমরা কেরিয়ার রেটটা চিন্তা করি, যে আসলে কারণ আমাদের ফটোভোলটাইক সেলের যেটা হচ্ছে যে আসলে আমাদের এখানে এনার্জিটা ফ্যাক্টর না, এখানে আমাদের ফ্যাক্টর হচ্ছে নাম্বার অফ কেরিয়ার বা নাম্বার অফ ফোটন। কারণ একটা সার্টেন থ্রেশহোল্ড চলে যাওয়ার মতো, মানে এখানে যদি আমরা দেখি যে এটা আসলে একটা কাইন্ড অফ স্টেপ ফাংশন। যদি আমরা এখানে দেখি এনার্জি রেসপেক্টে যদি আমরা দেখি একটা সুইচের মতো 1 0। সো 1 0 বলতে এখানে যখন এই থ্রেশহোল্ড এনার্জিটা বা ব্যান্ড গ্যাপটা ক্রস করবে তখনই আমার এখানে ফটো জেনারেশন হচ্ছে। আর এর আগে যত এরপরে এনার্জি কি কতটুকু এনার্জি আছে এটা কোনো ফ্যাক্টর না। আর এর আগে কোনো ইলেকট্রন হোল পেয়ার জেনারেট হবে না বা জেনারেশন হবে না। তো এই দুইটার মাঝখানে এখানে আসলে একটা স্টেপ ফাংশনের মতো একটা 1 0। সো আলটিমেটলি আমাদের দরকার হচ্ছে নাম্বার অফ ফোটন, নট ইন্টেন্সিটি। ঠিক আছে, ইন্টেন্সিটি আমাদের ফ্যাক্টর না। তো এখানে যদি আমরা এভাবে দেখি যে একটা সার্টেন ডিস্টেন্সে আমার যে জেনারেশনটা জিই এক্স, এটাকে আমরা লিখতে পারি বিই এক্স ইন্টু আলফা ইএক্স। তার মানে বি এক্স হচ্ছে ওই পজিশনে যে আমার আচ্ছা বি এক্স টা তো কি লাগছে, আচ্ছা বিই এক্স টা হচ্ছে যে দ্য ফোটন ফ্লাক্স এট এক্স। ঠিক আছে, তাহলে বি এক্স টা হচ্ছে ফোটন ফ্লাক্স এট এক্স। আর এখানে আলফা ই এক্স টা হচ্ছে যে এখানে ওই পজিশনে আসলে কতটুকু এই ফোটন ফ্লাক্সে কতটুকু আসলে অ্যাবজর্ব হবে, এটা রিলেশন। ঠিক আছে, জিই এক্স টা হচ্ছে তাহলে যতটুকু অ্যাবজর্ব হবে সেটাই আমরা এখানে ইলেকট্রন ভোল্টেজ জানা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এখন তাহলে এই যে জিই এক্স টা যেটা আমরা এটাকে আসলে লিখতে পারি বিএস বিএস এক্স এর বিএসই এর মাধ্যমে। বিএস টা হচ্ছে একবারে সারফেসে যেটা ইনসিডেন্ট হচ্ছে। ঠিক আছে, সারফেসে যে ইলেকট্রনটা, মানে সারফেস বলতে একবারে প্রথমে আমরা যদি একটা ম্যাটেরিয়াল চিন্তা করি, আমার এখানে তো একটা লেফট সাইডে যদি আমরা চিন্তা করি যে ফ্রন্ট সারফেস, তাহলে এই সারফেসে যে ইয়াগুলো ইনসিডেন্ট হচ্ছে বা ঢুকতেছে, এই যে নাম্বার অফ ফোটন সেটা রেসপেক্টে আমরা এটাকে লিখতে পারি
যে এখানে তাহলে জিইএক্স টাকে যেভাবে লেখা যায় এটা হচ্ছে ওয়ান মাইনাস আরই, কারণ ওয়ান মাইনাস আরই হচ্ছে যে এটা রিফ্লেক্ট হয়ে কিছু চলে যাবে, তাহলে যেটা বাকি থাকবে সেটাই আসলে অ্যাবজর্ব করছে ওয়ান মাইনাস আরই। এবং এটা আসলে ইনসিডেন্ট, মানে এটা হচ্ছে মেটেরিয়ালে ঢোকার আগে এই ফোটন ফ্লাক্সটা এই ওই এনার্জিতে বিএসই। আচ্ছা, আর এই আলফা এটা হচ্ছে ওই এনার্জিতে অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট, আর এটা ই টু দি পাওয়ার মাইনাস আলফা ই এক্স প্রাইম ডি এক্স প্রাইমটা হচ্ছে ওই যে অ্যাবজর্পশন কোএফিসিয়েন্টের অ্যাটেনুয়েশন ফ্যাক্টরটা যেভাবে অ্যাটেনুয়েট করছে। ঠিক আছে, তাহলে এখন আমরা এটা এক্স এর রেসপেক্টে দেখলাম, তাহলে আমরা যদি জিই এক্সটা দেখলাম, এখন আমরা যদি এটাকে এনার্জি রেসপেক্ট ইন্টিগ্রেট করি, এই এনার্জি রেসপেক্ট ইন্টিগ্রেট করলে আমি ওই পজিশনে যে কোনো একটা এক্স পজিশনে টোটাল জেনারেশনটা পাবো। ঠিক আছে, এটা হচ্ছে আমার টোটাল জেনারেশন স্যার, এটা। উপরে হ্যাঁ, তো এখানে যে রিফ্লেকশনটা আবার নিল, তো এটা না অলরেডি হ্যাঁ। কনসিডার্ড এর সময় অ্যাবসর্পশনটা এই না, ক্যালকুলেশন, মানে এটা। এটা এখানে এটা দেখেন এখানে যেটা বলা হচ্ছে এটা কিন্তু বিএসটা কোথায়, বিএসটা হচ্ছে ইনসিডেন্ট ফ্লাক্স, মানে ইনসিডেন্ট না ফোটন ফ্লাক্স, যেটা হচ্ছে ম্যাটেরিয়ালে ঢোকার আগে। ঠিক আছে, হুম, এটা হচ্ছে ম্যাটেরিয়ালে ঢোকার আগে। আর এখান থেকে যে অ্যামাউন্টটা এই ম্যাটেরিয়ালে ঢোকার আগে যে তার ইয়েটা, সেখান থেকে তো তার রিফ্লেক্টেড অ্যামাউন্টটা চলে গেল, এই যে ওয়ান মাইনাস আরই, হ্যাঁ, আরিটা বাদ দিলে তো তার যেটা থাকতেছে হুম, হুম, সেটা হুম, হচ্ছে সে ম্যাটেরিয়ালে ঢুকবে। বাকিটা। তার মানে ওয়ান মাইনাস আরই ইন্টু বিএসসি টা হচ্ছে যেটা ম্যাটেরিয়ালে ঢুকতেছে। হুম, হুম, আর ম্যাটেরিয়ালে ঢোকার পরে তার এক্স পজিশনে কি হবে সেটার জন্য আপনাকে তো এটা এই অ্যাটেনুয়েশন ফ্যাক্টর টোটালটা দিয়ে করতে হবে, যে এটা আসলে কিভাবে এক্স এর রেসপেক্টে চেঞ্জ হচ্ছে। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা, এখন যেটা হচ্ছে যে আমরা একটু যদি এই অ্যাবজর্পশনের ইয়েটা দেখি, এই যে অ্যাবজর্পশন কোফিসিয়েন্টটা দেখি, এখানে আমরা দেখবো যে কিছু ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আহ, এটাকে বলা হয় আরবাক এইচ বলা হয়, কিছু থ্রি ফাইভ ম্যাটেরিয়ালের ক্ষেত্রে এটাকে আরবাক এইচ বলে অনেক সময়। আচ্ছা, যাই হোক, এটা যেটা হচ্ছে যে স্টিপ একটা এইচ দেখা যাচ্ছে। হ্যাঁ, কিছু ম্যাটেরিয়ালের ক্ষেত্রে স্টিপ একটা এইচ আছে, এবং কিছু ম্যাটেরিয়ালের ক্ষেত্রে এটা রিলেটিভলি মোর গ্রাজুয়াল বা লিনিয়ার বা একটু এক্সপোনেনশিয়াল না, এটা এটাও এক্সপোনেনশিয়াল কিন্তু এটা একটু রিলেটিভলি মোর গ্রাজুয়াল। আচ্ছা, তো এই জিনিসটা যেটা হয় যে এইখানে যেটা হচ্ছে যে এই যে ফোটন এনার্জি রেসপেক্ট আমরা যদি অ্যাবজর্পশনটা দেখি, তাহলে আমরা দেখবো যে অ্যামরফাস ম্যাটেরিয়ালের একটা সুবিধা আছে। অ্যামরফাস ম্যাটেরিয়ালে যেহেতু একটা লং রেঞ্জ কোনো অর্ডার নাই, তো এখানে আসলে লং রেঞ্জ অর্ডার না থাকার কারণে যেটা হয় যে ক্রিস্টাল মোমেন্টামটাকে এখানে কনজার্ভ করতে হয় না। ঠিক আছে, এখানে ক্রিস্টাল মোমেন্টামটা যখন অবজার্ভ, মানে এটা আলটিমেটলি যেটা কথাটা যেটা হচ্ছে এটার যে নর্মালি অ্যামরফাস ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আমার ব্যান্ড গ্যাপটা হয় ডিরেক্ট, তো এখানে অ্যাবজর্পশন মোর লাইকলি। ঠিক আছে, এখানে অ্যাবজর্পশন হওয়ার ঘটনাটা মোর লাইকলি, যেহেতু ডিরেক্ট ব্যান্ড গ্যাপ এখানে ফোটন এখানে মোমেন্টাম কনজারভেশনের কন্ডিশনটা নাই। তো এখানে যেটা হয় যে এখানে ম্যাটেরিয়ালটার অ্যাবজর্পশনটা মোর স্পন্টেনিয়াস বা মোর লাইকলি হয়। তো এই কারণে দেখবেন যেগুলো আসলে ডিরেক্ট ব্যান্ড গ্যাপ ম্যাটেরিয়াল ইংরেজি অ্যামরফাস বা ম্যাটেরিয়াল বা ডিরেক্ট ব্যান্ড গ্যাপ ম্যাটেরিয়াল, এগুলোর ক্ষেত্রে মানে একই ম্যাটেরিয়াল যদি অ্যামরফাস ভ্যারিয়েন্টটা হয়, তাহলে এখানে আসলে এরকম শার্প একটা এজ থাকে। হ্যাঁ, আচ্ছা, এটা গেল একটা কমিশন ইজ লার্জার দেন। আচ্ছা, আরেকটা হচ্ছে যদি আমার এটা ক্রিস্টালাইন হয়, ক্রিস্টালাইনের ক্ষেত্রে হয়তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যেহেতু এটা ডিরেক্ট না, ইনডিরেক্ট ব্যান্ড গ্যাপ ক্রিস্টালাইনের ক্ষেত্রে হতে পারে। তো এটা অ্যাবজর্পশনটা এখানে রিলেটিভলি উইকার। ঠিক আছে, অন্যান্য ইয়ে শার্প এজ, এই যে শার্প এজ গুলো আমরা দেখতেছি যেগুলো, এগুলো হচ্ছে আসলে ডিরেক্ট ব্যান্ড গ্যাপের। ঠিক আছে, আচ্ছা, আরেকটা কনসেপ্ট যেটা ছিল যে থার্মালাইজেশন। থার্মালাইজেশনটা হয়তো আমরা আগেও বলছি যে আসলে এই যে আমরা বলতেছিলাম যে ম্যাটেরিয়াল, এই যে আমরা একটা জিনিস কিছুক্ষণ আগে বললাম যে ইলেকট্রন হোল পেয়ার যে জেনারেট হচ্ছে একটা ফটোভোল্টাইক সেলে, এখানে কিন্তু আমরা একটা জিনিস বলে দিছি যে এটা নাম্বার অফ ইলেকট্রন হোল পেয়ারটা ইম্পর্টেন্ট, এখানে কোন এনার্জিতে হচ্ছে সেটা ইম্পর্টেন্ট। এবং এটা কারণটা যেটা, এটা ফটোভোল্টাইকের সাথে সোলার থার্মাল কনভার্সনের বা অন্যান্য টাইপের যে সোলার সেল আছে, ফটোভোল্টাইকের এক্সেপ্ট ফটোভোল্টাইক সোলার সেল, অন্যান্য সোলার সেলের ক্ষেত্রে আমরা হয়তো টাইম থাকলে আরেকটা অন্য টাইপের সোলার সেল দেখবো, সেটা পরে দেখবো যদি সময় থাকে। তাহলে এই সোলার সেলের যেটা হচ্ছে ফটোভোল্টাইক সোলার সেলের কনসেপ্টে যদি আমরা আসি, তাহলে এখানে এই এনার্জিটা কোনো কাজে লাগে না, এবং এটা আসলে কি হয় হিট হয়ে যায়। কারণ এটা কারণটা হচ্ছে যে আসলে ম্যাটেরিয়াল কি হয় যে কোনো একটা ম্যাটেরিয়াল যখন একটা সার্টেন টেম্পারেচার থাকে, ঠিক তখন ওই ম্যাটেরিয়ালটা আহ যে কোনো একটা এক্সাইটেড স্টেটে থাকলেও, ইলেকট্রন বা হোল যদি একটা এক্সাইটেড স্টেটে চলে যায়, তারপর সে খুবই তাড়াতাড়ি কি করবে, সে রিল্যাক্স হওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, রিল্যাক্সেশন হবে, তার মানে এটাকে আমরা বলতেছি যে সে এই এনার্জিটা ফোননকে দিয়ে দিবে বা সামার ল্যাটিস ভাইব্রেশনকে দিয়ে সে রিল্যাক্স হয়ে সে কন্ডাকশন ব্যান্ডের
এই যে চলে আসবে। এখন এখানে কথা আছে যে কন্ডাকশন ব্যান্ডের এইজ বলতে এখানে যেটা বোঝাচ্ছে, ইউজুয়ালি যেটা হয় যে এটা 2 kT বা এটা মেটেরিয়াল ডিমেনশনের উপর ডিপেন্ড করে, ইউজুয়ালি 2 kT অ্যাবাভ দ্য কন্ডাকশন। ঠিক আছে, নর্মালি 2 kT থাকে। 2 kT হচ্ছে তার এক্সট্রা এনার্জি থাকে কন্ডাকশন ব্যান্ড থেকে, এই এনার্জিটাতে সে থাকে। ঠিক আছে, এবং ভ্যালেন্স ব্যান্ডের ক্ষেত্রে এটা 2 kT নিচে থাকতে পারে। ঠিক আছে। আচ্ছা, এটা তাহলে এটাই হচ্ছে কথা যে যখন এই যে এই প্রসেসটা হচ্ছে থার্মালাইজেশন বলা হচ্ছে এটাকে, যে নাম্বার অফ ইলেকট্রন হোল পেয়ার জেনারেট হলেই হবে না, তাদের আবার এনার্জিটা থার্মালাইজেশন হবে বা রিল্যাক্সেশন হবে। ঠিক আছে, এই এক্সেস এনার্জিটা সে কাইনেটিক এনার্জিটা থার্মালাইজেশন প্রসেসে সে দিয়ে দিবে। কাকে দিয়ে দিবে? তাহলে এটা কোথায় থাকবে এনার্জিটা? এনার্জিটা ম্যাটেরিয়ালে থেকে যাবে। ঠিক আছে। হুম। তার মানে এটা সে কি করবে, ল্যাটিসের সাথে কলিশন করবে, কলিশন করে সে এনার্জিটা সে দিয়ে দিবে ল্যাটিস। ফোনন, এই যে এখানে ফোনন কি করবে, হ্যাঁ, তারপর হচ্ছে ফোননকে দিয়ে দিয়ে সে এখানে রিল্যাক্স হবে। এবং এই কারণে যেটা হবে যে এখানে আসলে এনার্জিটা যখন ফোননকে দিবে, ফোনন আসলে কি, সে এটাকে ভাইব্রেশন, তার এনার্জিটা গেইন করে সে হিট বাড়ায়, মানে টেম্পারেচার জেনারেট, হিট বা জেনারেট করবে। এবং এখানে আসলে ম্যাটেরিয়ালটা টেম্পারেচার বাড়বে। সো সোলার সেলের এটা একটা প্রবলেম, ফান্ডামেন্টাল প্রবলেম, যে এখানে থার্মালাইজেশন লস, যে এনার্জিটা আসলে ইউজ করতে পারতেছে না, মানে ব্যান্ড গ্যাপ এনার্জিটা ইউজ করা হচ্ছে, এর বেশি আমরা ইউজ করতে পারছি না। আচ্ছা, এখন আমরা আসি রিকম্বিনেশন। আচ্ছা, রিকম্বিনেশন যেটা আমরা বলছিলাম যে বেসিক্যালি যে রিকম্বিনেশন হচ্ছে ইলেকট্রন হোল পেয়ারের ইয়াটা অ্যানিহিলেশন বা একসাথে হয়ে যায় যেটা, মানে তার হচ্ছে লস হচ্ছে যে ক্যারিয়ারটা, সেটা হচ্ছে আমার রিকম্বিনেশন। তাহলে প্রত্যেকটা জেনারেশন প্রসেসেরই একটা রিভার্স রিকম্বিনেশন প্রসেস আছে, যেটা আমরা আগেও বলছি, এবং এই রিকম্বিনেশন গুলাকে আমরা এখানে আনএভয়েডেবল এবং অ্যাভয়েডেবল বলতে পারি। এখানে আসলে এরা এখানে ইয়াটাকে আনএভয়েডেবল এর ভিতরে তারা এখানে অজেটাকে, এই বইয়ে দেখলাম যে অজেটাকে আনএভয়েডেবল বলতেছে, হয়তো হতে পারে যে কারণ হচ্ছে অজে প্রসেসটা আসলে যেভাবে হয় এখানে হতেই পারে, এটা যে কোনো পিওর ম্যাটেরিয়ালও অজে হতে পারে। আরেকটা যে তাহলে আমাদের এখানে তিনটা প্রসেস আছে, এটাকে আমরা যদি ব্রডলি দেখি তাহলে দুইটা ক্যাটাগরিতে ভাগ করা যায়, একটা হচ্ছে রেডিয়েটিভ বা ব্যান্ড টু ব্যান্ড, আর একটা হচ্ছে নন রেডিয়েটিভ। এই নন রেডিয়েটিভটার ভিতরে দুই রকম আছে, একটা হচ্ছে ওজে আর একটা হচ্ছে শর্টলি রিড হল রিকম্বিনেশন। এটা যে কোনো সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালই হয়, মানে যে কোনো ডিভাইসই হয়, এটা শুধু নট অনলি সোলার সেল। এটা এই প্রসেসটা হতে পারে ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর, হ্যাম্প বা লেজার, বা যে কোনো ধরনের ফটো ডায়োড, অপটো ইলেকট্রনিক যে কোনো ডিভাইসে এটা হতে পারে, বা যে কোনো ইলেকট্রনিক ডিভাইসে এটা। ঠিক আছে, তো এই প্রসেস গুলো খুবই ফান্ডামেন্টাল এবং এগুলো পুরো জানাটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো এটা গেলে একটা যে এখানে তিনটা প্রসেস হতে পারে, যেটা আমরা বলতেছি রেডিয়েটিভ, নন রেডিয়েটিভ, ওজে। আচ্ছা, যেটা হচ্ছে যে, এবং ফটোভোলটাইক সেলের ক্ষেত্রে আমরা যেটা বলছিলাম যে আনএভয়েডেবল রিকম্বিনেশন গুলোর মধ্যে যেটা হচ্ছে যে, আনএভয়েডেবল বলতে যেটা বোঝাচ্ছি যে এটা আমরা ডিটেল ব্যালেন্স লিমিটের ক্ষেত্রে যেটা পড়ছিলাম, যে এটা আসলে রেডিয়েটিভটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট। ঠিক আছে, রেডিয়েটিভটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে ফান্ডামেন্টাল প্রসেস, এটাকে আমরা কোনোভাবেই বাদ দিতে পারবো না। আচ্ছা, আরেকটা প্রসেস আমরা যদি এখানে একটু ব্রডলি দেখি, যে এখানে এই রেডিয়েটিভ তো আমরা বুঝতে পারছি যে ইলেকট্রনটা কি করবে, হোলের সাথে রিকম্বাইন হবে এবং তার যে এনার্জিটা আছে সেটাকে ফোটন আকারে কি করবে, ফোটন হিসাবে এটাকে মানে ফোটন হিসাবে সে রিলিজ করবে। ঠিক আছে, এবং এই প্রসেসটা কিন্তু মোর লাইকলি কোথায়, তাহলে ডিরেক্ট ব্যান্ড, এবং এখানে এটা কিন্তু একটা রিভার্স প্রসেস। তো দ্যাট মিনস জেনারেশন প্রসেসটা যতটা ইজি হবে, রিকম্বিনেশন প্রসেসটা ততটা ইজি হবে। দ্যাট মিনস যদি আমার এখানে ডিরেক্ট ব্যান্ড গ্যাপ ম্যাটেরিয়াল হয়, ডিরেক্ট ব্যান্ড গ্যাপ ম্যাটেরিয়ালের ক্ষেত্রে যদি আমার ফোটন অ্যাবজর্পশনটা ইজি হয়, তাহলে রেডিয়েটিভ রিকম্বিনেশনটা ইজি হবে। কারণ এখানে আসলে আমরা বলছিলাম যে কারশফস ল অফ, যে কারশফস ল যেটা বলে যে অ্যাবজর্পটিভিটি আর ইমিসিভিটি সেম। ঠিক আছে, সো যে ম্যাটেরিয়ালের অ্যাবজর্পশন ইজি সেই ম্যাটেরিয়াল থেকে ইমিশনটাও ইজি। সো দ্যাট মিনস যে ডিরেক্ট ব্যান্ড গ্যাপ ম্যাটেরিয়ালে এই রেডিয়েটিভ রিকম্বিনেশনটা ইজি, এবং ইনডিরেক্ট ব্যান্ড গ্যাপে এটা হয়তো মোর সাপ্রেসড হবে রেডিয়েটিভ রিকম্বিনেশন। আচ্ছা, যাই তো যেটা বলতেছিলাম এখানে যে ফটোভোলটাইকের ক্ষেত্রে রেডিয়েটিভটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, আনএভয়েডেবল এর। আচ্ছা, আরেকটা প্রসেস যেটা আছে এটাকে বলে ওজে, এবং এটারও একটা রিভার্স জেনারেশন প্রসেস আছে, এবং বাট এটা হয়তো লেস লাইকলি। তবে এই ওজে প্রসেসটা হতে পারে যেটা হচ্ছে থার্মাল জেনারেশনের ক্ষেত্রে এটা হতে পারে। ওজে প্রসেসটাতে যেটা হয় যে ইলেকট্রন কি করে, তার এক্সেস এনার্জিটা, ধরেন এখানে একটা ইলেকট্রন আছে বা ইলেকট্রনটা আসলে এখানে ছিল, সে তার এক্সেস এনার্জিটা বা আসলে এখানে যেভাবে দেখানো হচ্ছে যে ইলেকট্রনটা তার এক্সেস এনার্জি আরেকটা ইলেকট্রনকে দিয়ে দিচ্ছে। ঠিক আছে, এই ইলেকট্রনটা তার এক্সেস এনার্জি আরেকটা ইলেকট্রনকে দিয়ে এই ইলেকট্রনটা কি হচ্ছে তাহলে একটা হায়ার এনার্জি স্টেটে চলে যাচ্ছে। আর এই যে ইলেকট্রনটা যেটা রিলিজ করলো তার এনার্জিটা, সে কি করলো এখানে একটা হোলের সাথে কম্বাইন হয়ে গেল। তাহলে একটা রিভার্স প্রসেসটা কি হতে পারে, যে একটা ভেরি হাইলি কাইনেটিক ইলেকট্রন যেটা
তাহলে ভ্যালেন্স ব্যান্ডের একটা ইলেকট্রনকে সে এনার্জিটা দিতে পারে বা স্টার্ট করতে পারে। তো সেই ভ্যালেন্স ব্যান্ড থেকে এনার্জিটা নিয়ে ইলেকট্রনটা কি করবে, সে কন্ডাকশন ব্যান্ডে চলে আসবে। এটা থার্মাল প্রসেস হচ্ছে, ঠিক আছে। তাহলে এটা রিভার্স প্রসেসটা হচ্ছে রিকম্বিনেশন, আর এটার জেনারেশন প্রসেসটা হচ্ছে উল্টা, যে এখানে ইলেকট্রন এনার্জিটা দিয়ে অন্যটাকে দিয়ে যখন সে রিকম্বাইন হচ্ছে, তাহলে উল্টাটা হবে জেনারেশনের ক্ষেত্রে অন্য ইলেকট্রন থেকে সে এনার্জিটা নিয়ে সে জেনারেশন, এটাকে বলা হচ্ছে ওজে। আচ্ছা, এটা নন রেডিয়েটিভ, কারণ হচ্ছে এখানে ইলেকট্রনের এনার্জিটা অন্য একটা ইলেকট্রনকে যেহেতু দিচ্ছে, তার মানে এটা ম্যাটেরিয়াল থেকে যাচ্ছে, কিন্তু ক্যারিয়ার লস হচ্ছে। আচ্ছা, আরেকটা হচ্ছে নন রেডিয়েটিভ। নন রেডিয়েটিভ এর যেটা আরেকটা হচ্ছে, এটাকে বলছে শক্লি রিড হল। শক্লি রিড হলটা হবে এখানে আসলে একটা ডিস্টিংশন আছে, এটা বলে ট্র্যাপ সেন্টার আর রিকম্বিনেশন সেন্টার, এটা আমরা একটু পরে দেখতেছি। বাট ইউজুয়ালি যেটা হয় যে আমার ম্যাটেরিয়াল ডিফেক্ট যখন থাকে, ডিফেক্টের কারণে এই ম্যাটেরিয়ালে ব্যান্ড গ্যাপের ভিতরে বেশ কিছু ডিফেক্ট স্টেট থাকে, হ্যাঁ, এগুলোকে ট্র্যাপ স্টেট বলা হয়। তো এই ট্র্যাপ স্টেটের থ্রোতে যেটা হয় যে এই ট্র্যাপ স্টেটটা ফার্স্টে ইলেকট্রন ক্যাপচার করে, তাহলে এবং এরপরে ট্র্যাপ স্টেটটা একটা হোল ক্যাপচার করে। দ্যাট মিনস এই ট্র্যাপ স্টেটের থ্রোতে একটা রিকম্বিনেশন, এটাকে আমরা বলতেছি শক্লি রিড হল রিকম্বিনেশন। এটা একটা আহ, এটা হচ্ছে ইমপারফেক্ট ম্যাটেরিয়ালের জন্য হয়, এবং যেহেতু এখানে ডিফেক্ট থাকলে সেক্ষেত্রে এটা হবে, মানে এটা হচ্ছে অ্যাভয়েডেবল, মানে এটা কমানো যায় যদি ম্যাটেরিয়ালের কোয়ালিটি ভালো হয়, বাট এটা হতে পারে, ঠিক আছে। আচ্ছা, তাহলে ওজে প্রসেসটা, এবং এই ওজে প্রসেসের লাইটলিনেসটা কখন হবে, যখন ম্যাটেরিয়ালের ব্যান্ড গ্যাপটা ছোট হবে, কারণ ব্যান্ড গ্যাপ ছোট হলে সে ইজিলি এনার্জিটা দিয়ে রিল্যাক্স হতে পারে, ঠিক আছে। এবং ওজের ক্ষেত্রে যেটা হচ্ছে যে ব্যান্ড গ্যাপ যদি ছোট হয় বা মেটেরিয়ালটা যদি হাইলি মানে টেম্পারেচার বাড়ে, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে এই প্রসেসটা মোর লাইকলি হয়। কারণ এবং যদি এখানে আমার কেরিয়ার ডেন্সিটি হাই হয়, কারণ কেরিয়ার ডেন্সিটি হাই হলে আমার কলিশনের প্রবাবিলিটি বাড়বে, ঠিক আছে। মানে যদি এটাকে আমি ডোপ করি বা টেম্পারেচার বেশি হলেও কেরিয়ার ডেন্সিটি হাই হবে, কারণ সেক্ষেত্রে থার্মাল জেনারেশন বাড়বে। সো আলটিমেটলি যখনই আমার এখানে কেরিয়ার ডেন্সিটি বাড়বে বা এই ব্যান্ড গ্যাপটা ছোট হবে, তখন আমার ওজে প্রসেসটার লাইকলিনেস বা লাইকলিহুড বাড়বে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা মোর ইম্পর্টেন্ট হচ্ছে লো ব্যান্ড গ্যাপ ম্যাটেরিয়াল উইথ হাই কেরিয়ার ডেন্সিটি। আচ্ছা, স্যার স্যার এইখানে তাহলে ওই অজয় আর রেডিয়েটিভ এর মধ্যে মানে বেশি সম্ভাবনা কোনটা থাকে? প্রবাবিলিটি বেশি কি রেডিয়েটিভ না? রেডিয়েটিভ হচ্ছে, এটা বললাম তো, এটা ম্যাটেরিয়ালের সাথে এটার কিছু ম্যাটেরিয়ালের কিছু কোফিশিয়েন্ট আছে। রেডিয়েটিভটা তো একটা বেসিক প্রসেস, এটা হবে, ঠিক আছে। আর এই যেগুলো রিলেটিভ স্ট্রেংথটা কোন ম্যাটেরিয়ালে কেমন হবে, এটার জন্য আমরা কিছু তাদের লাইফ টাইম ডিফাইন করি। ম্যাটেরিয়ালের ভিতরে ইলেকট্রন হোল লাইফ টাইম, হ্যাঁ, ইলেকট্রন হোল লাইফ টাইম গুলো হচ্ছে, এগুলো প্রত্যেকটা প্রসেসের জন্য আলাদা আলাদা লাইফ টাইম। লাইফ টাইম মানে একটা এভারেজ, একটা গেজ, যে একটা ম্যাটেরিয়ালে একটা ইলেকট্রন হোল জেনারেট হলো, তাহলে সে কতক্ষণ ওখানে থাকতে পারবে ওই ব্যান্ড বিফোর রিকম্বাইন, ঠিক আছে। তো যার লাইফ টাইম বেশি, তাহলে ওই রিকম্বিনেশন প্রসেসটা লেস ডোমিনেন্ট ম্যাটেরিয়াল। এবং এখান থেকে আমরা ম্যাথিসেন্স রুল থেকে হয়তো কম্বাইন লাইফ টাইমটা বের করতে পারি। ম্যাথিসেন্স রুল তো হয়তো আপনাদের অবশ্যই পড়ার কথা, যদি আপনারা আন্ডারগ্রেড করে আসেন। আচ্ছা, যাই হোক। মানে এখানে হচ্ছে যেটা, যে স্ক্যাটারিং রেট গুলাকে অ্যাড করা যায় এরকম সিঙ্গলি লাইফ টাইমের রেট, মানে রেট হচ্ছে লাইফ টাইম যদি সেকেন্ড হয়, 5 সেকেন্ড মানে কি, এটা একটা রিকম্বিনেশন রেট, মানে 1 সেকেন্ডে কয়টা রিকম্বিনেশন হচ্ছে। তো ওই রিকম্বিনেশন রেট গুলাকে আমরা অ্যাড করতে পারি ম্যাথিসেন্স রুল থেকে। ইন দ্যাট কেস আমরা টোটাল লাইফ টাইমটা পেতে পারি। তো এই রিলেটিভ স্ট্রেন্থটা আমরা লাইফ টাইম থেকে পাবো, ঠিক আছে, বা এটা ম্যাটেরিয়ালের স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে। আচ্ছা, তাহলে অ্যাভয়েডেবল প্রসেসের ভিতরে যেটা আছে সেটা হচ্ছে লোকালাইজ ট্র্যাপ, যেটা আমরা বললাম যে লোকালাইজ ট্র্যাপ স্টেটের থ্রোতে যেটা হয়, এটা হচ্ছে আমার অ্যাভয়েডেবল প্রসেস বা শক্লি রিড হল। আচ্ছা, যাই হোক, এখন আমরা একটু এখানকার একটু নিটি গিটিতে যাই, যেটা হচ্ছে যে একটু এক্সপ্রেশনের দিকে যাই। এই এক্সপ্রেশন গুলো আমরা তো এতটা এক্সপ্লেন করবো না, এগুলো আপনারা পড়ে নিন। আমার কাছে হচ্ছে ফিজিক্যাল ইন্টুইশন দেয়া, এবং আমি তো কিন্তু যাবো, আবার এক্সপ্রেশন গুলো হয়তো অতটা ডিটেল আমি যাবো, এগুলো আপনার বই থেকে ডেরাইভেশন যদি চান দেখে নিতে পারেন। আচ্ছা, যাই হোক, এখানে যেটা হচ্ছে যে রেডিয়েটিভ রিকম্বিনেশনের ক্ষেত্রে আমরা যদি দেখি, যে আমরা আগেও বলছিলাম যে রেডিয়েটিভ রিকম্বিনেশন, আমরা বলছিলাম যে নেট প্রসেসটা যদি আমরা দেখি, এটা হচ্ছে ইউ রিকম্বিনেশন বা ইউ, আচ্ছা, আনস্টেডি ইউ টোটাল বলতে পারি এটাকে আমরা, ইউ টোটাল মাইনাস ইউ থার্মাল, ঠিক আছে। এটা আসলে ইউ থার্মাল বলতে যেটা বলছে যে ইকুইলিব্রিয়াম কেস, ঠিক আছে, ইউ টোটাল বা ইউ থার্মাল বা ইউ ইকুইলিব্রিয়াম যেটাই বলি। আচ্ছা, এখানে আমরা এই জিনিসটা কিন্তু আমরা সেকেন্ড লেকচারের দিন দেখছিলাম যে এই যে এটা কিভাবে আসে, হ্যাঁ, যে থার্মাল রেডিয়েশনের ক্ষেত্রে আমরা বলছিলাম যে কোন একটা ম্যাটেরিয়াল যেটাই ফাইনাল টেম্পারেচার থাকে, এটা থেকে প্ল্যান্কস ব্ল্যাক বডি রেডিয়েশন ফর্মুলা সে মেনটেন করে, যে তার এখান থেকে একটা ব্ল্যাক বডি রেডিয়েশন হয়, এবং এটার রিলেশনটা আসে তার প্ল্যান্কস ব্ল্যাক বডি রেডিয়েশন ফর্মুলা থেকে।
ঠিক আছে। এবং এই প্ল্যান বডি রেডিয়েশনের যদি ফর্মুলাটা দেখি, তাহলে এটা ছিল এরকম। ঠিক আছে, এখানে একটা এফ এ ছিল, এফ এটা বোধহয় ভিউ ফ্যাক্টর বা এরকম কিছু একটা ছিল। আর এখানে এই যে এই টার্মটা ছিল, এটা আমরা কিন্তু দেখে আসছি আগে। ঠিক আছে, লেকচার টুতে দেখে আসছি। এবং এখানে আরেকটা টার্ম এডিশনাল আসছিল, এটা হচ্ছে ডেল্টা মিউ। এই ডেল্টা মিউটা আসছিল কার জন্য? এটা হচ্ছে আমার এই যে ইয়ার জন্য, যে কোয়াজি ফার্মি লেভেল স্প্লিটিং এর জন্য। কারণ যখনই আমার একটা ম্যাটেরিয়ালের ভিতরে আমার আন্ডার নন ইকুইলিব্রিয়ামে চলে যাচ্ছে, নন ইকুইলিব্রিয়ামে চলে গেলে কিন্তু তখন ম্যাটেরিয়ালে ইলেকট্রন হোল পেয়ার কে আমি একটা সিঙ্গেল ফার্মি লেভেল দিয়ে দেখাতে পারবো। সেক্ষেত্রে তাদেরকে ফার্মি লেভেলে স্প্লিট করতে হবে, তার মানে ইলেকট্রন কোয়াজি ফার্মি লেভেল, হোল কোয়াজি ফার্মি। তো তাদের এই ফার্মি লেভেলের স্প্লিটটা তখন থাকবে নন ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে। আচ্ছা, আর এটা ছিল ইকুইলিব্রিয়াম। তাহলে ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে আমার এখানে কোনো ফার্মি লেভেলের স্প্লিট নাই, সো এখানে এটা জিরো। সো এটা হচ্ছে আমার এই এক্সপ্রেশন, যেটা হচ্ছে ইউরেটের। ঠিক আছে, ইউরেটের এই দুইটা এবং এটা যেহেতু এনার্জি রেসপেক্ট আমরা দেখতেছি, সো এটা ইন্টিগ্রেশন করতে হবে। আচ্ছা, এটাকে আমরা একটু সিম্পলিফাই করতে পারি। সিম্পলিফাইটা হচ্ছে যদি আমরা একটা নন ডিজেনারেট সেমিকন্ডাক্টর হয়। নন ডিজেনারেট বলতে আমি যেটা বলছি যে যেটাতে আসলে কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ডের এই মানে ফার্মি লেভেলটা কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ডের, কন্ডাকশন ব্যান্ডের নিচে এবং ভ্যালেন্স ব্যান্ডের উপরে থাকে ফার্মি লেভেল। মানে আর যদি ডিজেনারেট হয়ে যায় সেক্ষেত্রে আসলে এই ফার্মি লেভেল এই ব্যান্ডেজটা ক্রস করে ভিতরে চলে যাবে, পুরোপুরি মেটালের মতো হয়ে যাবে। আচ্ছা, যাই হোক। তো যেটা হচ্ছে যে নন ডিজেনারেট সেমিকন্ডাক্টর আসলে আমাদের যে এই যে এক্সপ্রেশনটা ই মাইনাস ডেল্টা মিউ, এটা ইউজুয়ালি ভেরি ভেরি গ্রেটার দেন থার্মাল এনার্জি বা কেবি, এটা হচ্ছে অনেক বেশি হয়। ঠিক আছে, তো এটা যদি অনেক বেশি হয় তার মানে আসলে ওয়ান এই টার্মটা যেটা আছে এটাকে আমরা নেগলেক্ট করতে পারি। এটাকে নেগলেক্ট করলে আমার এই এক্সপ্রেশনটা এরকম আসে, ই টু দি পাওয়ার মাইনাস ডেল্টা মিউ কেবি। এবং আমরা এখানে হয়তো আগেও দেখছি যে চ্যাপ্টার 3-তে আমরা যখন পড়ছিলাম, লেকচার 3-তে, তখন এনপির একটা রিলেশন ছিল। এনপি রিলেশনটা হচ্ছে এরকম, এনপি হচ্ছে ই টু দি পাওয়ার ডেল্টা মিউ, ডেল্টা মিউটা হচ্ছে ইএফএন মাইনাস ইএফপি। ই এনপিটা কিন্তু আন্ডার নন ইকুইলিব্রিয়াম। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি ডেল্টা মিউ বাই কেবিটি এনআই স্কোয়ার। এবং এটা আপনি দেখেন যে আমরা বলছিলাম যে একটা ইকুইলিব্রিয়াম ম্যাটেরিয়ালে এনপি ইকুয়াল টু কি হবে? এনআই স্কোয়ার। সো এখানে ডেল্টা মিউ জিরো হলে কিন্তু এটা ইকুইলিব্রিয়ামে চলে যাচ্ছে, তখন এটা ওয়ান হয়ে যাবে, এটা হবে এনপি ইকুয়াল টু এনআই স্কোয়ার। আর এটা যদি নন জিরো হয়, দ্যাট মিনস এখানে ইলেকট্রন হোল পেয়ারের কোয়ান্টিটিটা এনআই স্কোয়ার চেয়ে বাড়বে। ঠিক আছে, এখন এটা এইরকম যদি হয় তাহলে এটাকে আমরা ইউরেট, এবং আপনারা যখন পেপার পড়বেন বিভিন্ন রকমের হয়তো মডেলিং পেপার, তখন দেখবেন যে এই রেডিয়েটিভ রিকম্বিনেশনটাকে এইভাবে লেখে। একটা বি রেড থাকে, একটা রেডিয়েটিভ রিকম্বিনেশনের কোফিসিয়েন্ট থাকে, আর এটা হচ্ছে এনপি মাইনাস এনআই স্কোয়ার, এইভাবে লেখা। ঠিক আছে, আর এই যে এই রেডিয়েটিভ রিকম্বিনেশনের কোফিসিয়েন্টটা এরকম, এই কনস্ট্যান্টটা আসে। এই ইন্টিগ্রেশনটা যদি আমরা সিম্পলিফাই করি তখন এই কনস্ট্যান্টটা আসবে। ঠিক আছে, এটা কিভাবে আসে এটা আমি এখন আর দেখাবো না, এটা আপনারা দেখে। আচ্ছা, আচ্ছা, তাহলে রেডিয়েটিভ রিকম্বিনেশনের এই যে কনস্ট্যান্ট, এটা আসলে কেরিয়ার ডেন্সিটি ইন্ডিপেন্ডেন্ট। এখানে আমরা যদি দেখি এখানে কোথাও কেরিয়ার ডেন্সিটি নাই। এনএসটা হচ্ছে ম্যাটেরিয়ালের রিফ্লেকটিভ ইন্ডেক্স সম্ভবত। আর কেরিয়ার ডেন্সিটি ইন্ডিপেন্ডেন্ট কথাটার অর্থ হচ্ছে যে আসলে এটা ইন্ট্রিনসিক কেরিয়ারের উপর ডিপেন্ড করবে, কিন্তু এটা ওই নন ইকুইলিব্রিয়াম কেরিয়ারের উপর ডিপেন্ড। আর এই যে প্রপার্টি অফ দ্য ম্যাটেরিয়াল, এটা একটা ম্যাটেরিয়ালের প্রপার্টি। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা চাইলে এই যে এনপি, এটাকে আমরা একটু ভাঙায় লিখতে পারি, এটা আরো সিম্পলিফাই করা যাবে। এটাকে শুধু চাইলে আমরা মানে মাইনরিটি ক্যারিয়ারের মাধ্যমে লিখতে পারি। এটা কিভাবে লিখতে পারি? যদি আমার একটা ডোপড ম্যাটেরিয়াল হয়, ডোপড ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আসলে আমার এই যদি আমরা তো জানি যে ফটো জেনারেশন যদি হয়, ব্যান্ড টু ব্যান্ড ফটো জেনারেশন, তাহলে ইলেকট্রন হোল পেয়ার আসলে সেম হবে, একই অ্যামাউন্ট অফ ইলেকট্রন হোল পেয়ার। ঠিক আছে, তাহলে ইলেকট্রন হোল পেয়ারটা সেম হবে, দ্যাট মিনস আমরা এনপি কে লিখতে পারি এন জিরোটা যদি তার ইকুইলিব্রিয়াম ইলেকট্রন ডেন্সিটি এবং পি জিরোটা যদি তার ইকুইলিব্রিয়াম হোল ডেন্সিটি হয়, তাহলে এনপি কে লিখতে পারি এন জিরো প্লাস ডেল্টা এন, আর পি জিরো প্লাস ডেল্টা এন। ঠিক আছে, এটা গেল। আর মাইনাস হবে কি এন জিরো পি জিরো, এই এন স্কোয়ারটা গেলে। আচ্ছা, এখন এখান থেকে আসলে আমরা জানি যে এটা কিভাবে লেখা যায়, যে তাহলে এটাকে আমরা ডেল্টা এন, এই দুটাকে যদি আসলে প্রোডাক্ট নিই, এই প্রোডাক্ট গুলো যদি আমরা নিই, এন জিরো পি জিরো আসলে কি? এন জিরো পি জিরো, এন জিরো পি জিরো কাটা চলে যাবে। ঠিক আছে, তারপরে একটা থাকবে ডেল্টা এন পি জিরো, আরেকটা থাকবে কি, আরেকটা থাকবে হচ্ছে ডেল্টা এন এন জিরো, আর ডেল্টা এন স্কোয়ার। আচ্ছা, তাহলে তিনটা টার্ম থাকতেছে, একটা হচ্ছে ডেল্টা এন এন এ, ডেল্টা এন স্কোয়ার, আর ডেল্টা এন এন জিরো। এখন যেহেতু এখানে ইলেকট্রনটা মাইনরিটি ক্যারিয়ার, তাহলে ডেল্টা এন স্কোয়ার আর ডেল্টা এন এন জিরো, এই দুটো আসলে নেগলিজিবল কম্পেয়ার টু ডেল্টা এন এন এ, কারণ এন এটা হচ্ছে আমার পি টাইপ মেটেরিয়ালের ডোপিং ডেন্সিটি, যেটা হচ্ছে মেজরিটি ক্যারিয়ারের। সো এটা আসলে অন্য দুটো টার্মকে নেগলেক্ট করা যায়। সো এটাকে আলটিমেটলি ডেল্টা এন এন এ লেখা যায়। সো এটাকে যদি আমরা এভাবে লিখি,
তাহলে আলটিমেটলি আমার এখানে যেটা আসতেছে সেটা হচ্ছে আচ্ছা, ও আচ্ছা, তাহলে এখন আমি এটা কি লিখতে পারি? তাহলে এখানে আমি লিখতে পারি বি রেট ডেল্টা এন এন এ। এই যে এই জিনিস লেখা যায় বি রেট ডেল্টা এন এন এ। তাহলে এটাকে অন্যভাবে লেখা যায়। এটাকে আমরা যেভাবে, যেহেতু এটা আমি একটা রিকম্বিনেশন রেট, রিকম্বিনেশন রেটের ইয়াটা কি, নাম্বার পার মিটার কিউব, এত মানে নাম্বার পার সেন্টিমিটার কিউব বা পার মিটার কিউব পার সেকেন্ড, মানে এতগুলা একটা ভলিউমের ভিতরে এতগুলা এত সংখ্যক ইলেকট্রন হোল পেয়ার রিকম্বাইন হচ্ছে। ঠিক আছে, এই প্রসেস। তো আসলে এটাকে আমরা যেভাবে লিখতে পারি সেটা হচ্ছে এই যে ডেল্টা এন বাই টাও এন রেট, এটা হচ্ছে মানোটিক এর লাইফ টাইম। তাহলে এই টাও এন রেটটা হচ্ছে বি রেট ওয়ান বাই বি রেট এন, যেটা আমরা আগে দেখছি। তো এটাকে এইভাবে লেখা যায়। এটা হচ্ছে মায়োটিক এরিয়া রেডিয়েটিভ লাইফ। এবং সিমিলারলি আমরা যদি পি টাইপের না হয়, যদি এন টাইপ ম্যাটেরিয়াল হতো, তাহলে আমরা লিখতে পারতাম হচ্ছে এন টাইপের জন্য মায়োটিক হোলের লাইফ টাইম। ঠিক আছে, এই যে লাইফ টাইমটা আমরা এইভাবে লিখতে পারি। ঠিক আছে, তাহলে এটা গেল। আচ্ছা, তাহলে রেডিয়েটিভ রিকম্বিনেশনটা কিভাবে হয় এবং এটা কিভাবে এক্সপ্রেস করা হয় এটা আমরা দেখি। আচ্ছা, ও যে প্রসেস। আচ্ছা, ও যে প্রসেসে আমরা আগে বলছিলাম যে তিনটা কেরিয়ার ইনভলভ ও যে প্রসেস। একটা হচ্ছে যে ইলেকট্রনটা বা যে মানে তিনটা কেরিয়ার বলতে যদি আমরা দেখি ইলেকট্রন, দুইটা ইলেকট্রন ইনভলভ বা দুটো হোল ইনভলভ। ঠিক আছে, তো যদি আমরা দেখি যে ইলেকট্রনের রিকম্বিনেশন যদি কন্ডাকশন ব্যান্ড থেকে, তাহলে যেটা হচ্ছে যে এখানে যে ইলেকট্রনটা আরেকটা ইলেকট্রনকে এনার্জি দিচ্ছে, তাহলে এই দুটো ইলেকট্রন আর যে হোলের সাথে সে রিকম্বাইন, তাহলে ওই হোল। ঠিক আছে, তাহলে এখানে যেটা হবে যে একটা কলিশন হবে দুইটা সিমিলার ক্যারিয়ারের ভিতরে। আর এটা হবে একটা ক্যারিয়ার এক্সাইটেশন হবে হায়ার এনার্জিতে, আরেকটা হচ্ছে রিকম্বাইন ব্যান্ড গ্যাপে, আরেকটা অপোজিট পোলারিটি ক্যারিয়ার। আচ্ছা, তাহলে এখানে ব্যান্ড টু ব্যান্ড ও যে রিকম্বিনেশন যদি আমরা চিন্তা করি যে ব্যান্ড টু ব্যান্ড এর ক্ষেত্রে, তাহলে একটা ইলেকট্রন টু হোল অথবা একটা হোল টু ইলেকট্রন ইনভলভ। ঠিক আছে, তাহলে এখানে আসলে যেহেতু দুইটা প্রসেস হচ্ছে, তাহলে এখন যদি আমরা দেখি যে তার নেট যে রেটটা হবে, টু ইলেকট্রন কলিশনের ক্ষেত্রে যেহেতু এটা দুইটা ইলেকট্রন, তাহলে এন স্কোয়ার পি মাইনাস এন জিরো স্কোয়ার পি জিরো, এপি হচ্ছে একটা কনস্ট্যান্ট। আর এটা হচ্ছে ইলেকট্রন টু ইলেকট্রন কলিশনের ক্ষেত্রে যদি টু হোল কলিশন হয়, তাহলে এটা হবে এন পি স্কোয়ার মাইনাস এন জিরো পি জিরো। এই আমরা আগে বলছিলাম যে এই প্রসেসটা মোর লাইকলি হবে যদি আমার হাই ক্যারিয়ার ডেন্সিটি থাকে অথবা ব্যান্ড গ্যাপটা কম। তাহলে ব্যান্ড গ্যাপ কম হলে সুবিধাটা কি, যে অল্প এনার্জি রিলিজ করে সে ব্যান্ড গ্যাপটা ক্রস করতে হবে। তো এটা হচ্ছে একটা সুবিধা। আর একটা হচ্ছে আরেকটা যেটা হচ্ছে যে উম, যদি এটা হাই নাম্বার অফ ক্যারিয়ার থাকে, তাহলে সেক্ষেত্রে তাদের কলিশনের প্রবাবিলিটিটা বাড়ে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা এই যে এইভাবে লিখতে পারি যে এই যে যদি মানবিক ক্যারিয়ারের রেসপেক্টে আমরা এখানে এই এটাকেও আমরা ওই যে আগেরটার মতো লিখতে পারি। ঠিক আছে, যে পি জিরো বাই টাউ টাউ রেড এর মতো এখানে যেভাবে লিখছিলাম, এটাই এভাবে একটা মাইনরিটি এক্সেস মাইনরিটি ক্যারিয়ার বাই সেটার লাগবে, যেটা হচ্ছে যে যে ওজের ক্ষেত্রে এটা আমরা এইভাবে লিখতে পারি ওয়ান বাই এপি এন এন স্কোয়ার। এবং এটা সম্ভবত এখান থেকে আসবে যে আমরা যেভাবে করলাম যে এই রিলেশনটা যেভাবে দেখাইলাম, এই এন এন মানে এটাকে যদি আমরা এন হিসাবে দেখাই, প্রথম ডেন্সিটি এন হওয়া মানে হচ্ছে পি জিরোটা হবে এন, এটার মতো করে আমরা এখানে লিখতে পারি। ঠিক আছে, এটাকে ওভাবে ভাঙালে এরকম একটা রিলেশন আসে। তো ও যে ক্ষেত্রে সিমিলারলি হোল অ্যাক্টিভ হবে অ্যান্টিটেকনিক্যাল, বা হোলটা যেহেতু অ্যান্টিটেকনিক্যালের মাইনরিটি এলিমেন্ট, তাহলে সেক্ষেত্রে হবে। এখানে আরেকটা জিনিস যেটা হচ্ছে যে ও যে প্রসেসে আসলে যেহেতু এখানে কলিশনটা হচ্ছে ইলেকট্রনের সাথে বা ক্যারিয়ারের সাথে ক্যারিয়ারের কলিশন, সো এখানে আসলে ইলেকট্রনের এবং হোলের দুইটারই এনার্জি এবং মোমেন্টাম দুইটাই কনজার্ভ করতে হবে। ঠিক আছে, কারণ এখানে কিন্তু দুইটা মাস মানে পার্টিকেল উইথ মাস তাদের মধ্যে কনজার্ভ মানে কলিশন হচ্ছে। সো এখানে যেটা হবে যে আসলে এনার্জি এবং মোমেন্টাম দুইটাই কনজার্ভ হতে হবে। দ্যাট মিনস এই প্রসেসটা ব্যান্ড টু ব্যান্ড এবং ডিরেক্ট ব্যান্ড গ্যাপ এবং ইনডিরেক্ট ব্যান্ড গ্যাপ দুই ক্ষেত্রেই যেখানেই হোক না কেন তাদের এখানে কিন্তু মোমেন্টাম কনজারভেশন হতে হবে। এটা মাস, যেটা আমার রেডিয়েটিভের ক্ষেত্রে ডিরেক্ট ব্যান্ড গ্যাপের দরকার ছিল না, কারণ ডিরেক্ট ব্যান্ড গ্যাপ হলে সেক্ষেত্রে হতো, কিন্তু এখানে কিন্তু সেটা লাগবে। ঠিক আছে, আর ইউজুয়ালি পলিউশন হলে মোমেন্টাম চেঞ্জ হওয়ার পসিবিলিটি বেশি। আচ্ছা, তার মানে যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে এবং ও যে রিকমেন্ডেশনটা ক্র্যাপ স্টেটের ছোট হতে পারে, বাট এটা হয়তো আমরা এটা দেখছি। আচ্ছা, আচ্ছা, ক্র্যাপ স্টেটের ছোট যদি হয় তাহলে সেক্ষেত্রে এই ক্র্যাপ স্টেটের ডেন্সিটির উপরে। ঠিক আছে, এটা তো আমরা দেখলাম ব্যান্ড টু ব্যান্ড, ব্যান্ড টু ব্যান্ড না হয় এটা ক্র্যাপ স্টেটে একটা রিকম্বাইন, তার মানে সে
এনার্জিটা দিয়ে সে ট্র্যাপ স্টেটে গিয়ে হয়তো ক্যাপচার হয়ে যেতে পারে, এরকম হতে পারে। আচ্ছা যাই হোক। তো এটার কথাটা হচ্ছে যে ও যে ইভেন্টস কনজার্ভ মোমেন্টাম এজ ওয়েল এজ এনার্জি, এটা আমি আগে বলছি। ইলেকট্রনের যদি এনার্জি ই আর মোমেন্টাম কে থাকে, এবং সে যদি একটা হোলের সাথে রিকম্বাইন হয়, যে হোলের এনার্জি হচ্ছে ই মাইনাস ই প্রাইম, মোমেন্টাম কে প্রাইম, তাহলে তাকে কি করতে হবে? তাকে ফার্স্ট অফ অল এই ই মাইনাস ই প্রাইম এনার্জিটা তাকে শেড করতে হবে। দ্যাট মিনস তার যে এনার্জিটা ই প্লাস ই প্রাইম, ই মাইনাস ই প্রাইম বলতে আসলে ই প্রাইমটা হলে এটা হচ্ছে আমার ব্যান্ড গেপের, ঠিক আছে? তাহলে সে কি করবে? এমন একটা ইলেকট্রনকে সে এনার্জিটা দিতে হবে, বা অ্যাকচুয়ালি ইলেকট্রন অন্য একটা ইলেকট্রনকে কোন একটা স্টেটে যেতে হবে, কারণ আমরা জানি যে ইলেকট্রনের এনার্জি কোয়ান্টাইজ। সো তাকে একটা এরকম একটা অ্যাভেলেবল স্টেট থাকতে হবে তার, যেখানে সে যেতে পারে। তো সেই এনার্জি স্টেটে অ্যাভেলেবল এনার্জি হবে ই প্লাস ই প্রাইম, আর হচ্ছে তার মোমেন্টাম হতে হবে কে প্লাস কে, ঠিক আছে? এই যে এখানে যেটা দেখানো ছিল, এরকম একটা এনার্জি স্টেট যেখানে ইলেকট্রন অকুপাই করতে পারবে, এরকম যদি একটা স্টেট অ্যাভেলেবল থাকে, তাহলে সেই ইলেকট্রনটাও অন্য একটা ইলেকট্রনকে ওই অ্যামাউন্ট অফ এনার্জি আর মোমেন্টাম দিয়ে সেই কমেন্ট, ঠিক আছে? আচ্ছা, তার মানে এটা হতে পারে যেটা হচ্ছে যে এটা নর্মালি ও যে প্রসেসটা, তাহলে ইনডিরেক্ট ব্যান্ড গ্যাপ ম্যাটেরিয়ালও হবে, যেটা নর্মালি সাপ্রেস হয়। আমি বলছিলাম যে রেডিয়েটিভ রিকম্বিনেশনটা এখানে সাপ্রেস হয়, কারণ রেডিয়েটিভ রিকম্বিনেশন ক্ষেত্রে ইনডিরেক্ট ব্যান্ড গ্যাপের ক্ষেত্রে আরেকটা অ্যাডিশনাল কন্ডিশন আছে, তাকে একটা ফোননকে ইনভলভ করতে হয়, কারণ ফোননের মোমেন্টাম, ফোননের প্রতি সে মোমেন্টাম চেঞ্জ করে, ফোটনের প্রতি সে এনার্জি চেঞ্জ, ঠিক আছে? তাহলে এখানে আসলে, তাহলে আমরা যদি দেখি যে কোন, যে আপনি কিছুক্ষণ আগে একজন বলছিলেন যে কোন প্রসেসটা কতটুকু ইম্পর্টেন্ট, আসলে ম্যাটেরিয়াল ক্যারেক্টারিস্টিক্স এর ডিপেন্ড করে। যেমন ইনডিরেক্ট ব্যান্ড গ্যাপ ম্যাটেরিয়াল হলে এখানে ও যেটা হয়তো নন ইম্পর্টেন্ট, ডিরেক্ট ব্যান্ড গ্যাপ, ঠিক আছে? ডোমিনেন্ট লস মেকানিজম। স্যার উপরে যে তিনটা ছবি দেখাইছিলেন না, ওই রেডিয়েটিভ, নন রেডিয়েটিভ আর অজের, সো এইখানের কথা অনুযায়ী তো যেটা বুঝতেছি যে ওই নন রেডিয়েটিভ আর অজের যেটা দেখাইছে দুইটাই আর কি অজের আন্ডারেই পড়ে নাকি? এটা নন রেডিয়েটিভটা আলাদা? নন রেডিয়েটিভটা হচ্ছে যেটার মাধ্যমে কোনো এনার্জিটা ম্যাটেরিয়াল থেকে যাবে। নন রেডিয়েটিভ দুইটা প্রসেস আমি আগে বলছি, একটা হচ্ছে সক্রিয় ফল আর ওজে। এই বইয়ে অজেটাকে আলাদাভাবে ডিফাইন করতে, কিন্তু অজে ইজ নন রেডিয়েটিভ প্রসেস। না, এখানে যে ট্র্যাপ স্টেট নিয়ে তো বললো, ওখানে ওই ছবিতে তো ছিল যে স্যার ট্র্যাপ স্টেট, এই যে হ্যাঁ এখানে তো এটা সেকেন্ড এটা যেটা, তো শক্লিরিড হল, এটা তো শক্লিরিড হল প্রসেস। তো ওরাও তো অজেরও বলতেছে যে এখানে এটাতেই এফেক্ট না করতেছে। না না, শক্লিরিড হলের ক্ষেত্রে যেটা হচ্ছে যে হ্যাঁ, মানে আমি যেটা বলতেছি যে ওজের ক্ষেত্রে হুম। ওখানে একটা ইলেকট্রন আসবে শুধু, ওজেতে কি হবে, ইলেকট্রনটা রিল্যাক্স হচ্ছে, ঠিক আছে? ওখানে ইলেকট্রন হোল আসতেছে না। ওজেতে যদি ট্যাপ স্টেটে হয়, তাহলে ওজের প্রসেসটা কিন্তু ডিফারেন্ট। ওজেতে এনার্জিটা কাকে দিচ্ছে? ইলেকট্রনের কলিশন করে ইলেকট্রনকে দিয়ে দিচ্ছে। এখানে কিন্তু ইলেকট্রন কলিশন করে ইলেকট্রনকে দিচ্ছে না শক্লিরিড হলে। এটা ট্যাপ স্টেটে হলেও তাদের রিল্যাক্সেশন প্রসেসটা ডিফারেন্ট, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। ওজেতে যদি ট্র্যাপ স্টেটও সে ক্যাপচার হয়, কিন্তু এই ক্ষেত্রে এনার্জিটা কিন্তু সে ট্র্যাপ স্টেটে রিলিজ করছে, মানে ও ওজেতে আচ্ছা ট্র্যাপ স্টেটে আচ্ছা, রিলিজ বুঝতে করছে না, পারছি বুঝতে ঠিক পারছি, আছে? মানে এনার্জি ওই যে ইলেকট্রনটা এনার্জি রিলিজ করছে সেই সে ট্র্যাপ স্টেটে বসে থাকবে আর কি অযথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওজেতে আচ্ছা হতে আচ্ছা। পারে ও যদি ওকে। রিলিজটা ওই প্রসেসে, ঠিক আছে? বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, এখন আমরা যেটা দেখবো এটা হচ্ছে শক্লিরিড হল প্রসেস। শক্লিরিড হল প্রসেসের জন্য আমরা বলতেছিলাম যে এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রসেস, প্র্যাকটিক্যাল ম্যাটেরিয়ালের ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট প্রসেস, এবং এটা যত ম্যাটেরিয়াল ডিফেক্ট যত বেশি হবে, ম্যাটেরিয়াল যত ইমপারফেক্ট হবে, তত এখানে এই প্রসেসটা লাইকলিহুডটা বাড়বে। আচ্ছা, এই প্রসেসটা যেটা বলে যে নর্মালি যে এই যে ম্যাটেরিয়ালে যখন আমার ইমপারফেকশন থাকে, ড্যাংলিং বন্ড থাকে, বা কোনো ইম্পিউরিটি আসে, বা ইম্পিউরিটি না থাকে, যেটা হচ্ছে যে ফরেন কিছু মানে ডিফেক্ট স্টেট থাকবে, তখন যেটা হবে যে ডিফেক্টের কারণে এই ম্যাটেরিয়ালের ভিতরে ট্র্যাপ স্টেট জেনারেট হবে মিড গ্যাপ, ব্যান্ড গ্যাপের ভিতরে। ব্যান্ড গ্যাপের যেখানে হচ্ছে যেটা অ্যালাউড স্টেট, যেমন ইলেকট্রনের থাকার মানে ডিফারেন্ট স্টেট থাকার কথা না, ডেন্সিটি অফ স্টেট থাকার কথা না, সেখানে এরকম মিড গ্যাপে, বা মিড গ্যাপ না অ্যাকচুয়ালি, মানে ব্যান্ড গ্যাপ রিজনে, ফরবিডেন গ্যাপ রিজনে তার ক্রিয়াটা থাকে, এই এনার্জি স্টেট ক্রিয়েট হবে। এবং এনার্জি স্টেট গুলার প্রক্সিমিটি টু দ্য ব্যান্ড রিলেট করে, কম্পেয়ার করে, সেখানে আমরা দুই ধরনের ইয়ে করতে পারি। এটা হচ্ছে যে এখন ইলেকট্রনটা দুরকম হতে পারে, একটা হচ্ছে ট্র্যাপিং, ডিট্র্যাপিং হতে পারে। ট্র্যাপিং ডিট্র্যাপিং মানে হচ্ছে ইলেকট্রনটা এখান থেকে ট্র্যাপ হলো, আবার সে এনার্জি গেইন করে আবার ডিট্র্যাপ হয়ে আবার কন্ডাকশনে চলে গেল, এখানে কিন্তু এই প্রসেসে কোনো কেরিয়ার লস হচ্ছে না। বা এখানে হোলটা এখানে কি হলো, ট্র্যাপ হলো, আবার হোলটা এখানে চলে আসলো ব্যান্ডে। তাহলে এই প্রসেস দুটাতে কিন্তু কোনো ধরনের কেরিয়ার লস হচ্ছে না। আরেকটা প্রসেস যেটা আছে সেটা হচ্ছে রিকম্বিনেশন হবে, সেটাতে হবে যেটা ইলেকট্রনটা এখানে চলে আসবে, এবং এই প্রসেসটা এখানে চলে আসবে, ভোল্টা এখানে চলে আসবে। তাহলে এই প্রসেসটা বলতেছি আমরা যে রিকম্বিনেশন, সক্রিয় ভল রিকম্বিনেশন, ঠিক আছে?
তাহলে এখানে যেটা হচ্ছে যে লোকালাইজ স্টেট গুলা যেগুলো শুধু ওয়ান টাইপ অফ ক্যারিয়ার ক্যাপচার করে তাদেরকে আমরা বলবো ট্র্যাপসেন। ঠিক আছে, তাহলে তাদের একটা নাম আছে কি, তাদেরকে বলবো আমরা ট্র্যাপসেন। আর যেই লোকালাইজ স্টেট গুলা যেটা ফোর টাইপ অফ ক্যারিয়ার ক্যাপচার করে এবং যারা নর্মালি মিড গেপে বা ভেরি ডিপ, কারণ এই প্রসেস গুলো লাইকলি হবে কখন, যে ট্র্যাপিং দিয়ে ট্র্যাপিং যখন এটা খুবই কাছাকাছি থাকবে ব্যান্ডেজ, কারণ এই ক্ষেত্রে আসলে ব্যান্ডেজ থেকে ইজিলি সে যেতে পারবে এবং ডিট্র্যাপ হতে পারবে। আর যেই যেই ম্যাটেরিয়ালের ভিতরে এই স্টেট গুলাতে মানে ডিপ গেপে বা ডিপে থাকবে, সেই ডিপের ক্ষেত্রে আসলে যেটা এটা হবে রিকম্বিনেশন। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখন আমরা এখানে একটু ডেরাইভেশনে আসি, যে ডেরাইভেশনটা কিরকম, যে ধরি আমার একটা ম্যাটেরিয়ালে ডেনসিটি অফ ট্র্যাপ স্টেট আছে, যেমন ডেনসিটি অফ ইলেকট্রন হোল থাকতে পারে, সিমিলারলি এখানে ডেনসিটি অফ ট্র্যাপ স্টেটও থাকতে পারে। কতগুলো ট্র্যাপ স্টেট আসলে আছে মানে ইয়ার কারণে, ইফেক্টের কারণে, এটা হলো আমরা এন টি। আচ্ছা, আর এই এনার্জিটা, এই ট্র্যাপ স্টেটের এনার্জিটা হচ্ছে কত, ইটি। ঠিক আছে। আচ্ছা, এখন এমটি এবং এই ট্র্যাপ স্টেট গুলাকে আমরা ডোনর লাইক এবং অ্যাকসেপ্টর লাইক বলতে পারি, যে ডিপেন্ডিং অন দেয়ার ফার্মি লেভেল পজিশন। এটা আসলে আমরা এখন দেখছি। বা যে কোনো একটা যখন আমরা ফার্মি, আপনারা তো বোধহয় ফার্মি লেভেল পিনিং এর কনসেপ্টটা জানেন। ফার্মি লেভেল পিনিংটাতে কি হয়, যে যখন একটা ম্যাটেরিয়াল ইন্টারফেসে ট্র্যাপ স্টেট থাকে, এটা শক্তি শক্তি কন্ট্যাক্ট বা অণু কন্ট্যাক্ট, যেগুলো এই ট্যাপ স্টেটের কারণে যেটা হয় যে এই ম্যাটেরিয়ালের ভিতরে ইলেকট্রনের চেঞ্জ হওয়ার সাথে সাথে ফার্মি লেভেলটা চেঞ্জ হয় না বা হোল চেঞ্জ হয় না, কারণ এই ট্যাপ স্টেট গুলো আসলে চার্জিং ডিসচার্জিং। ঠিক আছে, ওই সময় তো ওখানে ফার্মি লেভেলটা পিন হয়ে থাকে। আচ্ছা, ওটা আমরা এখানে আমাদের এই কন্টেক্সটে নাই, তারপর এটা বললাম। আচ্ছা, তো আমরা এখানে যেটা দেখেছি যে আমার যদি এখানে ট্যাপ স্টেটের ডেন্সিটি হয় এনটি এবং প্রত্যেকটা ট্যাপ স্টেটের এনার্জি হয় ইটি। ঠিক আছে, তাহলে এমটি ট্যাপ স্টেট গুলো যেগুলোতে কোনো ধরনের কেরিয়ার নাই, এটা ইলেকট্রন ক্যাপচার করতে পারে কন্ডাকশন ব্যান্ড থেকে। আর ফিল্ড ট্যাপ স্টেট যেটা, সেটা কি করতে পারে, ইলেকট্রনটা রিলিজ করতে পারে। মানে উল্টা ভাবে বললে ইলেকট্রন রিলিজ করা মানে সে হোল ক্যাপচার করে। ঠিক আছে, ভ্যালেন্স ব্যান্ড থেকে একটা হোল ক্যাপচার। তাহলে একটা বায়োমলিকুলার প্রসেস। ঠিক আছে, ইলেকট্রন ক্যাপচার হচ্ছে দ্য রেট এট হুইচ ইলেকট্রন আর ক্যাপচার ইন দিস বায়োমলিকুলার প্রসেস, সেটা আমরা যদি লিখি তাহলে এইভাবে লেখা যায় যে বিএনটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, যেটার ভ্যালুটা ডিপেন্ড করা হচ্ছে মিন থার্মাল ভেলোসিটি অফ ইলেকট্রন আর ক্যাপচার ক্রস সেকশন অফ দ্য ক্র্যাক। এই প্রত্যেকটা ক্র্যাককে একটা ক্যাপচার ক্রস সেকশন দিয়ে রিপ্রেজেন্ট করে। এই ক্যাপচার ক্রস সেকশনটা অন্যভাবে যেটা ইন্ডিকেট করে, এটা হচ্ছে তার লাইকলিহুড, মানে ইলেকট্রনটাকে ক্যাপচার করার লাইকলিহুড, হোলটাকে ক্যাপচার করার লাইকলিহুড। নর্মালি যদি এই ট্র্যাপস্টেট গুলা একটা ইলেকট্রিক ফিল্ড জেনারেট করে, তাহলে তারা দেখা যাবে যে ইলেকট্রিক ফিল্ডের কারণে তারা যদি চার্জ হয়, ট্র্যাপস্টেট যদি চার্জ হয়, ইলেকট্রিক ফিল্ড জেনারেট করতে পারে। তো এই চার্জের কারণে যেটা হচ্ছে ওয়ান টাইপ অফ ক্যারিয়ারকে অ্যাট্রাক্ট করবে, আর একটা আনাদার টাইপ অফ ক্যারিয়ারকে সে কি হবে, মানে সে রিপেল করবে। যেমন যদি এই ট্র্যাপস্টেট যদি ইলেকট্রন থাকে, তাহলে ইলেকট্রন থাকলে সে নেগেটিভলি চার্জ, তাহলে সে নেগেটিভলি চার্জ হলে সে ইলেকট্রনকে রিপেল করবে, কারণ তার সেম চার্জ ক্যারিয়ার। উল্টা সে কি করবে, ইলেকট্রন আবার কি করবে, সরি সরি, এই ক্যাপচারটা আবার হোলটাকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করবে। তো এই ক্যাপচার ক্রস সেকশনটা আসলে দেখা যাচ্ছে যে মোর লাইক ওটা কোনটাকে সে ইজিলি ক্যাপচার করতে পারে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তার থার্মাল ভেলোসিটি আর ক্যাপচার ক্রস সেকশনের উপর ডিপেন্ড করে এই বিএন কনস্ট্যান্টটা। আচ্ছা, এনটা হচ্ছে যে কন্ডাকশন ব্যান্ডে আমার ইলেকট্রনের ডেন্সিটি, আর এনটিটা হচ্ছে তাহলে তার ট্যাপ স্টেটের ডেন্সিটি, আর ওয়ান মাইনাস এফটি হচ্ছে এই ট্যাপ স্টেটটা এমটি থাকার প্রবাবিলিটি। আর এফটিটা হচ্ছে যে ট্যাপটা আসলে অকুপাইড কিনা। ঠিক আছে, এটা প্রবাবিলিটি, মানে ফার্মি ফার্মি এনার্জি, ফার্মি ডিরেক্ট স্ট্যাটিস্টিক থেকে যেটা আসে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এটাকে, আচ্ছা কি লিখছি জিনিসটা, আর এই ট্যাপ স্টেটটাকে আমরা চাইলে আরেকটা ভাবে এই ট্যাপের জন্য, মানে এই যে এই প্রসেসটা, এই যে ইলেকট্রন হোল পেয়ার যে ক্যাপচার হওয়ার প্রসেসটা, এটাকে আমরা ইলেকট্রনের লাইফ টাইম দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। ঠিক আছে, লাইফ টাইম ফর ইলেকট্রন ক্যাপচার বাই দ্য ট্যাপ। এই লাইফ টাইমটাকে তার কিভাবে লেখে, এই 1/bn n। ঠিক আছে, 1/bn n। আচ্ছা, the rate at which electrons are released from the tape depends on the, আচ্ছা তাহলে এখানে যদি আমরা এভাবে লিখি, তাহলে এই ভিএনএন কে যদি লিখি, তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, n ইন্টু এই রিলেশনটা তাহলে এখানে লেখা যায় যে n ইন্টু 1 - f বাই টাউ, টাও এন। ঠিক আছে, এটাকে টাও এন লেখা যায়, টাও এন এসআরএইচ। তার মানে এই যে ইলেকট্রন ক্যাপচার হওয়ার যে
ইলেকট্রন ট্যাপ হওয়ার যে প্রবাবিলিটি রেটটা, এটা হচ্ছে তার ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে কতগুলো ইলেকট্রন আছে তার উপরে এদের ক্যাপচারটা আনঅকুপাইড থাকার এমটি থাকার প্রবাবিলিটি বাই তার লাইফ, যে লাইফ টাইমটা হচ্ছে আসলে এমটিটা। আচ্ছা, সিমিলারলি তাহলে আমরা যদি এখন উল্টাটা দেখি, হোলের ক্ষেত্রে দেখি, হোলের ক্ষেত্রে কি হবে? হোলের ক্ষেত্রে যেটা হবে যে এইটাকে আমরা যদি বলি যে রেটেড ইলেকট্রন রিলিজ করলে আচ্ছা, তবে ইলেকট্রনটা যে রেটে ইলেকট্রনটা এই ইয়া থেকে রিলিজ হবে, ট্র্যাক থেকে রিলিজ হবে, ইলেকট্রন রিলিজ হওয়া মানে আসলে হোল ক্যাপচার। ঠিক আছে, মানে হোল ক্যাপচার যদি বলতে মানে এখানে একটা হোল জেনারেট হচ্ছে, এটাকে ক্যাপচার বলতে। ডিপেন্ডস অন দ্য অকুপেশন অফ দ্য ট্যাপ। তার মানে এখানে আসলে এটা ডিপেন্ড করবে কার উপরে? ট্যাপের অকুপেশনের উপর। ঠিক আছে, মানে ইলেকট্রনটা ওখানে আছে কিনা ওই ট্যাপটা, সেটার উপর ডিপেন্ড করবে। আচ্ছা, তাহলে এখানে আমরা এটাকে সিমিলারলি এটার মতো আমরা এখানে লিখতে পারি, এই যে এটার মতো যেটা লিখছিলাম যে এন ওয়ান মাইনাস এফটি বাই টাও এন সার্ভিস, এটাকে আমরা লিখতে পারি যে সেক্ষেত্রে যেটা হবে, সেক্ষেত্রে কি ছিল, আচ্ছা এটা হবে এনটি ইন্টু এফটি। কারণ এখানে এনটি কেন আসতেছে, কারণ এই এনটিটা আসলে কোথায়, এই ডেন্সিটিটা কোথায় আছে, কারণ ইলেকট্রন তো অলরেডি এখন দেখেন, আপনারা যখন আমরা যখন ইলেকট্রন ক্যাপচার করতেছিলাম তখন ইলেকট্রনটা কোথায় ছিল? কন্ডাকশন ব্যান্ড। তো এটা কন্ডাকশন ব্যান্ডের উপর ডিপেন্ড করতেছিল, আর এখানে এটার উপর ডিপেন্ড করতেছিল, এই যে ক্যাপচার। আর এখন ইলেকট্রন যখন এনার্জি রিলিজ হচ্ছে তখন আসলে এটা কিন্তু আর প্রোডাকশন রেটের উপর ডিপেন্ড করছে, সে এখানে ডিপেন্ড করবে কারণ এই ট্র্যাপ স্টেটে। তাহলে এই ট্র্যাপ স্টেটে কতগুলো ইলেকট্রন আছে, আর এই ট্র্যাপ স্টেটে মানে ট্র্যাপ স্টেটে কতগুলো ডেনসিটি অফ স্টেট আছে, আর এখানে তার প্রবাবিলিটি, তার মানে এতগুলো ইলেকট্রন আসলে এখানে আছে। ঠিক আছে। আচ্ছা, এখন এই যে টি এসকেপ, এই টি এসকেপটা ডিটারমাইন করবে কখন? যে আমরা আসলে জানি যে আমরা বলছিলাম থার্মাল ইকুইলিব্রিয়াম প্রসেসে কিন্তু এই দুইটা প্রসেস, এই যে ক্যাপচার করা আর এসকেপ করা, এই দুইটা কি হতে হবে? সেম হতে হবে, ইকুইলিব্রিয়াম প্রসেস। তাহলে এখান থেকে আমরা আসলে এই যে এটার একটা এক্সপ্রেশন দেখতে পারি, আমরা যদি ইউএনসি আর জিএনসি টাকে যদি আমরা ইকুয়াল করি, মানে এসকেপ রেটটা যদি আমরা দেখি, তাহলে দেন ইট ফলোজ দ্যাট যে এখানে জিএনসি টা হবে এরকম বিটি বিএন এনটি এনটি আর এফ। ঠিক আছে, ওই যে ওটাই, মানে এখানে বিএন এনটি টা আসলে এই দুটো রেট তো আসলে তখন কি হতে হবে, মানে এই বিএন এনটি, এনটিটা কি? এনটিটা হচ্ছে ইলেকট্রন ডেন্সিটি when the electron Fermi level is equal to the trap level। ঠিক আছে, মানে যে অ্যান্টি রিলেশনটা হচ্ছে যে এখানে আসলে যখন ইলেকট্রনের যে ফার্মি লেভেলটা যখন ট্র্যাপ লেভেলের সমান হবে, তখন এখানে যে ইলেকট্রন ডেন্সিটি মানে ট্র্যাপের যে ইলেকট্রন ডেন্সিটি হবে সেটা। ঠিক আছে, সেটাই আমি যেমন, তাহলে সিমিলারলি আমরা এখানে হোল ক্যাপচারটাও মানে হোল যে রেটে ক্যাপচার হবে সেটাও দেখাতে পারি। ঠিক আছে, এই হোল ক্যাপচারটা হচ্ছে এরকম বিপি পি এন পি ইন্টু পি, হচ্ছে বিপিটা হচ্ছে এই যে এরকম একটা হোল ক্যাপচার ক্রস সেকশন, আর হোলের থার্মাল ভ্যালিডিটি তার উপর ডিপেন্ড করবে, এনটি হচ্ছে ট্যাপ ডেন্সিটি, এবং হোল ক্যাপচারের ক্ষেত্রে যেটা হচ্ছে যে ট্যাপটা ফিল থাকার পসিবিলিটি লাগবে। ঠিক আছে, তাহলে এখানে যেটা হচ্ছে যে এক্ষেত্রে হোলের ক্ষেত্রে একটা টাইম লাইন আমরা দিতে পারি, আর হোল ক্যাপচার যেমন হবে আর হোল রিলিজ হয়, এই হোল রিলিজ হওয়া মানে কিন্তু আলটিমেটলি আসলে ইলেকট্রন ক্যাপচার। এবং আপনারা যদি দেখেন এই যে এই এই প্রসেসটা আর এই প্রসেসটা কিন্তু দেখেন যে রিলেশনটা দেখেন, ইউএনসি যেটা আর এখানে জিপিসি যেটা, যেটা এক্স্যাক্টলি একই এরকম এক্সপ্রেশন, কিন্তু ওইখানে যেটা ছিল যে হোল ক্যাপচারের হোল রিলিজ হওয়া মানে যেটা হচ্ছে যে ওই ক্ষেত্রে আসলে কোথা থেকে আসতেছিল জিনিসটা, ওই ক্ষেত্রে উম, আচ্ছা, ওই ক্ষেত্রে যেটা ছিল যে এখানে কন্ডাকশন ব্যান্ড থেকে ইলেকট্রনটা ক্যাপচার হচ্ছিল, আর ওখানে ট্যাপটের থেকে ইলেকট্রনটা রিলিজ হচ্ছে। ঠিক আছে, আর এখানে কি হচ্ছে, ভ্যালেন্স ব্যান্ড থেকে হোলটা ক্যাপচার হচ্ছে, আর ট্যাপস্টিক থেকে হোলটা রিলিজ হচ্ছে। হোল রিলিজ হওয়া মানে এটা আসলে ইউজুয়ালি ভ্যালেন্স ব্যান্ডে চলে যাবে, হোলটা আবার ভ্যালেন্স ব্যান্ডে চলে যাবে। হোল রিলিজ হওয়া মানে ভ্যালেন্স ব্যান্ডে চলে যাওয়া মানে ভ্যালেন্স ব্যান্ড থেকে একটা ইলেকট্রন এসে ওই হোল যেখানে ক্যাপসুল বা ক্যাপস্টারটা অকুপাই করবে, সেটাই। ঠিক আছে, আচ্ছা এখানে যেটা আলটিমেটলি যেটা হচ্ছে যে পিপিটা হচ্ছে হোল ডেন্সিটির ভ্যালু যখন ইএফটি ইকুয়াল টু ই। ঠিক আছে, মানে এখানে যেটা ওই তো মানে ফার্মি লেভেলের যে ব্যাপারটা আছে এখানে, যে এই হোল ডেন্সিটিটা যেটা, ঠিক আছে, মানে হোল ডেন্সিটি বা যেভাবে যদি এটা আসতেছে যে ইলেকট্রন ডেন্সিটির মতো হোল ডেন্সিটি রিলেশনটা হবে যখন ফার্মি লেভেলটা ট্র্যাপ দিলাম। আচ্ছা, যাই হোক, তো এখানে যেটা এই ইকুয়েশন গুলো আপনার একটু দেখে নিন, যে মেইন যে জিনিসটা যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে ইন জেনারেল যদি বলি, যে আমরা ইন জেনারেল এই যে হোল ক্যাপচার রেট আর ইলেকট্রন ক্যাপচার বা রিলিজ রেট যেটাই বলি, হোল ক্যাপচার রেট হোল রিলিজ রেট,
বা ইলেকট্রন ক্যাপচার রেট, ইলেকট্রন রিলিজ রেট, এই রেট গুলা কিন্তু ডিফারেন্ট, ঠিক আছে। এবং এটা ডিপেন্ড করবে যে অ্যাফিনিটি অফ দ্য ট্র্যাপ ফর ইলেকট্রন এবং হোল, এবং এটা পজিশন ইন দ্য ব্যান্ড গ্যাপ, অবশ্যই পজিশনের উপর ডিপেন্ড করবে। যদি যদি আমার এটা কন্ডাকশন রেটের কাছে হয় তাহলে ইলেকট্রন ক্যাপচারের টেন্ডেন্সি বাড়বে, যদি এটা ভ্যালেন্স রেটের কাছে হয় তাহলে হোল ক্যাপচারের টেন্ডেন্সি বাড়বে, লাইকলিহুডটা বাড়বে। এবং এটা যদি চার্জ হয় তাহলে যে কোনো এক টাইপের চার্জকে সে অ্যাটাক করার চেষ্টা করবে, ঠিক আছে। তো নর্মালি যেটা হচ্ছে যে ইন স্টেডি স্টেট যদি আমরা চিন্তা করি, দ্য নেট রেট অফ ইলেকট্রন ক্যাপচার বাই দ্য ট্র্যাপ ইউএনসি মানে জিএনসি, তার মানে এখানে দুটো রিভার্স প্রসেস কিন্তু দেখাচ্ছি আমি। একটা হচ্ছে ইলেকট্রন ক্যাপচার আর একটা হচ্ছে জিএনসি ইলেকট্রন রিলিজ বা ইলেকট্রন জেনারেশন। সিমিলারলি হোল ক্যাপচার এবং হোল রিলিজ, এই দুটো প্রসেস, ঠিক আছে। সো আমরা যদি এখানে নেট বলি, নেট ক্যাপচার মানে ইউএনসি মানে জিএনসি, ঠিক আছে, মাস্ট বি ইকুয়াল টু দ্য রেট অফ হোল ক্যাপচার ইউপিসি মানে জিপিসি। তার মানে কি, এখানে ট্র্যাপে কিন্তু কোনো ধরনের চার্জ বিল্ড আপ হবে না। দ্যাট মিনস আমরা যদি এখানে বলি যে যে রিকম্বিনেশনে দুই ধরনের ক্যাপচার, দুই ধরনের ক্যারিয়ারই অ্যানিহিলেট হবে বা রিকম্বাইন হবে, তাহলে এই ক্ষেত্রে আমার ইলেকট্রন ক্যাপচার রেট আর হোল ক্যাপচার রেট কিন্তু সেম হতে হবে। কারণ ইলেকট্রন ক্যাপচার হলে অবশ্যই ওটাকে অ্যানিহিলেট করার জন্য হোল লাগবে, তাই না? মানে হোল, আমরা যদি চাই যে রিকম্বিনেশনের কারণে একই সাথে ইলেকট্রনও লস হচ্ছে, হোলও লস হচ্ছে, দ্যাট মিনস তাদের নেট ইলেকট্রন ক্যাপচার রেট এবং হোল ক্যাপচার রেট এই দুটা সেম হতে হবে, ঠিক আছে। এবং এই কন্ডিশনটা আসলে আমার ফিক্স করবে যে এই এফটির ভ্যালু, এফটিটা যেটা ছিল যে আমার ক্যাপ স্টেটের প্রবাবিলিটি, মানে ক্যাপচার, ইলেকট্রন ক্যাপচার বা প্রবাবিলিটি। তাহলে এটাকে যদি আমরা দেখি যে এফটির যে রিলেশনটা এখান থেকে আসবে, এটা তো এরকম, ঠিক আছে। তাহলে এই যে এফটি রিলেশনটা আসবে এরকম, এই এফটিটাকে আমরা তাহলে ইউ মাইনাস জি এর যে রিলেশনটা আছে প্রত্যেকটা প্রসেসের, ইউ মাইনাস জি, এই ইলেকট্রনের ক্যাপচারের জন্য এবং হোল ক্যাপচারের যে ইউ মাইনাস জি রিলেশনটা, সেখান থেকে যদি আমরা বাদ দিই, বা এখানে আসলে দুইটা প্রসেস আছে, ইলেকট্রন ক্যাপচার হোল ক্যাপচার মানে ইলেকট্রন জেনারেশন, হোল জেনারেশন। এই নেট যে ইলেকট্রন ক্যাপচার হোল ক্যাপচার মানে ইলেকট্রন জেনারেশন, হোল জেনারেশন, এই নেট এক্সপ্রেশন থেকে আমরা যদি উম, এই এফটিটাকে এইভাবে রিপ্লেস করি, তাহলে আমার আলটিমেট যে জিনিসটা আসবে এটা হচ্ছে আমার সক্রিয় হল রিকম্বিনেশন রেটটা, এটা হচ্ছে এনপি মাইনাস এনআই স্কোয়ার। এটা হচ্ছে ইলেকট্রন ম্যাগনেটিক এরিয়া লাইফ টাইম প্লাস পিটি, পি হচ্ছে হোল ক্যারিয়ার ডেন্সিটি প্লাস ট্র্যাপ স্টেটের যে ইয়াটা, যে ট্র্যাপ স্টেটের এখানে যেটা বলছিলাম যে পিটিটা কি ছিল, ট্র্যাপ স্টেটের হোল ডেন্সিটি যখন আমার ফার্মি এনার্জিটা ট্র্যাপ এনার্জি সমান হবে। আর এখানে যেটা হচ্ছে ট্র্যাপ স্টেট ইলেকট্রন ডেন্সিটি এনকিউ, আর এটা হচ্ছে ইলেকট্রন ক্যাপাসিটি। এই পার্টটা একটু ইকুয়েশন হেভি, হ্যাঁ, এই পার্টটা একটু আপনারা আরেকটু দেখে নিন, ইকুয়েশন হেভি। এই কারণে এটা একটু বুঝতে হালকা পাতলা সমস্যা হতে পারে, কিন্তু এটা দেখলে আপনারা মানে এগুলো আসলে জাস্ট ইনটিউশনটা আপনারা বুঝবেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে আমরা এই যে এই টাও এন আর টাও এস, টাও এন আর টাও পি যে সকলের হল রাখতে আগে ডিফাইন করছিলাম, এই যে টাও এন আর টাও, এই দুটো আমরা আগে ডিফাইন। আচ্ছা, যাই হোক। আচ্ছা, এখন এটাও সিমিলারলি আমরা যদি ডোপ সেমিকন্ডাক্টর পাই, তাহলে এটাকে আমরা একটু সিম্পলিফাই করতে পারি। যেমন পি টাইপ ম্যাটেরিয়াল হলে আমরা বলতে পারি যে টাও এন এন ইজ ভেরি বিগ গ্রেটার দেন টাও পি এন পি, এবং এন ইজ ভেরি বিগ গ্রেটার দেন পিপি। তাহলে এই ক্ষেত্রে আমরা এটাকে ম্যাগনেটিক ক্যারিয়ারের মাধ্যমে লিখতে পারি, ম্যাগনেটিক ক্যারিয়ারের ডেন্সিটি বাই ম্যাগনেটিক ক্যারিয়ার লাইফ, মানে প্রত্যেকটা রিকম্বিনেশনকে আমরা ম্যাগনেটিক ক্যারিয়ার লাইফ টাইম আর ম্যাগনেটিক ক্যারিয়ার ডেন্সিটি দিয়ে লিখতে পারি, এক্সেস ক্যারিয়ার ডেন্সিটি। আচ্ছা, এখানে আমরা আরেকটা জিনিস দেখতেছি যে আমরা এখানে এটা ঠিক এন বাই পিটা জিরো না, এটা লগ স্কেলে হয়, এই ভুল আছে, ঠিক আছে। 10 টু দি পাওয়ার এটা 1 হওয়ার কথা, জিরো না। তো সক্রিয় হল রিকম্বিনেশনটা ইজ এ ফাংশন অফ রেশিও। তাহলে এখানে একটা জিনিস দেখা যাচ্ছে, এবং ট্র্যাপটা যদি মিড গ্যাপে হয়, তাহলে এখানে একটা মজার জিনিস খেয়াল করেন যে সক্রিয় হল রিকম্বিনেশনটা মোর লাইকলি কখন হবে, যখন এনআরপিটা সেম ম্যাগনিটিউডের হবে। তার মানে এই জিনিসটা, তাহলে ইউ হ্যাজ ইস ম্যাক্সিমাম ওখানে এন ইকুয়াল টু দ্যাট মিনস এটা ইন্ট্রিনসিক ম্যাটেরিয়াল বা আনডোপ ম্যাটেরিয়ালে কিন্তু এনআরপি সিমিলার। তাহলে সক্রিয় হল রিকম্বিনেশনটা মোর লাইকলি বা মোর ইম্পর্টেন্ট রিলেটিভ টু রেডিয়েটিভ, তার মানে আনডোপ রিজন, যদি কোনো একটা ম্যাটেরিয়ালে আনডোপ রিজন থাকে বা যদি একটা আনডোপ ম্যাটেরিয়াল হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই সক্রিয় হল রিকম্বিনেশনটা ডমিনেন্ট মেকানিজম হতে পারে যদি সেখানে ট্র্যাপ থাকে, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা। আর এন বাই পি এর রিলেশনটা আসলে একটা জিনিস খেয়াল করেন যে এই যে এনআরপি, এই এনআরপি এর রেশিওটা কার উপর ডিপেন্ড করবে, যখন একটা সোলার সেলে চিন্তা করেন এটা বায়াসের উপর ডিপেন্ড। তার মানে আমার যে
ফার্মি লেভেলের যে কোয়াজি ফার্মি লেভেলের স্প্লিটের উপর ডিপেন্ড। তো এই এন/পি রেশিওটা কিন্তু আসলে কোয়াজি ফার্মি লেভেলের স্প্লিটের সাথে চেঞ্জ হয়। সেই কোয়াজি ফার্মি লেভেলের স্প্লিটের সাথে যদি এন/পিটা চেঞ্জ হয়, তাহলে সেক্ষেত্রে এই সক্রিয় হলের রেটটাও কিন্তু চেঞ্জ হয়, কারণ এটা একটা বায়াস ডিপেন্ডেন্ট। ঠিক আছে। আচ্ছা, আরেকটা এখানে আমরা যেটা বললাম যে ট্যাপ রিকম্বিনেশনের কথা বললাম, যে ট্যাপের সাথে এই রিকম্বিনেশন গুলো আমরা এখানে বলতেছি বাল্কে বা ভলিউম। কিন্তু এই ভলিউম ছাড়াও এই ট্যাপ স্টেট গুলো সার্ফেসে থাকতে পারে, এবং সার্ফেসে থাকার টেন্ডেন্সিটাই বেশি, কারণ সার্ফেসে আমার এক কিছু কি হয়, সার্ফেসে ম্যাটেরিয়ালটা টার্মিনেট। তো সার্ফেসে যখন ম্যাটেরিয়ালটা টার্মিনেট, তাহলে সেক্ষেত্রে যেটা হবে যে সার্ফেসে ড্যাংলিং বন্ড থাকবে, অন্য একটা ম্যাটেরিয়ালের সাথে সার্ফেসটা কানেক্ট হচ্ছে, তো সেখানে এক্সটার্নাল এনভায়রনমেন্টের সাথে ইম্পিউরিটি আছে, সেই ইম্পিউরিটি এক্সট্রিনসিক ইম্পিউরিটি যেটা এক্সটার্নাল এনভায়রনমেন্টের থেকে সেটা সার্ফেসে ডিপোজিট হতে পারে। ঠিক আছে, ডিউরিং গ্রোথ। তাহলে এই ক্ষেত্রে আসলে এই ট্যাপসেট গুলা, এই যে যারা হচ্ছে এই যে 2 ডিমেনশনাল রাদার দেন 3 ডিমেনশনাল স্পেস, তার মানে ভলিউম বাল্ক সার্ফেসে থাকবে, এবং এই ক্ষেত্রে আসলে তাদেরও যে রিকম্বিনেশনটা হবে এই ট্যাপসেট গুলার কারণে, এদেরকে আমরা বলবো কি, সারফেস অথবা আরেকটা হতে পারে গ্রেইন বাউন্ডারি। গ্রেইন বাউন্ডারি মানে হচ্ছে যে যেখানে আমার যেটা হচ্ছে যে পলিক্রিস্টালাইন স্ট্রাকচার যদি থাকে, যে একটা ক্রিস্টালাইন স্ট্রাকচারের সাথে আরেকটা ক্রিস্টালাইন স্ট্রাকচারের একটা বাউন্ডারি আছে। হ্যাঁ, তো সেখানে একটা গ্রেইন বাউন্ডারি বা ওরকম গ্রেইন গ্রেইন বাউন্ডারি হতে পারে। তো সেই ক্ষেত্রে সারফেস বা গ্রেইন বাউন্ডারিতে ইন্টারফেসে আমার যে রিকম্বিনেশন গুলো হয়, হ্যাঁ, এগুলো হচ্ছে 2 ডিমেনশন, কারণ সারফেস নট 3 ডিমেনশন। তাহলে এদেরকে আমরা এক্সপ্রেস করবো কি দিয়ে? এদেরকে আমরা এক্সপ্রেস করবো হচ্ছে ট্যাপ ডেনসিটি পার এরিয়া, এবং এদেরকে আরেকটা জিনিসে রিপ্রেজেন্ট করা হয়, এটা বলা হচ্ছে সারফেস রিকম্বিনেশন ভেলোসিটি। ঠিক আছে, এদেরকে বলা হয় সারফেস রিকম্বিনেশন ভেলোসিটি। ভেলোসিটি দিয়ে রিপ্রেজেন্ট করা হয় সারফেস স্পিড অফ লাইট। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখানে কি দেখেছি যে ইন্টারফেসের গুলোতে আমরা ভেলোসিটি দিয়ে রিপ্রেজেন্ট করি ইনস্টেড অফ লাইট। আচ্ছা, তাহলে রিলিভেন্ট কোয়ান্টিটি হচ্ছে এখানে রিকম্বিনেশন ফ্লাক্স। ঠিক আছে, রিকম্বিনেশন ফ্লাক্সটা হচ্ছে রিলিভেন্ট কোয়ান্টিটি, কতগুলা পার ইউনিট মিটার স্কয়ারে কতগুলা রিকম্বিনেশন। আর এতক্ষণ পর্যন্ত আমরা যেটা দেখছিলাম এটা হচ্ছে পার ইউনিট মিটার কিউব, আর এটা হবে পার ইউনিট মিটার স্কয়ার পার সেকেন্ড। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এখানে যদি আমি ধরে নিই একটা সারফেসে এনএস অ্যামাউন্ট অফ ট্যাপ আছে পার ইউনিট এরিয়া, মানে এটা হচ্ছে সারফেসের ট্যাপ ডেনসিটি পার ইউনিট এরিয়া, এবং ধরে নিই যে এটার অ্যারাউন্ড এই সারফেসে একটা ভেরি থিন লেয়ার ডেল্টা এক্স, এই ডেল্টা এক্স অ্যারাউন্ড দ্য সারফেস যদি হয়, ঠিক আছে, এই ডেল্টা এক্স যদি হয়, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এই যে এই সারফেস রিকম্বিনেশন যেটা পার ইউনিট এরিয়া ছিল ইউএস ডেল্টা এক্স, তাহলে ইউএস ডেল্টা এক্স থেকে আমরা কিছুক্ষণ আগে যেভাবে দেখলাম এই শক্তির হল রিকম্বিনেশনটা, এই যে এই রিলেশনটা 4.79, এটার মতো করে আমরা এখানে লিখতে পারি, কারণ এটা এখন কিন্তু একটা ভলিউম হয়ে গেছে, কারণ এখানে আমরা একটা এরিয়া আছে একটা থিকনেস আছে। তাহলে এখানে আমরা লিখতে পারি এনএসপিএস মাইনাস এনআই স্কোয়ার 1/SN PS প্লাস পিটি 1/SP NS প্লাস এনপি। এখানে এটা কি, এনএসপিএস হচ্ছে ইলেকট্রন আর হোল ডেন্সিটি এট দ্য সারফেস, আর এসএন হচ্ছে ওই যে আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে আমরা এখানে কি করি, আমরা এখানে এই লাইফ টাইমের বদলে এখানে আমরা যেটা করি এটা হচ্ছে আমরা সারফেস রিকম্বিনেশন ভেলোসিটি দিয়ে রিপ্রেজেন্ট। ঠিক আছে, মিটার পার সেকেন্ড। আচ্ছা, তাহলে এখানে যেটা হচ্ছে যে এসএন হচ্ছে সারফেস রিকম্বিনেশন ভেলোসিটি ফর দ্য ইলেকট্রন, এটা হচ্ছে বিএনএনএস। আর এটা এনএস হচ্ছে যে ট্যাপ পার ইউনিট এরিয়া, আর এসপিটা হচ্ছে সারফেস রিকম্বিনেশন ভেলোসিটি ফর হোল। ঠিক আছে, এটা হচ্ছে বিপি ইন্টু এনএস, বিপিটা হচ্ছে যে কফিসিয়েন্ট, যে কফিসিয়েন্ট। আচ্ছা, ইন দিস ডেফিনেশন আমরা এখানে তাহলে এই প্রত্যেকটা আসলে কি সারফেসের ডিরেকশন, এই সারফেস রিকম্বিনেশন ভেলোসিটি গুলা বাল্ক থেকে সারফেসে ডিরেকশন। আচ্ছা, এখন এটাকে আমরা ইউএস ডেল্টা এক্স যেটা আছে এটাকে আমরা কি লিখতে পারি, অলমোস্ট ইকুয়াল টু পি টাইপ ম্যাটেরিয়াল যদি হয়, কারণ পি টাইপ ম্যাটেরিয়াল হলে এটাকে সিম্পলিফাই করে আমরা আগে যেরকম সিম্পলিফাই করে লিখছিলাম যে এনএস মাইনাস এন জিরো বাই টাও, যেটা ছিল কে মানে কি বা ইলেকট্রনের লাইফ টাইম, হ্যাঁ সেটা হবে এসএন, ইলেকট্রনের সারফেস রিকম্বিনেশন ভেলোসিটি, এনএস হচ্ছে তার সারফেসের যে ইলেকট্রন ডেন্সিটি মাইনাস এন জিরো, এন জিরো হচ্ছে ইকুইলিব্রিয়াম ইউএস ডেল্টা এক্স। ঠিক আছে, তাহলে এই যে আমার এই কেরিয়ারের জন্য আমার যে ফ্লাক্সটার জন্য যে রিকম্বিনেশন কারেন্ট জেনারেট হবে, তাহলে এখানে যেহেতু একটা ইলেকট্রন রিকম্বাইন হচ্ছে বা একটা হোল রিকম্বাইন হচ্ছে সার্ফেসে, তাহলে সার্ফেসে একটা
রিকম্বিনেশন কারেন্ট আসবে, ঠিক আছে? রিকম্বিনেশন কারেন্ট আমরা কিভাবে পাবো? এটাকে যদি আমরা চার্জ দিয়ে গুণ করি, ঠিক আছে, চার্জ দিয়ে গুণ করলে আমরা এখানে রিকম্বিনেশন হচ্ছে। এবং এখানে আমরা যদি দেখি তো ডিরেকশনটা খেয়াল করি, ডিরেকশনটা হচ্ছে যে আমার একটা ইলেকট্রন, এটা যদি আমার সার্ফেস হয়, একটা ইলেকট্রন যদি এখানে এসে রিকম্বাইন হয় তাহলে কারেন্টের ডিরেকশনটা হবে এই। আর যদি একটা হোল এসে রিকম্বাইন হয় তাহলে কিন্তু কারেন্টটা সেম ডিরেকশন হবে। তার মানে এখানে যদি আমরা দেখি যে ইলেকট্রনের রিকম্বিনেশন কারেন্টের আগে একটা নেগেটিভ সাইন, কারণ হচ্ছে ইলেকট্রনের রিকম্বিনেশন কারেন্ট হবে অপোজিট ডিরেকশন। আচ্ছা, তাহলে আমরা এখানে সক্রিয় হল যেটা ভলিউম রিকম্বিনেশন দেখলাম, আবার সার্ফেস রিকম্বিনেশনটা দেখলাম, ট্যাপ স্ট্যাটিক ফটো, এই দুটো জিনিস দেখলাম। আচ্ছা, আর এটা আর একটু আগেও বলছিলাম যে ট্যাপ আর রিকম্বিনেশন সেন্টারের ডিফারেন্সটা এখানে আবার একটু ট্যাপ করি। যে ট্যাপস হচ্ছে সেটাই যেটা হচ্ছে আসলে কি করবে, যে কোনো একটা টাইপের ক্যারিয়ারকে ক্যাপচার করবে আবার ওটাকে রিলিজ করবে, তার মানে এখানে বোথ টাইপ অফ ক্যারিয়ার লস হবে, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে নর্মালি এটা কখন হয়? ইউজুয়ালি যেটা হয় যে এই এই যে আমার এখানে এই যে একটা কন্ডাকশন ব্যান্ড এজ আর একটা ভ্যালেন্স ব্যান্ড এজ, ঠিক আছে? তো এই কন্ডাকশন ব্যান্ড এজ বা ভ্যালেন্স ব্যান্ড এজ এর ক্ষেত্রে যদি আমার এখানে এরকম একটা স্টেট থাকে ভেরি ক্লোজ টু কন্ডাকশন, তাহলে এখানে ইলেকট্রন ক্যাপচার হবে, এখান থেকে ইলেকট্রন রিলিজ হবে, মানে এই যে ইউএনসি জিএনসি যেটা আমি বললাম, ঠিক আছে? আবার এখান থেকে হলো কিন্তু ক্যাপচার হতে হবে, ঠিক আছে? এখানে হলো ক্যাপচার হবে, নট নেসেসারিলি যে এখানে শুধু ইলেকট্রন ক্যাপচার হবেই, ইলেকট্রন রিলিজ হবে, হলো ক্যাপচার হতে পারে। বাট এখানে এই যে তাদের যে রেটটা বা টাইম লাইনটা, লাইফ ডিউরেশনটা যদি আমরা বলি, তাহলে এই ডিউরেশনটা হচ্ছে, এই ডিউরেশনটা যদি আমরা চিন্তা করি যে টাইম ফর ইলেকট্রন রিলিজ বাই থার্মাল অ্যাক্টিভিটি, এই ইলেকট্রন রিলিজ একটা ডিউরেশন আছে, এই ডিউরেশনটা এইভাবে আছে। আর এটা মাছ মাছ শর্টার দেন কি হবে হোল ক্যাপচারে। তার মানে উল্টা ভাবে যদি আমরা চিন্তা করি যে এখানে আসলে রেট অফ চেঞ্জ, মানে রেট অফ হোল ক্যাপচার বা মানে রেট অফ ইলেকট্রন রিলিজ কম্পেয়ার টু রেট অফ হোল ক্যাপচার, এটা ওয়ে ওয়ে হাই। এই কারণে যেটা হবে যে আসলে নেট ভাবে যদি আমরা চিন্তা করি ইলেকট্রন ক্যাপচার ইলেকট্রন রিলিজ, সেটা মোর মানে এটা টেন্ডেন্সিটা মোর লাইক কম্পেয়ার টু হোল ক্যাপচার। বাট আমি বলতেছি না যে এখানে হবেই না, এটা হবে, কিন্তু এটা হচ্ছে এটা অনেক বেশি লাইকলিহুড বেশি, এটা মোর প্রবাবিলিটি, ঠিক আছে? তো যখনই আমার ট্র্যাপ সেন্টারে হবে, ট্র্যাপ সেন্টারে এই ক্যাপচার থার্মাল অ্যাক্টিভেশনের সাথে রিলিজ আর ক্যাপচার এই দুটো প্রসেস মোর লাইকলি হবে রাদার দেন হোল ক্যাপচার, বা উল্টাটাও হতে পারে। কিন্তু যদি ভ্যালেন্স বিন্দু থাকে ইলেকট্রন ক্যাপচারের চেয়ে হোল ক্যাপচার হোল রিলিজের টেন্ডেন্সি হবে, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, এখন আমরা চলে আসি তাহলে সেই আগের প্রবলেমে যেটা আমি শুরুতে ছিলাম, যে ট্রান্সপোর্ট প্রবলেম। তো এই যে এতক্ষণ পর্যন্ত আমরা এখানে যে কথাগুলো বললাম এগুলো আসলে আমরা কাকে ডিফাইন করলাম, এই জিএন আর ইউএন কি কি টাইপের হতে পারে, ঠিক আছে? এখন আমরা আবার সেই আগের এক্সপ্রেশনটাতেই চলে আসছি, এবং এখানে আমরা বলতেছি যে এটাই বলতেছিলাম যে এখানে কনজারভেশন অফ চার্জ হবে, পার্টিকেল কন্টিনিউটি ইকুয়েশন বা কেরিয়ার কন্টিনিউটি ইকুয়েশনের ক্ষেত্রে কনজারভেশন অফ চার্জ বা কেরিয়ার, এবং যেটা হচ্ছে কনজারভেশন অফ এই যে ইলেকট্রোস্ট্যাটিক, সরি এটা ইলেকট্রোস্ট্যাটিক পটেনশিয়ালটা গভর্ন হবে কোসাইন ইকুয়েশন, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, তো এখন আমরা চিন্তা করতেছি যে আমাদের কনটেক্সট অফ ফটো জেনারেশন আমরা চিন্তা করি ইলেকট্রন ভোল্টেজ জেনারেশন, তাহলে ব্যান্ড টু ব্যান্ড জেনারেশন, তাহলে ব্যান্ড টু ব্যান্ডের ক্ষেত্রে আসলে জিএন আর জিপিটা আসলে কি হবে সেম, ঠিক আছে? নর্মালি এখানে যেটা হচ্ছে যে ফটো আমরা যখন ইলেকট্রন সোলার সেলের ক্ষেত্রে চিন্তা করি তখন সোলার সেলে আমরা এই শুধুমাত্র জেনারেশন টার্মটার ভিতরে আমরা ফটো জেনারেশনটাকে রাখি। আর এই যে নেট যে থার্মাল জেনারেশন অফ কেরিয়ার যেটা থাকে এইগুলাকে আমরা আসলে নেট এই প্রসেস গুলাকে আমরা রিকমেন্ডেশন দিতে পারি, ঠিক আছে? এখানে আমরা শুধুমাত্র, কারণ এই টার্মটাকে জিরো করলে যেন আমি ডার্ক কারেন্ট পাবো, ডার্ক কারেন্ট পাবো, ঠিক আছে? কারণ এটাকে কিন্তু আমরা কিছুক্ষণ পরে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফর্ম নিয়ে যাবো। এই ডিফারেন্সিয়াল ফর্ম ইকুয়েশনে যখন নিয়ে যাবো তখন আমরা যদি এখানে ফটো জেনারেশন টার্মটাকে জিরো করে দিই তাহলে এই ইকুয়েশনটা সলিউশন হবে। তো সেই সলিউশনটা থেকে আসলে আমরা কি পাবো ডার্ক কারেন্ট। আর যদি এখানে ফটো জেনারেশন থাকে তার আন্ডারে যেটা পাবো এটা হচ্ছে ফটো কারেন্ট, ঠিক আছে? আচ্ছা, এখানে যেটা ছিল যেটা আমি বলতেছিলাম, আচ্ছা, তাহলে এখানে আমাদের এই যে জিইএক্স, তাহলে এখানে আমরা আপাতত আমাদের ফটো জেনারেশন এবং জিএক্স টাকে আমরা কিছুক্ষণ আমরা প্রথমেই বলে আসছি যে জিএক্স টাকে আমরা অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট দিয়ে, রিফ্লেক্টিভিটি দিয়ে এবং নাম্বার অফ ইনসিডেন্ট ফোটন ফ্লাক্স এই তিনটা রিলেশন দিয়ে আমরা এক্সপ্রেস করতে পারি। এটা ফাংশন অফ পজিশন এবং এটাকে ইন্টিগ্রেশন করতে হবে এনার্জি, আমরা কিছুক্ষণ আগেই এই লেকচারের প্রথম দিকে দেখে আসছি।
তো যখন আপনারা দেখবেন তখন আবার একটু পড়ে নিন। আচ্ছা, আর এখানে যেটা হচ্ছে যে আমার ফিক্সড চার্জ থাকতে পারে, কারণ যখন আমার এখানে ইম্পিউরিটি আসবে, ডোপেন্ট আসবে, তখন ডোপেন্ট গুলা যেহেতু তারা থার্মালি অ্যাক্টিভেশনের হতে ইলেকট্রন বা হোল গুলা কন্ডাকশন এবং ভ্যালেন্স দিকে দিয়ে দিবে, তো তারা নিজেরা আসলে চার্জ দিবে, ডিপ্লেশন নিজের মতো হবে, ঠিক আছে। তো এখানে তাদের একটা ফিক্সড চার্জ থাকে, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা আমরা যদি লেকচার থ্রিতে দেখি, যে আমরা আসলে বলছিলাম যে যদি আমার এখানে ম্যাটেরিয়ালে কোনো ধরনের টেম্পারেচার গ্রেডিয়েন্ট না পায়, তাহলে এই ম্যাটেরিয়ালে কারেন্টের যে ফ্লো হবে সেটা কেন হবে, এটা হচ্ছে কোয়াজি ফার্মি লেভেলের গ্রেডিয়েন্ট। তো এখানে ম্যাটেরিয়ালে দুই ধরনের হচ্ছে টেম্পারেচার গ্রেডিয়েন্টের কারণে আসতে পারে, আর হচ্ছে কোয়াজি ফার্মি লেভেলের গ্রেডিয়েন্ট। তো আমরা যদি এটাকে থার্মালি ফ্লো দিয়ে আমি চিন্তা করি, তাহলে আমার এই ম্যাটেরিয়ালে আসলে কোয়াজি ফার্মি লেভেলের গ্রেডিয়েন্টের কারণে কারেন্টটা ফ্লো করছে, এবং এটাকে আরো ভাগ করে দুভাবে লেখা যায়। কারেন্ট, যেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল গ্রেডিয়েন্ট, সরি, এটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক গ্রেডিয়েন্ট, আর একটা হচ্ছে ডিফিউশন কারেন্ট, যেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল গ্রেডিয়েন্ট। আচ্ছা, ক্রিস্টালাইন ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আমরা জানি যে এগুলোকে আমরা ইউএফএন আর ইউএফপি কে আমরা কিভাবে রিলেট করতে পারি। তো আলটিমেটলি আমরা এখন স্টেডি স্টেটে যদি দেখি, স্টেডি স্টেটে আমরা বলছি যে এখানে আসলে কোনো টাইমের সাথে চেঞ্জ হবে না, ট্রানজিয়েন্ট। সো ইন দ্যাট কেস এই ডেল এন বাই ডেল টি আর ডেল পি বাই ডেল টি ইকুয়াল টু জিরো, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে আমরা যদি দেখি যে স্টেডি স্টেটে কি হবে, ইলেকট্রন এবং হোল ডেনসিটি, যেটা প্রত্যেকটা ব্যান্ডের হোল ডেনসিটি এবং লোকালাইজ স্টেট গুলা, সেগুলোতে আসলে কি হবে, তারা টাইমের সাথে চেঞ্জ হবে, দে উইল নট চেঞ্জ উইথ টাইম। সো তার মানে এখানে যেটা হচ্ছে যে জেনারেশন এবং ক্যাপচার টার্মস ফর এক্সচেঞ্জ অফ ক্যারিয়ার বিটুইন ব্যান্ড এন্ড ট্র্যাপ স্টেটস। তার মানে এখানে যদি আমার এই ব্যান্ড আর মানে এখানে যে ট্যাপের যে ট্যাপিংটা ডিট্যাপিং, এই ট্যাপিং ডিট্যাপিংটা আসলে ক্যান্সেল করতে হবে, মাস্ট হবে। আর আমরা এখানে এখানে চিন্তা করতেছি ব্যান্ড টু ব্যান্ড প্রসেস, ট্যাপিং ডিট্যাপিং এ কিন্তু কোনো ক্যারিয়ার লস হচ্ছে না, সো ট্যাপিং ডিট্যাপিংটা একটা একটাকে ক্যান্সেল করবে, মাস্ট, ঠিক আছে। তো এদেরকে আমরা আসলে এই কন্টিনিউটি ইকুয়েশন থেকে বের করে দিতে হবে, এদের দরকার নেই। সো আমরা এখানে লিখতে পারি যে কনসিকুয়েন্স যেটা হচ্ছে যে জেনারেশন আর রিকম্বিনেশন প্রসেসর এফেক্টিভলি ব্যান্ড টু ব্যান্ড। তার মানে আমরা এখানে কোনো ধরনের নন ব্যান্ড টু ব্যান্ড প্রসেসকে আমরা এখানে বাদ দিয়ে দিচ্ছি, কারণ এটা স্টিল স্টেটে এটা থাকবে না। আচ্ছা, আর যদি এখানে ট্র্যাপের কোনো চার্জ থাকে, সেটা আসলে কোসাইন ইকুয়েশনের প্রতি ইলেকট্রোস্ট্যাটিক পটেনশিয়ালটাকে, তাহলে আমরা যদি এখানে ট্রান্সপোর্ট ইকুয়েশনটা দেখি, তাহলে এখানে ডেল এন বাই ডেল টি জিরো চলে আসে। আর এই যে আমার ফার্মি লেভেলের যে কোয়াজি ফার্মি লেভেলটাকে যদি আমরা একটু ভাগ করে নিই, সেই ভাগ করে নিলে এই রিলেশনটা আসবে এরকম, dn by d square and dx square plus mu n f dn by dx আর mu n df by dx। এখানে f টা কি? আচ্ছা, আরেকটা যেটা হচ্ছে যে কনভেনশনালি আমার ওয়ান ডিমেনশনাল যদি একটা ক্রিস্টালাইন ফটোভোল্টাইক সেল হয় সিরিজ স্টেটের ক্ষেত্রে, তাহলে আমাদের এখানে নেট কারেন্ট আসলে ডিপেন্ড করছে হোল কারেন্ট আর ইলেকট্রন কারেন্টের ডেন্সিটি, ঠিক আছে। এবং এটা অবশ্যই ডিপেন্ড করবে ইলুমিনেশন এবং বায়াস, ঠিক আছে। তাহলে আমাদের এখানে আসলে তাহলে এই হোল কারেন্ট আর ইলেকট্রন কারেন্ট বের করতে গেলে আমাকে বের করতে হবে আগে এন পি আর ফাই। তো আমরা যে কোনো সলভার ইউজ করি না কেন, যে কোনো সফটওয়্যার ইউজ করি না কেন, তাহলে এই কোয়েশ্চেন গুলো সলভ, ঠিক আছে। এটা থ্রি ডিমেনশনাল হতে পারে, এখন আপাতত আমরা ওয়ান ডিমেনশনাল রাখি, এটা একই জিনিস, বেসিক জিনিসটা। এনপি, এখানে হচ্ছে এনপি হচ্ছে ইলেকট্রন কনসেন্ট্রেশন, হোল কনসেন্ট্রেশন, আর ফাই হচ্ছে যেটা হচ্ছে আমার পি বা ফাই বলে যেটা, P, এটা হচ্ছে আমার এই পোটেনশিয়াল, ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল। তাহলে এখান থেকে আমরা এইভাবে লিখতে পারি, এই রিলেশনটা আসছে এখানে এফটা কি, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, ম্যাটেরিয়ালের ভিতরে কোনো ইলেকট্রিক ফিল্ড আছে সেটা। আচ্ছা, এনটা তো বোঝা যাচ্ছে ইলেকট্রন কনসেন্ট্রেশন, আর এখানে মিউ এন দিয়ে বাই দিয়ে হচ্ছে হ্যাঁ, দিয়ে দিলাম। এখন এই ইকুয়েশন গুলা বাই ডিফল্ট এরা কিন্তু কাপল, ঠিক আছে, এরা নিজেদের মধ্যে যেমন কাপল, আবার এটা এটা পয়জন কোসাইন ইকুয়েশনের সাথে কাপল। তার মানে এগুলা কিন্তু একটা কাপল, এবং এই ইকুয়েশন গুলো সলভ করা হাইলি নন, বেশ মানে একটু ট্রিকি এই পয়জন ইকুয়েশন এবং এই ডিফারেন্সিয়েশন ইকুয়েশন সলভ করা, হ্যাঁ, তো বিভিন্ন রকম আহ, মা- আহ, আহ, এগুলোকে যদি আপনারা ইয়ে দিয়ে করেন, আপনি যদি ম্যাথ ল্যাবে বা নিজে কোডিং করে করেন, তাহলে বিভিন্ন রকমের মেথড আছে, যেগুলো গামেল ইটারেশন বলে, শর্ট বুম, বিভিন্ন রকমের মেথড আছে, স্লট বুম বলে, স্লট বুম আছে, গামেল ইটারেশন মেথড আছে, নিউটন র্যাপসন দিয়ে করা হয়। তো এই প্রসেস গুলাকে অ্যাকচুয়ালি মানে কমার্শিয়াল সফটওয়্যার নিজে করতে গেলে একটু কঠিন, ঠিক আছে, ঠিক আছে, কিন্তু করা যায় এটা এই ম্যানেজার। আচ্ছা, যেটা আমরা যেটা বলছিলাম যে জি হচ্ছে ইউজুয়ালি এ ফাংশন অফ পজিশন, এবং ইউ অলসো ডিপেন্ড অন বোথ, ইউ জেনারেলি ডিপেন্ডস অন বোথ ক্যারিয়ার ডেন্সিটি, ঠিক আছে। কারণ জিটা তো অবশ্যই ফাংশন অফ পজিশন, কারণ
আমার এই ফোটনটা কিভাবে অ্যাবজর্ব হবে, কতটুকু অ্যাবজর্ব হবে, কোন ডিস্টেন্সে কতটুকু আসছে, এটা পুরোটা ডিপেন্ড করবে অ্যাবজর্পশন। ঠিক আছে। আর ইউটা নর্মালি ডিপেন্ড করবে, এটা হচ্ছে ক্যারিয়ারের ডেন্সিটি। ঠিক আছে। তাহলে তাহলে এখান থেকে আমরা দেখতেছি যে ইউ আর জি, ইউটা কিন্তু আসলে ইলেকট্রন হোল দুটার উপরে ডিপেন্ড করতেছে। আবার এই এফটাও কিন্তু ইলেকট্রন হোলের উপর ডিপেন্ড করতেছে, অ্যাপার্ট ফ্রম ফিক্সচার। তাহলে এরা আসলে কি কাপল? তার মানে ইলেকট্রন হোল ইকুয়েশন গুলো আসলে কাপল হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই যে এই দুটো ইকুয়েশন কাপল হয়ে যাচ্ছে। তবে সার্টেন সিচুয়েশনে আমরা এদেরকে ডিকাপল করতে পারি। আহ, এবং অনেক ক্ষেত্রে যেটাকে বলা হয় যে হাই ইনজেকশন ইউনিট আর লো ইনজেকশন। লো ইনজেকশন ইউনিট বলতে যেটা বোঝানো হচ্ছে যে আমার অলরেডি এক্সিস্টিং মানে ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আমার যে ডোমিনেন্ট মেজরিটি ক্যারিয়ার আছে, এখন ইলেকট্রন হোল পেয়ার জেনারেট করা হচ্ছে ফটোনের ক্ষেত্রে, এবং সেই এক্সেস ক্যারিয়ার এই ডোমিনেন্ট মেজরিটি ক্যারিয়ার থেকে যদি খুবই কম হয়, নেগলিজিবল হয়, বা কম্পেয়ার টু দ্যাম ইট ইজ নট দ্যাট মাচ সিগনিফিকেন্ট, তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে বলি লো ইনজেকশন। তো লো ইনজেকশন লিমিটের ক্ষেত্রে আমরা আসলে এই ইকুয়েশন গুলাকে ডিকাপল করে ফেলি। ঠিক আছে। অন্যদিকে যদি এটা হাই ইনজেকশন লিমিটে হয়, হাই ইনজেকশন লিমিট হচ্ছে যে আমার এখানে ইলেকট্রন হোল পেয়ারের যে এক্সেস ক্যারিয়ার জেনারেশন হচ্ছে সেটা যদি কম্পারেবল টু ডোপিং ডেন্সিটি বা যে অলরেডি যেটা ছিল সেটা সমান হয়ে যায়, তখন কিন্তু আসলে এটাকে আর লো ইনজেকশন বলা যাবে না, তখন এটা হাই ইনজেকশন। তাহলে এখানে যেটা বলা হচ্ছে যে আসলে এই দুটো ইকুয়েশনকে কাপলকে ডিকাপল করা যাবে বা সলভ করা যাবে ইন্ডিপেন্ডেন্টলি যদি ওয়ান ক্যারিয়ার টাইপ জেনারেটলি অ্যাক্সেস দ্য আদার and the recombination rate simplifies to the mononuclear. তো ওটাই বললাম যে যদি আমার এখানে ওয়ান ক্যারিয়ার টাইপ গ্রেটলি অ্যাক্সেস আদার, এই কথাটা মানে কি, আমি যে কথাটা বললাম সেটাই কিন্তু কখন ওয়ান ক্যারিয়ার টাইপ আরেকটাকে এক্সিড করবে। নর্মালি কি হয়, একটা ডোপ ম্যাটেরিয়ালে ওয়ান ক্যারিয়ার টাইপ আরেকটা ক্যারিয়ারকে এক্সিড করে। এখন ফটো জেনারেশনের পরেও যদি ওয়ান ক্যারিয়ার টাইপ আরেকটাকে এক্সিড করে, দ্যাট মিনস কি, আসলে ফটো জেনারেশনের কারণে যে এডিশনাল টার্ম আছে, কারণ ফটো জেনারেশনের কারণে কিন্তু ইকুয়াল অ্যামাউন্ট অফ ইলেকট্রন হোল পেয়ার, তারপরেও যদি ওয়ান ক্যারিয়ার টাইপ আরেকটা ক্যারিয়ারকে অ্যাক্সেপ্ট করা যায়, কিন্তু সেটা আসলে ডোপিং ডেন্সিটির তুলনায় অ্যাক্সেস ক্যারিয়ার খুবই কম। সো এক্ষেত্রে আমরা এটাকে ডিকাপল করতে পারি। আরেকটা হতে পারে যদি ইলেকট্রিক ফিল্ড জিরো, ঠিক আছে, অথবা কনস্ট্যান্ট ইলেকট্রিক ফিল্ড যদি এই ম্যাটেরিয়ালের ভিতরে চেঞ্জ না, ঠিক আছে। আসলে এই কন্ডিশনটা তখন খাটবে যখন আমার এই 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 হাই ইনজেকশন মানে এই কন্ডিশনটা খাটলে এই কন্ডিশনটাও খাটবে। ঠিক আছে। আচ্ছা, তো যেটা ছিল সেটা হচ্ছে যে তাহলে এই দুটো কন্ডিশন যদি থাকে তাহলে আমরা এখানে ইলেকট্রনের জন্য আলাদাভাবে সলভ করতে পারবো এবং হোলের জন্য আলাদা সলভ করতে পারবো। এখানে আমরা এই মনো মনো মলিকুলার ফর্মে টু কম্বিনেশনটাকে লিখতেছি। আর এই যে যেহেতু আমার এফ জিরো বা এফ কনস্ট্যান্ট, এফ যদি জিরো হয় তাহলে এই টার্মটা চলে যাবে আসলে এফ জিরো হলে। আর যদি এফ কনস্ট্যান্ট হয় তাহলে ডিএফ বাই ডিএফ থাকতে যাবে। মানে এফ জিরো হলে আসলে দুটো টার্মই চলে যাবে, তখন শুধুমাত্র ডিফিউশন থাকবে। কারণ ড্রিফট কেন হয়, ড্রিফট হয় হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের কারণে। ইলেকট্রিক ফিল্ড যদি নাই থাকে তাহলে সেখানে ড্রিফট হবে না, সেখানে শুধু ডিফিউশন থাকে। আর যদি ইলেকট্রিক ফিল্ড থাকে কিন্তু সেটা কোনো গ্রেডিয়েন্ট না থাকে তাহলে আসলে ডিএফ বাই ডিএফ জিরো। ঠিক আছে। তো নর্মালি আসলে এই টার্মটা জিরোই থাকে, কারণ আমরা নর্মালি যদি দেখি, না জিরো নাও থাকতে পারে, এটা যদি আমার ফুললি ডিপ্লেটেড হয়, পজিটিভ চেঞ্জ হয়, তাহলে এটা হতে পারে ফুললি ডিপ্লেটেড অ্যাবজর্বার লেয়ার থাকতে পারে। আচ্ছা, তো ফিজিক্যাল ইন্টিউশনটা এটাই যেটা আমি বললাম, ফিজিক্যাল ইন্টিউশনটা হচ্ছে এরকম যে এখানে জেনারেশন, এবং এখানে আসলে এই জিনিসগুলাকে যে জিএন দিয়ে ভাগ করা হচ্ছে। ঠিক আছে, এখানে জিএন দিয়ে ভাগ করা হচ্ছে এবং এখানে আরেকটা টার্ম নিয়ে আসা হয়েছে। যে টার্মটা এখানে নিয়ে আসা হয়েছে সেটা হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে এখানে লাইফ টাইম আছে, এবং লাইফ টাইমের সাথে যখন আমি ডিফিউশন কোএফিসিয়েন্টে গুণ করি তখন এটা আসলে বলা হয় লাইফ টাইম আর ডিফিউশন কোএফিসিয়েন্ট দিয়ে গুণ করলে যেটা আসে এটাকে বলা হয় এটার একটা ডিফিউশন লেন্থ বলা হয়। ঠিক আছে? এবং এখানে আরেকটা জিনিস আনা হয়েছে যেটা হচ্ছে আইনস্টাইন রিলেশন থেকে। আইনস্টাইন রিলেশনটা হচ্ছে যে মোবিলিটি আর ডিফিউশন কোএফিসিয়েন্ট রিলেশন, সেই রিলেশনটা ইউজ করে এখানে আমরা লিখতে পারি এই নিউর জায়গায় আমরা এখানে এভাবে লিখছি কিউ বাই কেভিটি লেখা আছে। হ্যাঁ, কিউ বাই কেভিটি আর ডি, তাহলে ডিটা যখন আবার এখান থেকে ভাগ হয়ে যাচ্ছে তখন এই ডিটি ক্যান্সেল হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, তো এখানে যেটা লেখা হচ্ছে যে এই ডিফিউশন লেন্থটাকে লেখা হচ্ছে স্কোয়ার রুট টাও এর ক্রিয়া। ঠিক আছে, এটা হচ্ছে ডিফিউশন লেন্থ। আর এখানে হোলের জন্য ইলেকট্রনের জন্য এটা, আর এটা হচ্ছে হোলের রোড টাও পি ডিপি। এটার ফিজিক্যাল সিগনিফিকেন্স যেটা হচ্ছে যেটা বললাম, ডিফিউশন লেন্থ হচ্ছে একটা এভারেজ ডিস্টেন্স
যেটা হচ্ছে একটা মাইনরিটি ক্যারিয়ার ডিফিউজ করতে পারবে বিফোর রিকম্বাইন হওয়ার আগে। এটা অনেকটা ওই যে আমাদের এখানে যে স্ক্যাটারিং মিন ফ্রি পাথ, একটা ইলেকট্রন বা একটা হলে মিন ফ্রি পাথ যেরকম থাকে, যে এটা স্ক্যাটারিং হওয়ার আগে সে কতটুকু ফ্রি মুভ করতে পারে, এরকম একটা ডিফিউশন লেন্থটা ওরকম যে ডিফিউজ কতটুকু হতে পারবে বিফোর রিকম্বাইন। আচ্ছা, এখন এটাকে আমরা আরো সিম্পলিফাই করতে পারি, যেটা এখান থেকে এটা যদি নট আন্ডার ফটো জেনারেশন থাকে, নট আন্ডার ফটো জেনারেশন থাকলে আসলে এটাকে মানে ডার্ক কন্ডিশনে যদি থাকে তাহলে এই জি টার্মটা জিরো হয়ে যাবে, তাহলে জিটা জিরো। তারপরে এটা যদি কোনো ইলেকট্রিক ফিল্ড না থাকে তাহলে এটাও জিরো। এই দুইটা যদি জিরো হয়ে যায় আসলে আমার এখানে থাকবে, তাহলে থাকবে হচ্ছে ডিএন ডি স্কোয়ার এন বাই ডি স্কোয়ার এন মাইনাস এন জিরো বাই এই দুটো টার্ম। ঠিক আছে, তো এটা একটা, এতক্ষণ পর্যন্ত এগুলোতে অ্যানালিটিক্যালি সলভেবল ছিল না, বাট এখন এটি অ্যানালিটিক্যালি সলভ করা যায়। ঠিক আছে, তাহলে এখানে এক্সেস মাল্টি এরিয়া কনসেন্ট্রেশন আমরা যদি দেখি, এন মাইনাস এন জিরো রিলেশনটা আমরা দেখতে পাবো। তো এটা এরকম একটা ফর্ম। ঠিক আছে, আচ্ছা, এগুলো পাওয়া যাবে। এই তো মোটামুটি আজকের লেকচার এই পর্যন্ত ছিল। আমার মনে হয় আমরা আজকে অনেক কিছুই কভার করলাম, এবং কারো কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞাসা করতে স্যার, পারেন। হ্যালো হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। স্যার, এটা তো বেসিক্যালি ওই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন, মানে আমরা এই পর্যন্ত যে ফর্মটা করলাম সেটা হচ্ছে যে ওই হোল মোবিলিটি আর ক্যারিয়ার ডিফিউশন, মানে যতগুলি ফ্যাক্টর আছে সবগুলাকে একটা একটা করে কনসিডার করে আলটিমেটলি আমরা এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন পর্যন্ত আসছি। কোন ইকুয়েশনটা কথা, কিন্তু সবই তো ডিফারেন্সিয়াল। জি জি। কোনটা কথা বলতেছে? মানে আমি বলছি 4.93 আর 4.94, মানে এই যে ফাইনাল দুটো ইকুয়েশন। হ্যাঁ হ্যাঁ, এটা আসতেছে হচ্ছে এই যে এই কন্ডিশনটা, যখন আমরা এই লো ইনজেকশন লিমিটে থাকবো তখন। জি স্যার। এবং লো ইনজেকশন লিমিটে আসলে এই একটা সলভ করলে আরেকটা পাওয়া যাবে, আসলে দুটো সলভ করার দরকার, একটা সলভ করলে আরেকটা পাওয়া যাবে। জি জি। স্যার এটা দিয়ে তো আলটিমেটলি আমাদের ওই যে পটেনশিয়ালটা বের হচ্ছে, রাইট? ওই ইলেকট্রন। না না না, এটা দিয়ে পটেনশিয়াল বেরোবে না। এটা ফুললি যদি আমি সলভ করতে চাই, মোর জেনারিক সলভ করতে, তাহলে আমাদেরকে এই কোশ্চেনটা সলভ করতে হবে। এটা যেমন একটা একটার সাথে কাপল, আবার এই দুটার সাথে এটা হচ্ছে এটাও কাপল, মানে তিনটে ইকুয়েশন কাপল একসাথে। প্রথমে যেটা করতে হবে, এটা সেলফ কনসিস্টেন্ট অ্যাপ্রোচে করতে হবে। সেলফ কনসিস্টেন্ট অ্যাপ্রোচটা হচ্ছে আমাকে একটা ইনিশিয়াল পটেনশিয়ালের বা ইলেকট্রিক ফিল্ডের গেজ ধরে নিয়ে এই দুটাকে সলভ করতে হবে। এই দুটা সলভ করে আমি ইলেকট্রন আর হোলের ডেন্সিটি পাবো। সেই ইলেকট্রন আর হোলের ডেন্সিটি দিয়ে আমি যেটা করব সেটা হচ্ছে, এখানে আমি এটা বসালে আমি একটা নতুন ইলেকট্রিক ফিল্ড বা পটেনশিয়াল পাবো। এখন আমাকে কম্পেয়ার করতে হবে যে আগের যে পটেনশিয়াল প্রোফাইল আর এখন যে নতুন পটেনশিয়াল প্রোফাইল পেলাম, এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কত, বা এরা কি এক্স্যাক্টলি সিমিলারিটি কত। হ্যাঁ, যদি তারা অনেক বেশি ডিফারেন্ট হয় তখন আমাদের কি করতে হবে, প্রিভিয়াস পটেনশিয়ালটাকে আপডেট করতে হবে। ঠিক আছে, এই প্রিভিয়াস পটেনশিয়ালটাকে আপডেট করে তারপরে যেটা করব, আমরা এই প্রিভিয়াস পটেনশিয়ালটাকে আপডেট করে তারপরে ওটাকে আবার আমরা এই এই ইয়াতে ফিট করবো। ঠিক আছে, এই প্রয়োজন মানে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনে ফিট করবো, ট্রান্সফার ইকুয়েশনে। সেখান থেকে আবার নতুন কেরিয়ার পাবো। অনেক সময় কেরিয়ারকেও গ্র্যাজুয়ালি আপডেট করা হয়, এবং এই পটেনশিয়ালটাকে গ্র্যাজুয়ালি আপডেট করা হয়। এটা সেলফ কনসিস্টেন্টলি একটা কনভার্জেন্স ক্রাইটেরিয়া সিলেক্ট করা হয়, এবং এটা করে আস্তে আস্তে আমরা করি। এটা সিলভার টিকেটে আপনারা দেখবেন যে অনেক সময় একটা জিনিস লেখা থাকে, বিমের একটা ভ্যালু 0.01, 0.1 ইকুয়াল টু 1। তার মানে আপনি ফুল বিমটা যদি ফার্স্টে দেন তাহলে হয়তো দেখা যাবে যে ওটা আসলে সলভ করতে পারতেছে না। ঠিক আছে, মানে ওটার কারণে ইলেকট্রন হোল পেয়ার এমন হয়ে গেছে যেগুলো তো নন লিনিয়ার, এরা আসলে এখানে সেলফ কনসিস্টেন্টলি সলভ করতে পারবে না। তো এই জন্য আমাদেরকে ফার্স্টে গ্রাজুয়ালি সলভ করে আস্তে আস্তে আসতে হবে। মানে প্রত্যেকবার আমরা আসলে 0.01 দিয়ে দেখবো যে অল্প একটু ইলেকট্রন হোল পেয়ার দিলে আমার কি আসে, তো ওইটাকে যে ইনিশিয়াল সলিউশনটা আসবে ওটা দিয়ে আমি আপডেট করে আবার বি ইকুয়াল টু 0.1 এ চলে যাবো। ঠিক আছে, আবার বি ইকুয়াল টু 0.1 থেকে আস্তে আস্তে আপডেট করে বি ইকুয়াল টু 1 এ চলে যাবো। এগুলো ম্যানুয়াল পড়তে হবে, এগুলো ম্যানুয়াল না পড়লে যে বুঝতে পারবে না। হ্যাঁ, আপনাদের একটা টেন্ডেন্সি আমি যেটা খেয়াল করছি সেটা হচ্ছে কিছু হলেই আমাকে মেল করে। ঠিক আছে, আপনারা কয় সপ্তাহ ধরে টিকেট করতেছেন? ম্যাক্সিমাম 1 উইক বা 2 উইক। ঠিক আছে, এখন এই যে বাচ্চাদের মতো আমাকে মেল করে, স্যার এটা ইনস্টল করতে পারতেছি না, স্যার ওই কোডটার এই লাইনটা হচ্ছে না, এগুলো তো আমি সলভ করি না, এটা তো পোস্ট গ্রাজুয়েট। ঠিক আছে, তো এটা যেটা করতে হবে আপনাদের ম্যানুয়ালটা কনসাল্ট করতে হবে। ঠিক আছে, ম্যানুয়াল আছে, তারপর অনেক ফোরাম আছে, এগুলো দেখতে হবে। আমি আপনাদেরকে
স্ট্র্যাটেজিক গাইডেন্স দিতে হবে কিন্তু এই কোডের, এবং আমার তো আসলে এত টাইমও নাই যে আমি প্রত্যেকের কোড দেখে দেখে সলভ করি যে এখানে এই সমস্যা আছে এখানে ঠিক আছে, এটা পসিবল না আমার। তো যাদের এই ধরনের সমস্যা হচ্ছে এই জন্য আমি আজকে ম্যানুয়ালটা দিয়ে দিলাম। এই ম্যানুয়ালে আপনাদের যে কোনো প্রবলেম হলে আপনি ওই রিলেটেড কমান্ডটা লিখে সার্চ দিবেন ম্যানুয়ালে। ম্যানুয়ালে গেলে আপনি দেখতে পাবেন যে কমান্ডের মিনিংটা ঠিক আছে, ওই কমান্ডের মিনিংটা কি, ওই কমান্ডটা দিয়ে কি বোঝানো হচ্ছে। আচ্ছা এখানে আপনি একটা কারণ সরি আমার ইয়াটা অফ হয়ে গেছে, রেকর্ডিং হচ্ছে। আচ্ছা, আমার ক্র্যাশ করছিলাম সব দুটো দেখা। আমার কথা কি শোনা যাচ্ছে তো? জি স্যার। জি স্যার শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমরা এখন আসলে একটু রোল কল করি, কারণ আমার মনে হচ্ছে যে অ্যাক্টিভ পার্টিসিপেশনটা দরকার। এই যে কেউ যে ঘুমায় থাকবেন সকাল 8টার সময়, পরে অন্য সময় এসে দেখবেন যে কি হলো ক্লাসে, এটা এইভাবে চলবে না, ঠিক আছে। ক্লাসে অ্যাক্টিভ পার্টিসিপেট করতে হবে। আচ্ছা আমি রোল কল তো করবো, কিন্তু রোল কল করার জন্য আজকে 51 জন আছে, সেখানে প্রক্সি দেওয়ার কোনো উপায় নেই, কারণ হচ্ছে 51 জন থাকবেন আলটিমেটলি। আচ্ছা তো যাই হোক, যে 51 জন, ওই দুজন কমে গেল কেন? আচ্ছা যাই হোক, আমি পরে কাউন্ট করে নিই। আমি এটা আসলে তো করতে পারতাম, আমাদের যে অ্যাটেন্ডেন্সটা অটোমেটিক্যালি জেনারেট হয়ে যেত যদি আমরা টিমসে ক্লাস নিতাম, কিন্তু টিমসের যে প্রবলেমটা হচ্ছে রেকর্ড করা যায় কিনা আমি sure না। ঠিক আছে, সো এই জন্য আমি এটা বলতে পারতেছি। আচ্ছা আমি আপনাদেরকে, যেহেতু আপনাদের এই ইয়ার রোল নাম্বার গুলো আসলে পেলাম রেকর্ড যে, করা যায় স্যার। স্যার টিমসে আচ্ছা রেকর্ড করা যায় স্যার। আচ্ছা ঠিক আছে, আমরা রেকর্ড করা টিমসেও যায় করতে পারি, রেকর্ডও করতে পারি, কিন্তু আমার মনে আছে আমরা জিমে কন্টিনিউ করি। স্যার, হ্যাঁ বলুন। হ্যালো স্যার, রেকর্ডিংটা স্টপ করলে ভালো হয়। আচ্ছা রেকর্ডিং স্টার্ট করতে হবে কেন? রেকর্ডিং থাকতে সমস্যা? থাকুক স্যার, সমস্যা নেই। রেকর্ডিং থাকলে তো আমাদের প্রুফ থাকতে হবে কে কে প্রেজেন্ট, এটা তো আমার তো সেশন। আপনাদের যদি মনে হয় যে আপনারা লাস্ট পার্ট দেখবেন না তাহলে দেখবেন না। আচ্ছা ঠিক আছে, আমরা আপাতত অফ করে দিই, তাহলে পরে যদি কোনো কথা বলি এটা আপনারা ইন্টারনালি হতে পারে জানেন। আচ্ছা যাই হোক, এখন যেটা আমার কথা, যে তাহলে আমি লাস্টেই অ্যাটেন্ডেন্সটা কাউন্ট করি, তাহলে রেকর্ডিংটাতে থাকুক এই কথাগুলো। যেটা হচ্ছে যে আপনারা এখন ফুল, মানে পুরা দমে হচ্ছে প্রজেক্টের কাজ শুরু করে দেন। আর আপাতত ইনিশিয়াল প্রজেক্ট হিসেবে আপনারা দুইটা জাংশন চিন্তা করেন, হ্যাঁ। আগে ফার্স্ট হচ্ছে আপনাদের স্টেপ গুলো এরকম, যে ফার্স্টে হচ্ছে সিলভার এটা একটা সিঙ্গেল জাংশন সোলার সেল সিমুলেট করা। এবং অনেকের ক্ষেত্রে হয়তো এরকম হতে পারে যে ম্যাটেরিয়ালটা যদি প্রপারলি চুজ না করেন, লাইট তো অ্যাবজর্পশন হচ্ছে, ঠিক আছে। লাইট অ্যাবজর্পশন না হলে কিন্তু ম্যাটেরিয়ালের কোনো ফটো কারেন্ট জেনারেট, যে এরকম আপ ডাউন কিছু র্যান্ডম ভ্যালু দেখে, ঠিক আছে। তো ফটো কারেন্ট জেনারেট করতে গেলে আসলে লাইট অ্যাবজর্পশন হতে হবে। তো আপনার প্রথমে হচ্ছে সিলভার টিকেটটা একটু মাস্টার করতে হবে, তারপরে যেটা হচ্ছে একটা সিঙ্গেল জাংশন সোলার সেল কিভাবে সিমুলেট করে সেটা দেখতে হবে। তারপরে এখান থেকে যেটা করতে হবে যে একটা এই সোলার সেলের ভিতর দিয়ে কি পরিমাণ লাইট অ্যাবজর্ব হলো, কি পরিমাণ প্রপাগেট হলো, এই জিনিসটা বের করতে হবে। আর আমাদের যখন ডাবল জাংশন বা ট্রিপল জাংশনে যাবে তখন এই প্রপাগেটেড লাইটটাই কিন্তু আমার আসলে সেকেন্ড জাংশনের জন্য ইনপুট হিসেবে কাজ করে, ঠিক আছে। তো এরপরে একটা সিঙ্গেল জাংশনে যখন আমার ভোল্টেজ সুইপ, আমি থিকনেস সুইপ গুলা শিখে গেছি, তারপরে যেটা করতে পারি আমরা ডুয়াল জাংশনের জন্য করতে পারি। ডুয়াল জাংশনের জন্য আমরা তখন করলাম, ডুয়াল জাংশন থেকে যদি আমরা একটা কারেন্ট ম্যাচিং করে একটা ভালো ইমপ্রুভমেন্ট পাই, বা একটা ধরেন কিছু ইমপ্রুভমেন্ট, আমরা আসলে এখানে ভালো ইমপ্রুভমেন্টের চেয়ে আমার জিনিস হচ্ছে শিখা। তো আমরা এখানে আসলে কোনো রিসার্চ করতেছি না আপাতত, আমরা জাস্ট দেখতে হচ্ছে যে আমরা পারি কি, ঠিক আছে। তো এক্ষেত্রে যেটা হচ্ছে যে ডাবল জাংশনের জন্য সিমুলেশন যদি করতে পারেন তাহলে এটা ট্রিপল জাংশন বা চারটা জাংশন হলে সেক্ষেত্রে আমরা পারবো। আর ম্যাটেরিয়াল গুলাকে আমরা আসলে কিভাবে চুজ করবো সেটা আমরা বলে দিই। ম্যাটেরিয়াল গুলো হচ্ছে যে আমরা উইন্ডো লেয়ার বলে থাকি, নর্মালি উপর থেকে নিচের দিকে গেলে উইন্ডো লেয়ার জিনিসটা এরকম যে আমরা ব্যান্ড গ্যাপটা আস্তে আস্তে গ্রাজুয়ালি কমবে। কেন ব্যান্ড গ্যাপটা আস্তে আস্তে কমবে? কারণ আমরা যদি দেখি যে ব্যান্ড গ্যাপ বেশি হওয়া মানে হচ্ছে এনার্জি বেশি, সেখানে ফোটনের ওয়েভ লেন্থ, আর শর্ট ওয়েভ লেন্থ ফোটন আসলে বেশি দূর প্রপাগেট করতে পারে না। আর
সে অ্যাবজর্ব হয়ে যায়। সো আসলে আমার যেটা করতে হবে যে আমার যে শর্ট ওয়েভলেন্থ ফটোন গুলো আছে এগুলোকে আমার প্রথম দিকে হাই ব্যান্ড গ্যাপ ম্যাটেরিয়াল দিয়ে অ্যাবজর্ব, তারপর আস্তে আস্তে লং ওয়েভলেন্থ ফটোন যেগুলো ইনফ্রারেড ডিরেকশনের দিকে যাচ্ছে সেগুলোকে আমরা আস্তে আস্তে আমরা গ্র্যাজুয়ালি ফ্রন্ট সার্ভিস থেকে যত দূরের দিকে যাবো লো ব্যান্ড গ্যাপের ফটোন গুলো আমরা অ্যাবজর্ব করতে পারবো। সো আমাদের স্ট্যাকিং অফ ম্যাটেরিয়ালটা হবে হাই ব্যান্ড গ্যাপ থেকে গ্র্যাজুয়ালি লো ব্যান্ড গ্যাপ। ঠিক আছে। আর ম্যাটেরিয়াল গুলো আপনারা দেখেন, একটু চুজ করেন, স্টাডি করেন। পেরোক্সাইড হতে পারে কিংবা অন্য যে কোনো, আমি এখানে নট নেসেসারিলি পেরোক্সাইড ইউজ করতে হবে বলতেছি, বাট হতে পারে ইনঅর্গানিক পেরোক্সাইড হতে পারে, অর্গানিক পেরোক্সাইড হতে পারে, ক্যাডমিয়াম টেলুরাইড বা অ্যালগান হতে পারে, T5 মেটেরিয়াল হতে পারে, যে কোনো মেটেরিয়াল হতে পারে। সেগুলো একটু এক্সপ্লোর করেন। এনকে ডাটা নিতে হবে, চার্জ ডাটা নিতে হবে, তার মোবিলিটি। এবং এখানে ওই ম্যানুয়ালের দিকে গেলে আপনি দেখতে পাবেন যে কিভাবে ডিফল্ট ভ্যালু গুলাকে ওভাররাইড করতে হবে। ঠিক আছে, মোবিলিটি ভ্যালু গুলাকে ওভাররাইড করতে হবে যদি লাগে, ইলেকট্রনের লাইফ টাইমটাকে বা হোল লাইফ টাইমটাকে, ডিফিউশন কোএফিসিয়েন্টটাকে, এগুলো কিভাবে ওভাররাইড করা যায়, এক্সিস্টিং ভ্যালু থেকে আমরা ওভাররাইড করতে পারি। আচ্ছা, আজকের লেকচার নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, আমার মনে হয় তাহলে আমরা সবাই বুঝতে পারছি। আর লেকচারটা তো আমি অলরেডি আপলোড করে দিছি গতকালকে। আমি ক্লাসের আগের দিন লেকচারটা আপলোড করে দিই যদি সময় পাই, যাতে করে সবাই চাইলে একটু দেখেও আসতে পারে। আচ্ছা, আর রেকর্ডিং যখন হবে তখন আমি পাবো। আচ্ছা, আমার মনে হয় রেকর্ডিংটা স্টপ করা